আমি মনে করি সাকিবের মতো এখন পর্যন্ত বাংলাদেশের এরকম কোনো প্লেয়ার এখনো আসেনি এবং ভবিষ্যতে আসবে কিনা ইটস ভেরি রেয়ার। আপনি নিশ্চয়ই একটা দলকে সমর্থন করেন, আর্জেন্টিনা, লিওনেল মেসি। আপনি মানেন আর না মানেন ব্রাজিলের সমর্থকরা খুব উদার। কোন ক্রিকেটার সবচেয়ে ভালো ফুটবল খেলতেন বাংলাদেশ টিমের? আপনার দেখা সবচেয়ে বাজে ফুটবলার কে? ও নিজেই ক্যাপ্টেন হতে যেন ও ডাকতে পারে সবাই, বাট ওরা হয়তো ওই সময় আমাকে অনেক দিয়েছে, তামিমের সাথে খেলার মানে পার্টনারশিপের সুযোগ, কারণ ও মানে আমি যেতে যেতে ওই ঘরে চলে আসতো। ইন্টারন্যাশনালি আপনি যদি বলেন ধোনি বলেন, ইভেন স্টিভেন ফ্লেমিং বলেন, সচিন যেরকম প্লেয়ার ছিল বিং এ ক্যাপ্টেন, কিন্তু খুব একটা ওই রকম ফ্লারিশ হয়নি। আবার মুশফিকুর রহিম উইকেট কিপার মনে করলেই 2-3টা মিস চান্সের কথা সবাই বলে। টেস্ট ক্রিকেট যতটুকুই না এখন আছে, আমি মনে করি তাইজুল আর মমিনুলের কন্ট্রিবিউশন ইজ হিউজ। জিম্বাবুয়েতে আপনি কেন টেস্ট খেলতে যাবেন? সেখানে তো একজন তরুণকে সুযোগ দেওয়া যেত। 2012 বিপিএল মনে হচ্ছে যখন শুরু হলো, আপনি বলেছিলেন যে এটা একটা ফালতু টুর্নামেন্ট। আপনিও জানেন যে আমি কত দূরে থাকি আপনাদের থেকে। আমিও চাই যে পঞ্চপাণ্ডব না, আমি চাই যে 20 পাণ্ডব হোক, 20 পাণ্ডব, 30 পাণ্ডব হোক। সত্যি কথা বলতে কি আমি কোনোদিন নিজেও ভাবিনি যে আমি পাইলট বাইক রিপ্লেস করবো। আমি এখনো আসলে ব্যাখ্যা খুঁজে পাই না যে আপনি উইকেটের সামনে চলে এলেন কেন। ওটা আউট হলেই যে আমরা ম্যাচ জিতে যেতাম, ইটস নট লাইক দ্যাট। মাহমুদুল্লাহ ভাইস ক্যাপ্টেন হলেন, আপনি প্রেস কনফারেন্স ছিলেন, তাকে একটা জায়নামাজ গিফট করলেন, তখন কি আপনি বিয়ে করেছেন? ওটা কি এক ধরনের ব্রাইবিং ছিল? না না, আমিও নিজেও জানতাম না যে 17 বছর আগে মোহামেডান মানে অ্যাটলিস্ট ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল। 2011 বিশ্বকাপের আগে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আমাকে 3-6 ঘন্টা দাঁড় করে রেখেছিলেন, আমাকে ইন্টারভিউ দেননি। আমি মেসিকে লাইক করি দেখে ও যে ক্লাবেই যায় আমি ওই ক্লাবটা সাপোর্ট করি, সেটা বার্সেলোনা হতে পারে, এখন ইন্টার মিয়ামি হতে পারে। যেভাবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ উন্নতির দিকে যাচ্ছে, ডেফিনেটলি দে উইল সমর্থন করেন। সেই দলটার নাম কি বলবেন? হ্যাঁ না, আর্জেন্টিনা, লিওনেল মেসি। এটা কি ছোটবেলা থেকে নাকি পরে চেঞ্জ? ছোটবেলা থেকে আসলে যদি বলেন, আসলে যখন আমি বুদ্ধিবশতে ফুটবল খেলাটা বুঝি তখন থেকে আসলে তার ফ্যান অনেক। আর এর আগে আসলে আমি আমার ভাইদের দেখতাম তারা নেদারল্যান্ড বা স্পেন তখন সাপোর্ট করতো, কারণ স্বাভাবিক তখন নেদারল্যান্ডের এত লিজেন্ডারি ফুটবলাররা ছিলেন, ড্যানিশ বার্গকেম্প বলেন, ইভেন ডেভিডস বলেন, হ্যাঁ রুথ গুলিত তারও আগে। বা তারপরে ধরেন আমাদের সময় যখন দেখেছি তখন খেলা, দেন ফ্র্যাঙ্ক ডিবর, রোনাল্ড ডিবর ওরা যখন ছিল, তারপর ইনিয়েস্তা, তো ওই সম্পর্কে তখন ভাইয়াদের সাথে খেলা দেখতে দেখতে একটা অন্যরকম প্যাশন কাজ করতো। বাট তারপরে যখন মেসি খেলা শুরু হলো বা যখন বুঝি, এরপরে আসলে আনডাউটেডলি ইজ। আপনার বাবা কোন দলকে সমর্থন করেন? আব্বা আসলে ব্রাজিলকে সমর্থন করে। আমি তো জানি যে আপনি খুবই ডিসিপ্লিনড, বড়দের কথা শুনেন, এই জায়গায় অন্যরকম কেন? না, অন্যরকম বলতে কি, আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি, মানে আমরা একসাথে বগুড়া যখন থাকি সবাই একসাথে খেলা দেখি, এবং এরকম ফুটবল বিশ্বকাপ যখন 4 বছর পর পর আসে, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমাদের রাত্রের দিকে বাংলাদেশে খেলা হয়, কারণ দেখা যায় লাতিন আমেরিকা বা অন্য স্টেটে মানে অন্য মহাদেশে খেলা হয়, তখন টাইম ডিফারেন্সটা থাকে ডিফারেন্ট। তো একটা টিভি, বড় টিভিতে আমরা সবাই একসাথে বসে খেলা দেখি। তো ওখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, মানে বিভিন্ন ধরনের সাপোর্টাররা থাকে আমাদের ফ্যামিলিতে। তো মজা হয় অনেক। বাট এটা আসলে আবার অনেক আগে থেকে পছন্দ, বাট খুব নিশ্চুপ থাকে, যার যেদিন খেলা থাকে সে শুধু নিশ্চুপ থাকে, কারণ স্বাভাবিক সে যখন যদি হারে তার অন্যরকম একটা এনকাউন্টার হয়, তো এইটার জন্য সে নিশ্চুপ থাকে। বাট সে যদি জিতে যায় তাহলে আবার সে এনকাউন্টার দেয়। মানে এইটা আমার পুরো বাংলাদেশের আমি সমর্থকদের মধ্যে দেখি যে নিজের প্রিয় দলের যখন খেলা, সেদিন খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত সে খুব নীরব, মানে আতঙ্কে থাকে। কিন্তু নর্মালি কি হয়, আপনার প্রিয় দল খেলবে, আপনি চিৎকার করবেন শুরু থেকে। আমাদের এটা কি, মানে আমরা কি হারাকে ভয় পাই বেশি জাতিগতভাবে? হ্যাঁ, আমি মনে করি যে আমি যদি আমার ফ্যামিলির কথা বলি, আসলে যেটা বললাম, দেখা যায় যে আমি যাকে সাপোর্ট করি তাদের সংখ্যাগরিষ্ঠতা একটু কম থাকে। তো স্বাভাবিক আপনার যখন সাপোর্টার একটু কম থাকবে, আপনি একটু কথা কম বলাই ভালো, কারণ এরপরে যদি রেজাল্ট আপনার বিফলে যায় দেন আপনাকে এনকাউন্টার খেতে হয় আর কি। তো সেইটাই বলবো যে এই জন্য একটু চুপ থাকি, যখন একটা গোল হয় তখন অন্যরকম একটা সেলিব্রেশন থাকে, দেন আস্তে আস্তে যখন দেখা যায় যে না আমরা এখন জয়ের পথেই, তখন অন্যরকম সেলিব্রেশন হয়। বাট যেটা বললেন যে হ্যাঁ একটু স্বাভাবিক, সবসময় একটু চেষ্টা থাকে যে যদি হেরে যায় তাহলে কি হতে পারে, দেন হয়তো বা চিন্তা থাকে যে যদি জিতি বা জিতবই। বাট ফুটবল মানে ওয়ার্ল্ড কাপের সব খেলাগুলো অনেক আনসার্টেন, তো সেদিক থেকে বলবো যে মানে এইটা চিন্তা করাটা সেফেস্ট অপশন। যাই হোক, আমি নিজে ব্রাজিল সমর্থক, আর্জেন্টিনার প্রতিও শুভকামনা, বাট ব্রাজিল দল হারলে আসলে আমার খুবই খারাপ লাগে। আপনাদের দলেও তো, বাংলাদেশ ক্রিকেট দলেও ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে অনেক কিছু হয়। একটা সময়ে বোধহয় ব্রাজিলের দিকে সমর্থনটা বেশি ছিল, যেটা বললাম যে গত শতাব্দীর যারা দর্শক, কারণ ব্রাজিল ভাই 5টা বিশ্বকাপ জিতেছে, এত বিশ্বকাপ তো আর কেউ জেতেনি। পেলের খেলা আমরা দেখিনি, ভিডিও ক্লিপিংস দেখেছি, বাট এরপরে রোনালদিনো ওদের খেলা দেখেছি। আপনি মেসির ভক্ত, বাট আর্জেন্টিনায় মেসি না ম্যারাডোনা কে বেশি পপুলার? আপনি যদি ইম্প্যাক্টের কথা ভাবেন।
না, যদি ফুটবল কথা বলেন, আমি মনে করি পেলে বা ম্যারাডোনা তাদের মতো এরকম কিংবদন্তি ফুটবলার আদৌ আসবে কিনা সম্ভব না। বাট যদি রিসেন্ট লিজেন্ডস বলেন, ডেফিনেটলি মেসি ওয়ান অফ দ্য বেস্ট, এটা নো ডাউট ইন দ্যাট কেস। সো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, আমাদের ওইরকম সৌভাগ্য হয় না লাইভ খেলা ম্যারাডোনা বা পেলে ওনাদের মতো প্লেয়ারদেরকে দেখতে পারি, আমরা এখন হাইলাইটস দেখতে পারি। বাট মেসি যখন থেকে খেলা শুরু করেছে, আমি মনে করি স্বাভাবিক, যখন ম্যারাডোনা বা পেলে খেলেছেন ওনাদের সহ খেলোয়াড়রা কিন্তু ইকুয়ালি মোটামুটি একটু ভালো ছিল, যে কিনা সাপোর্টটা পায়। সেটা আপনারা জানেন যে ক্লাব ক্লাব ফুটবলে যখন হয়, এই কারণে তাদের ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে, কারণ অন্যান্য বেস্ট প্লেয়ার যারা অন্যান্য ন্যাশনাল টিমে তাদেরকে ক্লাব বট করে এবং তারপরে খেলে, তো কম্বিনেশনটা ডিফারেন্ট হয়। বাট ন্যাশনাল টিমে গেলে দেখা যায় যে ওদের মেসি ছাড়া ওদের অন্যান্য সহযোগী যারা প্লেয়ার আছে ওই রকম হয়তো ইকুয়ালি গুড না বা ওর কাছাকাছি না। তো দেখা যায় যে তখন কম্বিনেশনটার কারণে ওর ডেলিভার করতে প্রবলেম হয়। তো সেই থেকে বলবো যে আর্জেন্টিনাকে যে একা ও টেনে নিয়ে আসছে এত দূর, এবং রিসেন্ট টাইমে লাস্ট ওয়ার্ল্ড কাপও জিতেছে, তো আমি মনে করি যে এটা ওয়ান ম্যান শো আর কি। আপনি মানেন আর না মানেন, ব্রাজিলের সমর্থকরা খুব উদার। আমি নিজের পয়সা খরচ করে আমি আর্জেন্টিনায় গিয়েছি, বুয়েন্স আয়ার্সে গিয়েছি, সেখানে বোকা জুনিয়র্স ক্লাবে গেছি, রোজারিওতে গেছি মেসির বাড়ি দেখতে। দুইটা শহরে গিয়ে আমার মনে হয়েছে যে মানে ম্যারাডোনা যেই জায়গাটায় অবস্থান করেন, মেসি একটা বিশ্বকাপ জিতিয়েছেন, দুটো কনফেডারেশন কাপ জিতিয়েছেন, হয়তো এবার বিশ্বকাপও যেতে পারেন, কিন্তু ম্যারাডোনা একটা ওখানে ধর্মগ্রন্থের মতো তার অবস্থানটা পুরো আর্জেন্টাইনদের কাছে। বিকজ আপনি যদি আর্জেন্টিনার কথা বলছেন 86 সালের বা 90-এর ফাইনাল খেলা, বাট নেপলস শহরটা এরকম ছিল যে দারিদ্র এবং ড্রাগ ছিল ওদের। ওই পুরো ইটালিতে সবচেয়ে দুর্নাম ছিল তাদের, মানে নাম আলোচনা হতো এই দুটো কারণে। মেসি ম্যারাডোনা ওই সময়ে খুব বেশি যে অর্থ পেয়েছিলেন তা না, অন্য ক্লাব থেকেও পেতে পারতেন। ম্যারাডোনার কৃতিত্বটা ও কারণে আমি এখন ব্যাখ্যা করছি যে উনি একটা ফুটবল সংস্কৃতি না, একটা রাজনৈতিক আন্দোলন আমি বলবো, একটা যে একটা দেশকে শুধু না, একটা অন্য দেশের একটা ক্লাবকে তার যে কমিটমেন্ট লেভেল আপনি নিশ্চয়ই জানেন। মানে এই জায়গাটায় বোধহয় শুধু ফুটবল শৈলী না, অ্যাজ এ ক্যারেক্টার বোধহয় ম্যারাডোনা, আমি মনে করি পেলে বা গ্যারিঞ্চা, ভাভানি যাদের কথাই বলেন সবার চেয়ে বোধহয় একটু উপরে। আপনার কি মনে হয়? না, তা তো অবশ্যই। এবং আমি মনে করি যে দেখেন, এরকম প্লেয়ার বলেন বা এরকম অ্যাথলিট বলেন, এগুলো শতাব্দীতে একজন হয়তো দুইজন আসে। তো এটা ক্রিকেটেও আছে, যেরকম ধরেন ব্রায়ান চার্লসরা, যদি রিসেন্ট টাইম বলি সচিন রমেশ টেন্ডুলকার, তো এরকম প্লেয়ার শুধু আমি মনে করি যে আমি নিজের চোখে তো দেখেছি, যেরকম আমি ব্রায়ান লারার অনেক বড় ভক্ত। তো টেন্ডুলকার, হ্যাঁ টেন্ডুলকার তো অবশ্যই, বাট আমি পার্সোনালি লারার অনেক ভক্ত, ওয়েস্ট ইন্ডিয়ান ফ্যান। তো আমি যখন নিজে 2007 ওয়ার্ল্ড কাপ প্রথম খেলতে যাই, তো যখন নিজের চোখে দেখেছি যে তার প্রেজেন্সটা কিরকম, সে যখন বাস থেকে নামে, ইভেন কোনো একটা রিসিপশন দিয়ে হেঁটে যাচ্ছে, তো আপনার রিসিপশনের কোনো মানুষ যদি কাজ করে ওই সময়টাও একটু ওয়েট করে দেখছে যে হ্যাঁ কেউ একজন যাচ্ছে, ও গেল, দেন হি কন্টিনিউ। তো মানে দ্যাট কাইন্ড অফ মানে পার্সন, এবং তারা ওই লেগেসিটা ওইরকম করে ক্রিয়েট করছে যেটা বললে ম্যারাডোনার ক্ষেত্রে। তো আমি মনে করি যে অবভিয়াসলি তার ইম্প্যাক্ট শুধু ফুটবলে না এবং বাইরের লাইফে অনেক হিউজ, এবং সেটা পজিটিভ দিক দিয়ে তো ডেফিনেটলি। বাট তারপরে অল ইন অল হি ইজ এ ক্যারেক্টার, যেটা আমি জানতে পেরেছি পরে এবং অনেক জায়গায় পড়েছিও আর কি। মানে আপনার কি মনে হয় যে একজন সেলিব্রিটি, সেটা ক্রিকেটও এক ধরনের এন্টারটেইনমেন্ট স্পোর্টস, মানে একজন সেলিব্রিটির সবচেয়ে বড় সাফল্যের জায়গাটা ওখানেই, যারা সমাজে প্রভাব বিস্তার করা? না না, তা তো অবশ্যই। এবং আমি মনে করি যে বিং এ সেলিব্রিটি আমি বলবো না, বাট আমি মনে করি যে এটা একটা অন্যরকম রেসপন্সিবিলিটি। আপনি অ্যাথলিট হন বা আপনি ডক্টর হন বা যেই হোক না, বাট তার প্রেজেন্স যদি আপনার একটা এনভায়রনমেন্টকে যদি পজিটিভ ওয়েতে চেঞ্জ না করে, তাহলে ইজ নাথিং। কারণ যেটা আমার কাছে মনে হয় যে আপনাকে যারা এই জায়গাটায় বসিয়েছে, তো তাদের জন্য অ্যাটলিস্ট এমন একটা এক্সাম্পল তৈরি করে দিয়ে যাওয়া, সো দ্যাট এখান থেকে যেন নেক্সটে এই পাথ ওয়েটা যেন চলতে থাকে। তো এইরকম এক্সাম্পল গুলোর খুবই রেসপন্সিবল হওয়া ইম্পর্টেন্ট, এবং আমি মনে করি যে বিং এ সেলিব্রিটি সবার এই কাজটা করা দরকার। এবার কি আর্জেন্টিনা কাপ জিততে পারবে? না, ইচ্ছা তো অবশ্যই আমার আছে, আমি আশাও করি যে তারা ইনশাল্লাহ এবার আবারও জিতবে। তো ফ্রান্স, স্পেন, ব্রাজিল তাদেরকে ধর্তব্যে নিচ্ছেন না এখন? না না না, নিচ্ছেন না তা না, গতবারও তারা ছিল ভালো, বাট আমি মনে করি যে এবারও অনেক কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ড কাপ হবে। আমি মনে করি ফ্রান্স, স্পেন, দে আর বোথ ইকুয়ালি গুড, স্পেশালি অলসো ব্রাজিল। বাট নেইমার এখনো যেহেতু ইনজুর্ড আছে, ওর মতো ক্যালিবারের প্লেয়ার, হোপফুলি যদি ও আসে তাহলে হয়তো তাদের স্ট্রেংথ আরো বাড়বে। আপনি একজন ক্রিকেটার, কিন্তু আপনি এর আগে গত শতাব্দী যত ফুটবলারের নাম বললেন, নেদারল্যান্ডস, জার্মানি, অন্য দলের, মানে নিশ্চয়ই আপনি ফুটবলও
খুব মানে মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফুটবলের অনেক বড় ফ্যান। আপনি ক্রিকেট হয়তো আমি খেলি, বাট আমি মানে ফুটবলটা অনেক পছন্দ করি, এবং বাংলাদেশে আপনি সবাইকে জিজ্ঞেস করবেন, আমি মনে করি ক্রিকেটের চাইতে ফুটবল সবার জনপ্রিয় খেলা। এবং আপনারা তো ক্রিকেট ম্যাচের মানে প্র্যাকটিসের আগে সবসময় ফুটবলটাই খেলেন, আপনি নিজেও খেলেন। তো আপনার দলে আপনি ক্যারিয়ারের শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যদি শুরু করি, কোন ক্রিকেটার সবচেয়ে ভালো ফুটবল খেলতেন? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। এর আগে আপনি কি মোহাম্মদ রফিক, খালিদ মাহমুদ, হ্যাঁ আমি খালিদ পেয়েছি। মাসুদ পাইলট? হ্যাঁ আমি পেয়েছি ধরেন পাইলট ব্যাট থেকে শুরু করে, ইভেন আমি যখন ওল্ড ইউটিসে প্রথম খেলি তখন আকরাম ভাই ছিল, রোকন ভাই ছিল, ইভেন এনামুল হক মনি ভাই ছিল, তারাও অসাধারণ ফুটবল খেলতেন। বাট সাকিবের যেটা আমি বললাম যে ম্যারাডোনার ওই লেগেসি দেন, তারপরে এখন নতুন যারা আসছে তাদের একটা মডার্ন স্কিলসের যে ব্যাপারটা, আমি মনে করি সাকিবের ভিতরে সেটা ছিল, এবং সেও বিং এ আর্জেন্টিনিয়ান ফ্যান, মেসির ভক্ত। সো আমি মনে করি যে ও আমাদের এই রিসেন্টে যারা আছে আমাদের জেনারেশনে হি ইজ বেস্ট। আমি আপনাকেও ফুটবল খেলা দেখেছি, আপনি যথেষ্ট ভালো খেলেন। মোটামুটি। বাংলাদেশ টিমের আপনার দেখা সবচেয়ে বাজে ফুটবলার কে? তামিম ইকবাল খান। কিভাবে জানলেন? তো কিন্তু কখনো খেলেনি ফুটবল। এই জন্যই তো খেলে না। মানে ভালো মন্দের মার্কস দিতে হলে তো অন্তত তাকে সেই পরীক্ষায় বসতে দিতে হবে। আমি তাকে কখনো দেখিনি ফুটবল ওই সময়টায় ফুটবল আশেপাশে ঘোরাঘুরি করতেন, মাঠে আমি তাকে দেখিনি। না, ও মাঝে মাঝে কয়েকটা ম্যাচ খেলতো, এবং ও নিজে জোর ইচ্ছে করে ক্যাপ্টেন হতো। কারণ কেন জানেন? কারণ আমরা যখন দুইজন সিলেক্ট করতাম সবার লাস্টে ওকে ডাকতো কেউ, তো এই জায়গা থেকে ও নিজেই ক্যাপ্টেন হতো যেন ও ডাকতে পারে সবাইকে। তারপর কি বাইরে তারপরে ওই গোলকিপার একটু থাকতো, তারপর উপরে একটু এদিক ওদিকে ঘোরাঘুরি করতো, এরপরে আস্তে করে বসে যেত। বাট অদ্ভুত ব্যাপার, উনি কিন্তু ফুটবলের আবার অসম্ভব ফ্যান। জানি যে উনি ব্রাজিল সমর্থক, সবচেয়ে বেশি সমর্থক উনি রোনালদো। না, সেটাই আমার কাছে অবাক লাগে, এবং আমি যতদূর শুনেছি ওনার বাবাও অনেক ভালো মানে অ্যাথলিট ছিলেন এবং ফুটবলার খুব ভালো ফুটবলার ছিলেন। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাহলে উনার ছেলে যদি এরকম হয়, এটা তো মানে মেনেই নেওয়া যায় না। ইভেন ওর ছেলে কিন্তু আরাম, যে ও কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলে, এবং মার্শাল্লাহ ওই বয়সে যা যেরকম স্কিল, তো আমিও অবাক হয়ে যাই যে তোর ছেলে এটা এত ভালো কিভাবে খেলে। এবং দেখেন, ও শুধু ইকবাল খান না, ওর তামিম ইকবালের দুজন চাচাও ফুটবল খেলতেন, এবং ওই চিটাগংয়ে তখন কিন্তু ফুটবল ক্রিকেটটা সমান জনপ্রিয় ছিল। ওই পরিবার থেকে এসে তিনি সিম্পল ওয়ার্ম আপের ফুটবলও খেলেন না, কিন্তু সমর্থন করেন আবার রোনালদোকে, ক্রিশ্চিয়ান রোনালদো। এরকম হার্ড ওয়ার্কিং একজন, মানে আমরা ঠিক মেলাতে পারি না। না, সেটা আমরা ঘনিষ্ঠ বলি আপনাকে বারবার এই প্রশ্নটা করছে যে না, আমিও আসলে মিলাতে পারি না। বাট এটা হয়তো বা ওর, যেটা আমি বললাম যে আইডল তো আসলে ডিফারেন্ট হতে পারে। সেটা হ্যাঁ, আমি যেরকম মেসিকে পছন্দ করি, এখন ও যদি অন্য কোনো টিমে খেলতো সেটার জন্য, এটা না যে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি যেই জন্য আমি মেসিকে পছন্দ করি। আমি মেসিকে লাইক করি দেখে ও যে ক্লাবেই যায় আমি ওই ক্লাবটা সাপোর্ট করি, সেটা বার্সেলোনা হতে পারে, কোনো ইন্টার মিয়ামি হতে পারে। তো আমার কাছে মনে হয় ওটা ওর ছোটবেলা থেকে পছন্দ, আর এটা নিয়ে আমাদের মধ্যে চরম যুদ্ধ হয় এবং মাঠেও হয়। সেই যুদ্ধে তো বোধহয় তামিম ইকবাল একদিক, ব্রাজিল সমর্থক আমার তো তাদের জন্য খুবই মায়া হচ্ছে যে আপনারা সো ভোকাল, মাশরাফি বিন মর্তজা, আপনি নিজে ওই সময়টা আমি জানি যে আপনি অনেক হাইপার থাকেন, এবং সাকিব আল হাসান, এই তিনজনের সঙ্গে যুদ্ধটা খুব একতরফা মনে হয় আমার কাছে। না, তামিম যেদিকে একা, ও একা থাকলে যথেষ্ট, অন্য কেউ ওর সাথে কথাই পারবে না। এই জন্য আর তার যেটা বললেন যে 5 বার ওয়ার্ল্ড কাপ তো এমনি নেওয়া, তো ওর বাইরে তো আর কোনো নাই। কিন্তু আমি তো জানি যে ওনাকে রাগাতে 2 মিনিট লাগার কথা, বিশেষ করে সাকিব আল হাসান এবং মাশরাফির। মাসুই ভাই পারে আর কি, এছাড়া আর অন্য কারো ক্ষমতা নেই। ওকে, লেটস মুভ অন। আপনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে 17 বছর পর মোহামেডান ঢাকা লিগ জিতেছে। এটা একটা মানে আমরা যখন থেকে খেলা অনুসরণ করি, মানে এত যে গ্যাপ ছিল জানতামই না যদি আপনারা এবার চ্যাম্পিয়ন না হতেন। এই জার্নিটা কেমন ছিল আপনার জন্য? একটা বিশেষ উপলক্ষ নিশ্চয়ই এটা। না, অবশ্যই। আমি মনে করি যেটা বললেন যে সাহেব, আমিও নিজেও জানতাম না যে 17 বছর আগে মোহামেডান মানে অ্যাটলিস্ট ডিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল। তো আমাদের এই বছর আমি ক্রেডিট দিব হৃদয়কে অবশ্যই, কারণ সেই টিমটা মেইনলি গুছিয়েছে মাসুদ ভাইয়ের সাথে। তো মাসুদ ভাইকে অনেক ক্রেডিট দেওয়ার কথা, কারণ তিনি ইন্ডিপেন্ডেন্টলি বলেছে ক্লাবকেও যে আমি এই বছর করতে চাই, তো আমাকে যেন স্বাধীনতা ওটা দেওয়া হয় এবং আমার উপর যেন আস্থা রাখা হয়। তো আমি মনে করি যে ওনারা যে প্লেয়ারগুলো নিয়েছে অল আর চ্যাম্পিয়ন প্লেয়ার। তো আমি মনে করি অনেক বড় এবং বড় বাজেটের টিম করেছে। তো একমাত্র চ্যাম্পিয়নশিপই ছিল আমাদের লক্ষ্য, এবং ওই একটা রেজাল্টই আমি মনে করি যে তারা খুশি হতো। তো সেই থেকে বলবো যে অনেক ইকুয়েশন ছিল এদিকে ওদিকে, বাট তারপরে সবকিছু আমাদের ফেভারে আসছে এট দ্য লাস্ট মোমেন্ট, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত। এবং বাবুল ভাইকে অনেক ধন্যবাদ দিতে হয়, কারণ উনি যেভাবে সব প্লেয়ারদেরকে ম্যানেজ করেছে বিং এ হেড কোচ।
আপনার মোহামেডান তো বড় বাজেটের দল আগেও করেছে, আপনিও মোহামেডানে আগে খেলেছেন। মানে এবার ডিফারেন্সটা কি ছিল, যে শুধু ম্যানেজমেন্টে নাকি মানে প্লেয়াররা কি মোর হ্যাপি ছিলেন এইবারের লিগে? না, আমি মনে করি যে ডিফারেন্ট যদি বলে চাবে, আমি এর আগে তামিমও খেলেছি, রিয়াদ ভাই খেলেছে, আমরা একসাথেই খেলেছি, বাট এর আগের বার যেটা হয়েছে ম্যাক্সিমাম আমাদের বেস্ট 11 যে টিমটা সেটা খুবই স্ট্রং ছিল। বাট এরপরে যারা ধরেন ন্যাশনাল টিমে ডিউটির কারণে চলে যায় বা এই টিমে চলে যায়, এরপরে যে রেস্ট 11 বা ধরেন রেস্টে যারা 7-8 জন থাকে, এইরা কখনোই ওরকম স্ট্রং ছিল না। তো এইবার টিমটা তারা এইভাবেই গুছিয়েছে যে যেন যখন অস্ট্রেলিয়ার সাথে খেলা হবে বা পাকিস্তানের সাথে বা নিউজিল্যান্ডের সাথে, মেক শিওর আমার জন্য ইকুয়ালি ওই বেঞ্চ স্ট্রেংথটা থাকে। তো ওই জায়গাটা আমি মনে করি যে এটা অনেক বড় একটা হোমওয়ার্ক তারা করেছে এবং অনেক বড় বড় প্লেয়ারও নিয়েছে। ইভেন এবারতে মূলত প্লেয়ার সে ড্রপ ছিল, দেন আমার রনি তালুকদার যে কিনা প্রতি বছর রান করে, ভালো ডোমেস্টিক প্লেয়ারও, তো এই বছর একটা ম্যাচও খেলার সুযোগ হয় নাই। তো এরকম অনেক বড় বড় প্লেয়ারও আমাদের পারফর্মার ছিল যারা কিনা এই কারণে পারে না। বাট তো আমি মনে করি এই হোমওয়ার্কের কারণে আমাদের যারা ন্যাশনাল টিমে পরে চলে গেছে, যেমন হৃদয়, তাসকিন, ইভেন নাইদ রানা, তানভীর, রিশাদ, যাওয়ার পরে যারা ব্যাকআপ ছিল তারাও অনেক ভালো কন্ট্রিবিউশন করেছে। তো আমি মনে করি যে এই জায়গাটা আমরা সাকসেসফুল, যেটা বিগত বছরে হয়নি। আপনার নিজেরও একটা অর্জন হয়েছে, আপনার তো অনেক অর্জন, আপনার কাছে ছোট মনে হতে পারে, বাট বাংলাদেশের কনটেক্সটটা অনেক বড়। প্রথম ব্যাটসম্যান 12,000 রান করলেন লিস্টেতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে আমি আসলে এটা কি দলের ট্রফি জেতার মতো আনন্দদায়ক? না, 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 তা তো অবশ্যই যে কোনো মাইলস্টোনই অনেক আনন্দদায়ক। আর তার মধ্যে সেটা যদি আপনার কোনো একটা চ্যাম্পিয়নশিপ, একটা টুর্নামেন্ট জিতে আপনার দল, এটা তো অবশ্যই অনেক বড়। এবং টু বি অনেস্ট ওই দিন আমি নিজেও জানতাম না। তো পরের দিন আমাদের ওই দিন পিকেএসপিতে খেলা ছিল, তো ওই দিন বৃষ্টি হওয়ার কারণে পরের দিন চলে গেছে। তো পরের দিন সকালে দেখি হৃদয় একটা কেক নিয়ে আসতেছে, তো এসে দেখলাম যে ও ওখানে লেখা যে 12,000। ওই ওই দিনই আমি জানি, আসলে এর আগে আমি জানতাম না। তো থ্যাঙ্কস টু অল দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল। এই যে 2026 আপনার জন্য অনেকগুলো অর্জনের জায়গা আছে, যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, টিভিতে বা মাঠে গিয়ে হয়তো বাংলাদেশের অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারানো দেখেছেন। এই মানে ক্যারিয়ারের এই জায়গায় এসে মোহামেডানকে ট্রফি জিতিয়েছেন, মানে সবকিছু মিলে এই বছরটা আপনার জন্য মাঝপথে যদিও কেমন যাচ্ছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মনে করি শুরু হয়েছে বিপিএল ট্রফিটা দিয়ে, তো সেটাও একটা চ্যালেঞ্জ ছিল। রাজশাহী তারা এইবার আসছে, এবার প্রথম বছর টিম করলো। এমনও না যে আমরা পেন অন পেপারে অনেক চ্যাম্পিয়নশিপ একটা টিম ছিলাম, বাট এটা ঠিক যে আমরা জানতাম যে আমাদের যে কোয়ালিটি প্লেয়ার এবং কোয়ালিটি পারফর্মার আছে টিমে, আমরা যদি অ্যাজ এ টিম খেলতে পারি ইনশাল্লাহ আমরা টপ 2 এর মধ্যে শেষ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ সেটাও আমরা পেরেছি। দেন আপনি বললেন ডিপিএল, দেন আমরা বিসিএলটাও খুব ভালো শুরু করেছি, একটা ম্যাচ হয়েছে যদিও একটা আমরা জিতেছি। তো আলহামদুলিল্লাহ ন্যাশনাল টিমেও ভালো সময় যাচ্ছে। তো আশা করছি সবচেয়ে লক্ষ্যটা এটাই থাকে যে আমি যে টিমেই খেলি মেক শিওর টিমের একটা রেজাল্ট যেন হয়, তো উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেন ডাজেন্ট ম্যাটার হাউ মাচ ইউ কন্ট্রিবিউট অর নট। আর সেই দিক থেকে যদি কন্ট্রিবিউশনটা বেশি থাকে, এটা তো অবশ্যই ভালো লাগার বিষয়। আমি যদি জানতে চাই, মানে আমার সুযোগ হয়েছিল আর কি 2005-এ আপনার লর্ডসে অভিষেক থেকে শুরু করে ওই সময়ের মুশফিকুর রহিমের মানসিকতা এবং 2026-এ চেঞ্জ কতটা এসেছে, আপনি ক্রিকেটটা এখন কিভাবে দেখেন? না, এটা তো অনেক বড় একটা জার্নি টু বি অনেস্ট সাইড, কারণ 2005 যেখানে আমি নিজেও জানতাম না যে আমি খেলতে পারবো কিনা ওই সময়, বা এম আই গুড এনাফ টু প্লে ইন দিস লেভেল অর নট। দেন তারপরে নিজেকে ওই চ্যালেঞ্জে মুখোমুখি করা, দেন ওখান থেকে নিজেই উপলব্ধি করা যে আই নিড টু ডু সাম মোর সো দ্যাট আই ক্যান ডমিনেট ইন দিস লেভেল। দেন নিজের জায়গাগুলোকে চিহ্ন করা এবং ওগুলোকে ইমপ্রুভ করা, দেন সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করা সব কিছু কিছু জায়গা যেগুলো নিজের উইকনেসকে স্ট্রেংথে বানানো। দেন শুধু ফিজিক্যাল, এমন করে মেন্টালি, দেন ফিটনেস ওয়াইজ সবকিছু ওই লেভেলে নিয়ে যাওয়া। তো সব মিলে আমি মনে করি আলহামদুলিল্লাহ যে জায়গায় আসছি এখন আলহামদুলিল্লাহ। এবং ছোট ছোট কিছু তো আক্ষেপ থাকেই সবার জীবনেই, বাট আমি মনে করি যে সব আপস অ্যান্ড ডাউনস মিলে যে কোনো একটা মানুষের জীবনে, এটা অ্যাথলিটের তো অবশ্যই, বাট যে কোনো মানুষের জীবনেই সুখ দুঃখ থাকবেই। বাট অ্যাজ লং অ্যাজ আই এম গিভিং মাই 100% অ্যান্ড বিং অনেস্ট উইথ মাইসেলফ, আমি মনে করি যে সোফার এবং আই এম ডুইং দ্যাট, এবং আই এম রিয়েলি এনজয়িং মাই ক্রিকেট হোয়াট এভার ইটস লেফট অন মি। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে আমাদের একটা আইসিসি ট্রফি যদি করে দিতে পারতাম, আমার মনে হয় সেটা অনেক বড় একটা প্রাপ্তি হতো, যেটা কিনা এখন পর্যন্ত হয়নি। সেই সুযোগ তো আপনাকে আহ্বান তো জানানো হয়েছিল যে ওয়ান লাস্ট ট্রাই, পরের বিশ্বকাপ সাদা বলের ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য, আপনি সেই সুযোগটা তো নিলেন না। না, 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 আমি করি সাইদ ভাই, আমি যখনই কোনো একটা ডিসিশন নিয়ে খুব চিন্তা ভাবনা করেই নেই। আর আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ
এখন দেখে আরো ভালো লাগছে যে তারা কন্টিনিউয়াসলি অলমোস্ট 3টা সিরিজ, ওয়ানডে সিরিজ জিতে গেল। তো আমি মনে করি যে আমার আর ওই রকম জায়গাতে প্রয়োজন নেই। আর 27 ওয়ার্ল্ড কাপে আমি মনে করি যারা খেলবে তাদেরও একটা ওইরকম সেট আপ দরকার এবং ওইরকম একটা প্ল্যানিং দরকার, এবং তাদেরও ম্যাচ খেলার জন্য ওই সুযোগটা দরকার। সেটাই বলবো যে টিম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা শেপে আছে এবং দে আর রাইট রাইট ইন কোর্স। মানে আর কোনো চান্সই নেই। না না না, আর কোনো চান্স নেই। আপনি যেটা বলছিলেন যে এখন ক্রিকেটটা এনজয় করার সময়, এখানে মমিনুল হক এসেছিলেন, তিনি একটা কথা মানে একটা আমার খুব স্ট্রাইক করেছে, ওই জন্য প্রশ্নটা করেছিলাম যে উনি বলছিলেন যে সাইদ ভাই আমরা এখন যেই জায়গায়, আমি মুশফিক ভাই, আমাদের এখন ক্রিকেটটা এনজয় করার কথা। সো অ্যাজ এ প্লেয়ার আপনি 2005-এ অবশ্যই অনেক বেশি স্ট্রেসের মধ্যে ছিলেন, টেন্স ছিলেন, এবং 2026-এর মুশফিকুর রহিম যে এনজয় করছেন, কোনটাতে বেশি লাভ হচ্ছে পারফরমেন্সের দিকে যদি আমি যাই? না যদি বলেন, না স্বাভাবিক, আমি যখন শুরু করেছি তখন অনেক স্ট্রাগল ছিল আমার, যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে বলেন। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে তারপরে যে সময়টুকু আমি স্পেন্ড করেছি প্রথম 5-6 বছর, দেন তারপরে আমি যখন আবার সেটার রিভার্ট করার চেষ্টা করেছি, আমি মনে করি দেন গ্রাফটা অনেক মানে খুবই ভালো ছিল, যেটা আমি পার্সোনালি ফিল করি। বাট এখন আর আগেকার যদি একটা বলে যে আগে হয়তো বা নিজেকে নিয়ে চিন্তাটা অনেক বেশি থাকতো যে হ্যাঁ এখন খেলতে মানে এখন খেলছি, দেন নেক্সট ম্যাচে আবার কি পারফরমেন্স করলে হয়তো বা খেলতে পারবো বা ইম্প্যাক্টটা নিজেকে নিয়ে কেন্দ্রিক। কারণ স্বাভাবিক, আপনিও জানেন যে আন্ডার 16-17 থেকে ন্যাশনাল টিমে যে খেলা, ওই প্রেশারটা বা ওই চ্যালেঞ্জটা যাদের খেলা দেখে টিভিতে বড় হয়েছে বা যাদের এগেনস্টে খেলবো কিনার কখনো স্বপ্নেও ওইরকম ভাবি না, যেরকম স্টিভ হার্মিসন বা অ্যান্ড্রু ফিল্ডার সেই সময়। তো আর এখনকার সময়টা এটাই যে চেষ্টা করা যে নিজে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, মেক শিওর যেন আমার নেক্সট জেনারেশনকে আমি যেন ওটা রিভার্ট করতে পারি, এবং মেক শিওর তাদের পাথওয়েটা যেন ওই রকম হয়ে যায়, এবং নিজের কন্ট্রিবিউশনটা যদি ওখানে একটু থাকে, দেন এটা সবচেয়ে ভালো লাগার বিষয় হবে। কারণ আমি যতটুকুই আছি করতে পেরেছি বা যা করি না কেন, বাট আমার জায়গায় যে আসবে বা আমার আশেপাশে যারা খেলছে তারা যদি এটাকে ছাড়িয়ে চলে যেতে পারে, এবং সেটার যদি একটু হলেও আমার হেল্প থাকে, আমার কোনো একটা কথা বা আমার কোনো একটা ওয়ার্ক, কোনো একটা জিনিস যেটা কিনা বা টেকনিক্যালি হোক বা মেন্টালি হোক, তো এই জিনিসগুলো এখন আমার কাছে মনে হয় অনেক বড় রেসপন্সিবিলিটি বিং এ এন্ড অফ মাই ক্যারিয়ার। তো এই জায়গাটা আমি অনেক এনজয় করছি, রাদার দেন আমি সেটা ফেল করি বা individually সেটা কন্ট্রিবিউট করে, ইটস ডাজন্ট ম্যাটার, বাট অ্যাজ লং এজ আই এম গিভিং মাই ইনপুট টু দ্য টিম অ্যান্ড দ্যাট ইন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। আপনি তো অলরেডি আপনি এমন কিছু এক্সাম্পল সেট করেছেন। মমিনুল হককে জিজ্ঞেস করছিলাম, বা সৌম্য সরকার, সৌম্য তো এখনো খেলছেন, সৌম্য, দুজনের এক কথা যে ভাই মুশফিক হওয়া সম্ভব না। আপনার ওয়ার্ক এথিক বলেন, ম্যাচ প্রিপারেশন বলেন, এই যে সবার থেকে আলাদা হয়ে গেলেন, মানে একটা এক্সাম্পল সেট, আপনি এক্সাম্পলের কথা, অনেক এক্সাম্পল নেওয়ার আছে। আপনার কি মনে হয় যে কেউ আপনার ওয়ার্ক এথিকটা আসলেই ফলো করতে পারবে? আমার কাছে মনে হয় কি স্যার, সবার এক এক ধরনের দর্শন থাকে টু বি অনেস্ট। কেউ, কারণ আমি যখন আন্ডার 13-15 থেকে খেলা শুরু করেছি, আমি বা সাকিব বা তামিম বলেন, আমরা যখন একসাথে অলমোস্ট 20 বছরের উপর একসাথে ক্রিকেট খেলেছি, তো তিনজনের 3 ধরনের দর্শন ছিল। বাট আমি মনে করি সাকিবের মতো এখন পর্যন্ত বাংলাদেশের এরকম কোনো প্লেয়ার এখনো আসেনি এবং ভবিষ্যতে আসবে কিনা ইটস ভেরি রেয়ার, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে ও যেভাবে ডমিনেট করে খেলে গেছে, বাট হিজ ওয়ার্ক এথিক ইজ ডিফারেন্ট। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার যেন ওয়ার্ক এথিক বা ডিসিপ্লিন যেটা যেন থাকে, এরপর আপনার সাথে কোনটা যায় দেন ইউ নিড টু ফাইন্ড আউট। কেউ হয়তো বা এমন আছে, কে হয়তো রাত 11টার দিকে বা 11:30-12টায় ঘুমিয়ে পরের দিন গিয়ে ঠিক 100, 150 বা 200 রান করছে। আবার কেউ আছে হয়তো বা এমন 9:30-10টার মধ্যে ঘুমিয়ে, বাট ইউ নিড টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ ওয়ার্কিং ফর ইউ, এবং কোনটাতে আপনার মেন্টাল পিচটা ঠিক থাকে। তো আমি যেরকম আমি জানি যে হ্যাঁ আমার সার্টেন একটা ওয়ার্ক আছে যেটা করলে এরপর এক্সট্রা একটা যা কাজ আছে যেটা কিনা আমার ইন্ডিভিজুয়ালি দরকার, ওটা করলে দেন মাই মেন্টাল স্টেট ইজ গুড, যেখানে কিনা আমি একটা বেটার পারফরমেন্স দিতে পারবো নেক্সট। ইটস নট অ্যাবাউট দ্য কাউন্টিং লাইক 50 or 100, বাট ওই মেন্টাল স্টেটে থাকা যে হ্যাঁ আই এম কনফিডেন্ট, আই ডিড অল দ্য রাইট থিংস, নাও ইটস দ্য টাইম আই গো এনজয় অ্যান্ড দেন জাস্ট হোয়াট এভার ইট কাম ইন ফ্রন্ট অফ মি। তো ওই মেন্টাল স্টেটটা খুব দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে অন্য কেউ এইটা নিতে পারবে কিনা এটা বলতে পারে না, বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় যে বিং এ ক্রিকেটার ইটস এ প্রিভিলেজ, এবং এটা আমার কাছে একটা রিলিজিয়নের মতো। তো এটা আমার কাছে মনে হয় যে সেটা একটা সেকেন্ড বা একটা ঘন্টাও যদি আমি নষ্ট করি, সেটা আমার কাছে ডিসঅনেস্টি মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে আল্লাহ তো ধরেন সবাইকে সব দিকে ওই ট্যালেন্টটা দেয় না। ধরেন আপনি কেউ একজন বিজনেসম্যান বা কেউ একজন লেখক হবে, কেউ সায়েন্টিস্ট হবে, বাট আমার কাছে মনে হয় যে আমাকে যেটাই ট্যালেন্ট দিয়েছে এটা জবাবদিহিটা কিন্তু আমাকে ওনাকে দিতে হবে। তো মেক শিওর আমি যেন এটার সাথে কোনো ইনজাস্টিস না করি। আমি সফল হব বা আমার ক্যারিয়ার 2 বছর হবে না 5 বছর, দ্যাটস ইনম্যাটেরিয়াল, বাট প্রসেসটা যেন আমার কাছে, এটা আমার হাতে,
আর সাকসেস আমার হাতে না, এটা উপর আল্লাহর হাতে। তো আমার প্রসেসটা যেন আমি মেনটেন করি অনেস্টলি, এটা আমার আমার মনে হয় যে ম্যাক্সিমাম সবাই করার চেষ্টা করে, কেউ হয়তো বা 5 দিন 7 দিন 10 দিন 1 মাস, বাট আমার মতো কেউ বোরিং না আর কি। তো এটা করতে গেলে একটু বোরিং হওয়া লাগে। আমি আপনাকে বোরিং বলতে চাচ্ছিলাম, মানে আপনার ডেইলি রুটিনকে আপনি তার আগেই বললেন একটু, মানে খেলার বাইরে অফ ডেতে, আপনার তো কোনো অফ ডে নাই আমরা জানি, খেলার বাইরে ছোট সংক্ষেপ আপনার রুটিনটা একটু বলবেন। খেলার বাইরে ম্যাচ সিরিজ নাই, খেলা নাই? টু বি অনেস্ট, আমার বাসায় 3-4টা ব্যাট থাকে। আমি খুব চেষ্টা করি যে আজকে ব্যাটটা ধরবো না, বাট খুব রেয়ার এরকম দিন আছে যে আমি ব্যাটটা ধরি না, সত্যি কথাই। কারণ দেখা যায় যে ওই একটা আলমারি যাই থাকে, ওখানে আমার 3-4টা ব্যাট থাকে, খুব প্রিয় কয়েকটা ব্যাট থাকে, আর নতুন একটা দুটা তো ব্যাট থাকে। তো খুব চেষ্টা করি যে না, নেক্সট 2টা দিন আমি ধরবো না। বাট তারপর আলমারিতে হয়তো কোনো একটা কাপড় নিতে গেলাম, একটু তাকালাম, না মনে হয় যে একটু কাভার থেকে বের করে একটু ধরে আবার রেখে দিই। বাট নর্মালি এখন আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে একটা মেয়ে, তো ওদের সাথে এখন প্রচুর সময় কাটাই, যতটুকু মানে সময় প্রচুর সময়, মানে যদি অ্যাটলিস্ট নাম্বারটা বলেন। প্রচুর না, বলতে তো নাম্বার অনেক বলতে রকম, ধরেন, অনেকের কাছে হ্যাঁ, অনেক প্রচুর। মানে সারাদিন বলতে আমি ঘুমালাম, দেন তারপর সকালে উঠে ওদের সাথে ব্রেকফাস্ট একসাথে করা, দেন ওদের সাথে একটু বাসায় খেলা, দেন একটু সময় দেওয়া, ওইভাবে করে একটু মানে বাচ্চা আর ছেলের সাথে মানে মেয়ের সাথে, দেন ছেলের সাথে একটু যদি সময় পাই ক্রিকেট খেলা, আবার সেম ওই খেলাটার মধ্যে থাকে, কারণ ওরও পছন্দ ক্রিকেট বা ফুটবল খেলেও, তো ওটার করা, দেন আমার ফ্যামিলির সাথে একটু বাইরে কোথাও যাওয়া, ডিনারে আউটিং করা। তো এরকমই একটা অবসর সময়। আমি তো জানি যে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন। না না, মাঝে মাঝে একটু গ্যাপ তো থাকে। আচ্ছা, মানে মোস্ট অফ দি ডেজ তো আপনি প্র্যাকটিস করেন? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই আমি চেষ্টা করি, কারণ নর্মালি আপনার ব্যাটিং বলিং বা স্কিল প্র্যাকটিসটা না করলে অ্যাটলিস্ট ফিটনেসটা যেন করতে পারি। তো ম্যাক্সিমাম দেখা যায় যে 2 দিন হয়তো বা গ্যাপ হতে পারে আমার, বাট এর নট মোর দ্যান দ্যাট। আকরাম খান আমার পডকাস্টে এসে একটা গল্প বলছিলেন যে ঈদের দিন, ঈদের দিন কয়েকজন গ্রাউন্ড স্টাফকে রেখে মাঠ তৈরি রাখতে হয়েছিল একজন ক্রিকেটারের জন্য। তিনি নাম বলেননি, আমার সন্দেহ হচ্ছে সেই নামটা। আপনি কি জানেন সেই ক্রিকেটারটিকে? ঈদের সময় মিরপুরে প্র্যাকটিস করেছেন। না, আমি এটা চেষ্টা করি, কারণ কি না, আপনি আপনি তিনি কিন্তু আমি বলতে পারি না উনি কার নাম বলেছে, না, বাট উনি নাম বলেন, উনি বলেছেন হ্যাঁ। যে প্রাইভেসি কারণে বলছি না। এখন আপনি চাইলে বলতে পারেন। না না না, আমি তা জানি না, তখন স্বাভাবিক, তখন উনি বোর্ড পরিচালকও ছিলেন, গ্রাউন্ড Cricket officer chairman। ক্রিকেট অফিসের চেয়ারম্যান ছিলেন। তো হয়তো বা ওই কারণে হতে পারে, বাট আমি চেষ্টা করি আসলে, কারণ ঈদের একটা লম্বা ব্রেক থাকে, তো ওই ব্রেকে দেখা যায় যে 7 দিন বা 10 দিন আপনি যদি স্কিল প্র্যাকটিস না করেন, অনেক সময় একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আমি ওই অতদিন একটু প্র্যাকটিস ছাড়া থাকাটা আমার জন্য ডিফিকাল্ট। তো আমি আমার ফিটনেসটা করি, বাট তারপর ইন বিটুইন যদি 1-2 দিন একটু স্কিল যেরকম ব্যাটিংটা করা যায় তাহলে আর কি ভালো হয়। তো ওই দিক থেকে আমি রিকোয়েস্ট করে আর কি অনেক সময় বলে থাকি, সেটা ঢাকায় হয়, আবার যখন বগুড়ায় যাই, বগুড়ায় গেলেও আমি সবসময় সেন্টার উইকেট পাই আর কি। না, উনি কিন্তু প্রশংসাই করেছেন, এবং সবচেয়ে ভালো দিক হলো যে গ্রাউন্ড স্টাফ যারা তখন কাজ করতেন তাদেরকে ইনসেনটিভ দেওয়া হতো, যেন ওভার টাইম হিসেবে, যে ঈদের সময় ন্যাশনাল টিমের একজন ক্রিকেটারকে একটা ফেসিলিটি দিচ্ছে। এবং উনি নাম বলেননি, আমি আবার বলছি, আমিও কিন্তু আমি সন্দেহ করেছি, আপনি নামটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা অন্য সাবজেক্টে যাই, ক্রিকেটেই থাকি। আপনার 2005-এ লর্ডস টেস্টের আগে আপনি একটা ইংল্যান্ড ট্যুর করেছিলেন, মনে আছে? 2004-এ। চারে আন্ডার 19 19 টনটনে বোধ আপনি একটা 88 রানের ইনিংস জি। খেলেছেন। সেখানে অ্যালিস্টার কুক, রবি বোপারা, এরকম আরো কয়েকজন ক্রিকেটার যারা ইতিহাস হয়ে গেছেন। আপনি এখনো দিব্যি খেলে যাচ্ছেন, সেটাও টেস্ট ম্যাচ। এগুলো ভেবে অবাক লাগে কিনা, যদি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যান, তাকান সবার দিকে? না, অবাক তো একটু লাগে, বাট সেই সাথে আমি বলবো যে আলহামদুলিল্লাহ যে জায়গায় আছি, আল্লাহ এত দূর যে খেলার সৌভাগ্য দিয়েছে। প্রথমেই তো স্বপ্ন ছিল যে বাংলাদেশ টিম একদিন হলেও খেলবো, বাট কখনো এখানে আমি আবারও বলতে চাই, কখনোই মাথায় ছিল না যে বাংলাদেশ টিমকে 20 বছর সার্ভিস বা 21 বছর খেলার তৌফিক হবে। বাট শুক্র আলহামদুলিল্লাহ। বাট যেটা বললেন যে অ্যালিস্টার কুক, রাবিব উপর, আমাদের 19 আমরা একই ব্যাচ অলমোস্ট। তো অ্যালিস্টার কুক আমার অলমোস্ট 3-4 বছর পর ডেবু হয়েছে, আমার অলমোস্ট 5-6 বছর আগেও রিটায়ার করেছে, অলমোস্ট 150+ টেস্ট ম্যাচ খেলা ওর হয়ে গেছে। তো একদিক থেকে যে বাংলাদেশ আমরা টেস্ট ক্রিকেট এমনি কম খেলি, বাট লাস্ট 5 বছরে মানে এভারেজ আমরা 6-7টা ম্যাচ খেলছি। বাট এর আগে আমরা বছরে একটা এবং দেখা যাচ্ছে 2টা ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে। তো সেদিক থেকে বলবো যে ইটস এ লং জার্নি, বাট তারপরও খেলার তো সৌভাগ্য হয়েছে। অনেক দেশ আছে হয়তো বা টেস্টে এতগুলো খেলতেও পারে, সেই দিক থেকে বলবো যে আই এম লাকি এবং স্টিল দেয়ার, নট আউট। মুশফিক, এই দীর্ঘ ক্যারিয়ারে নিশ্চয়ই আপনার এই ওয়ার্ক এথিক, যেটা একটা হলো যে ন্যাচারাল ট্যালেন্ট, যারা অনেক বড় বড় ইনিংস খেলেছেন কিন্তু ক্যারিয়ারটা শর্ট হয়েছে, বাট এই লংজিভিটি, এই দীর্ঘ মেয়াদে যে খেলে যাচ্ছেন, সামনে ইনশাল্লাহ আরো অনেক সময় লম্বা সময় খেলবেন, এই ওয়ার্ক এথিক তো নিশ্চয়ই আপনাকে হেল্প করেছে।
না, তা তো অবশ্যই। যেটা আমি বলে চাইবে যে আহ, একটা জিনিস আমি যখন বিশেষ করে ন্যাশনাল টিমের প্রথম খেলার সৌভাগ্য হয়েছে, তখন আমাদের একজন ট্রেনার ছিল স্টুয়ার্ট কার্পেনিন। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে ওর মতো ট্রেনার কখনো আসেনি এবং আসবে কিনা আই মিন ডাউট। তো ও আমাকে একটা কথা খুবই বলেছিল, যেটা কিনা আমার মানে নিজেও, আমি অনেক ট্রেনারের সাথে কাজ হয়েছে, ওয়ান্ডারফুল ট্রেনার্স ওভার দ্য ইয়ার্স, বাট ওর একটা কথা যেটা আমার কাছে সব সময় কানে বাঁধে এবং আমার কাছে এখনো মনে আছে। কারণ বিং এ গাই হু কেম ফ্রম আন্ডার 19 টু রিপ্রেজেন্ট ইয়োর কান্ট্রি, তো দেখা যায় যে আপনি ইয়াং যারা আছে ওদের প্রতি কিন্তু তখন বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার ধরেন সুমন ভাই, পাইলট ভাই, রফিক ভাই, ইভেন মাসিফ ভাইরা তখন পিক ফর্মে, একদম আশরাফুল ভাই ওনাদের। তো ওদের ভিড়ে ও যে আমাকে ওরকম করে নোটিস করেছে যে হ্যাঁ আমি, কারণ সাবিলে ওনারা হচ্ছে তখন অলমোস্ট 30+, আর আমি জাস্ট 17+, তখন আসছি ন্যাশনাল টিমে। তো ওনার যে স্পিড বলেন বা কুইকনেস বলেন বা রানিং বলেন সবকিছুই স্বাভাবিক, একটা ইয়াং ছেলের তো বেশি হতেই পারে। বাট ও আমাকে একটা জিনিস বলেছিল যে তুমি যে কাজগুলো এখন করছো মেক শিওর ওনাদের সাথে কিন্তু তুমি এমনিই পারবা, বাট এটা যেন কখনো কমতি না হয়। মানে এখন যেটা হচ্ছে এটা তোমার এজের কারণে, বাট এই ওয়ার্ক এথিকটা তোমাকে আস্তে আস্তে যত এজ বাড়বে মেক শিওর এটা যেন তোমার বাড়তে থাকে, কারণ যখন তোমার বয়সটা বাড়বে এইগুলো আস্তে আস্তে তোমার কমতে থাকবে, যেরকম স্পিড বা তোমার এন্ডুরেন্স বা স্ট্রেংথ। তো এই কাজটা যে এক্সট্রা কাজ করা, তো ওইখান থেকে আমার আসলে এই হ্যাবিটটা হয়েছে মেইনলি। কারণ যেটা ওনাদের সাথে আমি করতাম সেটা এমনি নর্মালি করলে ওনাদের থেকে আমি এমনি আগে মানে এগিয়ে যেতাম, বাট মেক শিওর আমার নেক্সট 5 বছরে যেন আমি ওই পিক ওই জায়গাটাই যেন থাকতে পারি, এই জন্য আমাকে এক্সট্রা করতে হতো। তো ওই হ্যাবিটটা যেই হয়ে গেছে ওখান থেকে, ওই ওই হ্যাবিটটা আমার কাছে খুব হেল্প করেছে। আরও একটা কথা বলেছিল, যখন কাজ করবো মেক শিওর ইউ ডু ইট অ্যালোন। তুমি একা যখন করবা দের ইজ নো ওয়ান দ্যাট ইউ ক্যান সি, এবং অনেক কিছু প্রতিবন্ধকতা থাকবে যে এটা যদি 1 মিনিটে দেওয়া যায়, আরে 1.5 মিনিটে দেয় না, কেউ তো নাই, করাই তো যায়। আবার ওয়েট ট্রেনে আরে 6টা রেপস, এখানে তো 4টা দেওয়া যায়, কেউ তো নেই। বাট হোয়েন ইউ ডু ইট পারফেক্টলি এবং অনেস্টলি দেন ইটস বিকাম এ হ্যাবিট। তো সেই হ্যাবিটটা আমার মতো গ্রো করেছে সত্যি কথা। এখন যদি আমি নিজেও চাই, মনের অজান্তে কখনো এটা হবে না। তো মানে আমি যদি চাই যে হ্যাঁ 1.5 মিনিটের জায়গায় আমি হয়তো বা এখন বয়সের জন্য না পারি, বাট ওই যে আমি 1.5 মিনিটে ইচ্ছে করে আমি 2.5 মিনিটে নিয়ে গেলাম, এত রিল্যাক্স দিলাম, এটা কখনো হবে না। তো ওই হ্যাবিটটা আমার গ্রো করেছে ওই ছোট বয়স থেকে। তো উইচ ইজ মানে আমি মনে করি যে একটা ব্লেসিং, যেটা কিনা ওর দ্বারা আমার উপর ইম্প্যাক্ট পড়েছে। মুশফিক, আপনি এখন আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সঙ্গে যদি আমি নর্মাল ক্রিকেট ক্যারিয়ারটা যোগ করি, ডোমেস্টিক সহ 19 সহ, এই বয়সী ক্রিকেটার এখন বাংলাদেশ দলে আছে। জি। এবং সবসময় দেখা যায় ক্লাসরুমের সবচেয়ে চটপটে ছেলেটা একটু দুষ্টু প্রকৃতির হয়, একটু ফাঁকিবাজ হয়। আমি নাম মেনশন করতে চাচ্ছি না, মানে আমি জানিও না, ইনফ্যাক্ট আপনি যেহেতু ড্রেসিং রুমে থাকেন, মানে তাদের সঙ্গে তারা তো আপনাকে সবাই আপনাকে কিন্তু মানে শুধু বর্তমান ক্রিকেটার না, সাবেক ক্রিকেটারও আপনাকে বাংলাদেশের এক্সাম্পল বলে। সো এই দুষ্টু ক্রিকেটার যারা ও বয়সের কারণে আমি বলছি, যেটা যে কোনো সেকশনে এরকম 1-2 জন থাকে, সো তাদেরকে আপনি কি কোনো পরামর্শ দেন, বা নিশ্চয়ই তারা আপনার কাছে আসে কিনা, বা আপনাকে দেখে ভয় পায় কিনা, গেলেই মুশফিক ভাই তো 2টা চক্কর দিতে বলবে বা কিছু একটা করতে বলবে? না না না, সেরকম না। আপনি দেখেন সাইদ ভাই, এটা আমি মনে করি বাংলাদেশ টিম এমন একটা ফ্যামিলি যেটা আমার কাছে মনে হয়, এবং আপনারা নিজেরাও জানেন, আপনি যখন প্রফেশনে কোনো একটা থাকেন আপনার নিজের ফ্যামিলিতে কিন্তু এখানে বেশি টাইম স্পেন্ড করা হয়। আমার যদি 21 বছরের ক্যারিয়ার হয়, আমি সত্যি কথা আমার কাছে মনে হয় যে 15 বছরে মনে হয় আমি এখানে মাঠেই ছিলাম। তো তাদের ওই ফ্যামিলিটা একটা হিউজ, এবং এই এক ফ্যামিলিতে আপনার বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং কেউ কেউ এমন থাকবে যে আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার, যারা সারা জীবন পড়াশোনা না করে A+ পায়, এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে। আবার কিছু কিছু আছে যে সারা দিন পড়ে তারপরে হয়তো বা A+ পাচ্ছে না, বা ধরেন একটা আশানুরূপ রেজাল্ট হচ্ছে। তো এই ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হয় যে আমি ওগুলোকে চিনি, এবং ওই রকম করে তাদের স্বাধীনতাও থাকতো। এবং আমার কাছে অনেকে আসতো, এবং আমি মোর মানে তাদেরকে 2 হাত অবশ্যই ওয়েলকাম করতাম, এবং তারা যে জিনিসই যদি আমি জানতাম যেটা সেটা তাদের সাথে শেয়ার করতাম, এবং তারা সেটা খুব ভালোভাবেই নিত। তো আমি মনে করি যে ইটস এ ফ্যামিলি, এবং এর যেটা আমি বললাম যে অনেক ধরনের মানুষ থাকে, বাট এজ এ কম্বাইন ইটস এ হিউজ স্ট্রেংথ। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গায় সবাই যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করে, বাট আমি মনে করি সেই প্রাইভেসি, এবং আমি মনে করি যে সবাইকে একজন আরেকজনকে হেল্প করে। এবং আমিও ডিফারেন্ট অনেক মানুষের কাছে গিয়েছি, অনেক কথা বলেছি, এবং অনেক হেল্প আমার নিজেরও হয়েছে। তো সেই থেকে বলবো যে আমি মানে মোস্ট ওয়েলকাম ফর এভরিবডি। আমরা সাংবাদিকরা সত্যি কথা বলবো, হ্যাঁ হ্যাঁ প্লিজ, আপনার এই আমি জানি আপনি কি বলতে চান। আপনার এই ওয়ার্ক এথিক দেখে আমরা সো বোরিং, এবং কেন এত করে, মানে নিশ্চয়ই আপনার কানে গেছে। আপনার রিয়াকশন কি হতো তখন এসব সময়?
না, রিঅ্যাকশনের কিছু না, কারণ আমি তো আসলে কাউকে দেখানোর জন্য কিছু করতাম না। এটা আমার কাছে মনে হয় যে যে জিনিসটা আমি ব্লেসড, কারণ আমার বাইরে আশেপাশে মানুষ এই জিনিসটা করতে, মানে আমি কাল ঘুম থেকে উঠলে আমি চাইলে আমি ক্রিকেট খেলবো, তো এটা ধরেন অন্য মানুষ যারা অন্য প্রফেশন এরা চাইলেও কিন্তু পারছে না, বাট আমি তো এত ব্লেস, যেটা আমি লাভ করি, যেটা আমি বিলং করি, সেটা দিয়ে আমি খেলছি এবং সেটা দিয়ে আমার রুটি রোজগারও হচ্ছে, আমার ফ্যামিলিও চলছে। তো আমি মনে করি যে এটার সাথে তো আমার মানে দুই নাম্বারই করার তো কোনো সুযোগই নেই, এবং এটার সাথে আমি যে বলবো যে এটা বরং আমি 24 ঘন্টা করতে পারি, আই উইল বিল মোর লাভ টু ডু দ্যাট। তো আমি মনে করি যে এটার সাথে কখনো আমি মানে ডিসঅনেস্টি তো দূরের কথা, বাট এটা যে আমি করছি কেন বা এত করলে কি কি ভাবলো, এটা আমার আসলে ওই রকম কখনো চিন্তা আসেনি। বাট আই মাস্ট কনফেস যে আপনাকে আমার কাছে ম্যারাডোনার প্রসঙ্গটা কেন টেনে নিয়েছিলাম বলি যে একটা এক্সাম্পল, অনেকগুলো অধ্যায় থাকে ইতিহাসের, বাংলাদেশের স্পোর্টসের ইতিহাসের। আপনি একটা অধ্যায় জুড়ে থাকবেন ওই প্রভাব নিয়ে যে কিভাবে নিজেকে মেনটেন করতে হয়। আমি বলছি না আপনাকে সবাই ফলো করবে, বাট না, না, exactly. ইউ আর অ্যান এক্সাম্পল। সো মুশফিক, যেটা আবার একদম আপনার ক্রিকেটে ফিরে যায়, 2005-এ আপনি তখন তো অস্ট্রেলিয়া ছিলেন যখন আপনি জি, ঢাকা, আন্ডার 19 ট্যুরে কে ফোন করেছিল আপনাকে? আমাকে প্রথম, আমাদের তখন অস্ট্রেলিয়া টিম মানে অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত একজন কোচ ছিল রিচার্ড ম্যাকিন্স, তো ও আমাকে প্রথমে জানায়, এবং ওখানে আমাদের লোকাল কোচ হিসেবে ফাহিম স্যারও ছিল, তো পরে ফাহিম স্যারও আমাকে জানায়। কিন্তু মেইন প্রথম কথাটা রিচার্ডই বলেছে যে তোমার এরকম একটা কল এসেছে, তো তুমি এখান থেকে চলে যাবা এখন, আর গিয়ে ওদের ওখানে কয়েকটা ট্যুর ম্যাচ আছে, তো মেক শিওর তুমি হয়তো একটা দুটা খেলবা, যে সো দ্যাট যে মেইন কিপার সে যেন রেস্ট পায়, কারণ 3-3 ম্যাচ খেলে 2টা টেস্ট খেলা ইটস রিয়েলি বিগ থিং। তো সেই থেকে আমি বললাম হ্যাঁ, এটা তো কোনো ন্যাশনাল টিমে কল পাওয়া মানে এটা তো বিশাল ব্যাপার, তারপর কি খেলবে না খেলবে এটা তো পরের বিষয়। বাট আমি সবচাইতে মানে ভয়ে ছিলাম যে আমার ওখান থেকে একা ফ্লাই করতে হবে, কারণ এর আগে নর্মালি স্বাভাবিক আপনি যখন এজ লেভেলে ট্যুর করবেন, এটা তো একদমই মানে একটা লার্নিং প্রসেস, এবং আপনি কখনো একা একা ট্যুর করবেন, একটা টিমের সাথে ট্রাভেল করেন। তো এটা আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল ওখানে, তখন আমি একা একা ব্যাক করলাম, দেন এসে আবার টিমের সাথে গেলাম, তো ওইটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। বাট চ্যালেঞ্জটা আপনি দারুণভাবে জিতলেন। মানে ওই সময় যিনি উইকেট কিপার ছিলেন খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশের উইকেটের পেছনে আমরা বা দেশের মানুষ কেউ ভাবতো না যে খালেদ মাসুদ পাইলটের জায়গায় নতুন কেউ আসবেন। আপনি এলেন এবং প্র্যাকটিস ম্যাচে আমার মনে আছে যে লর্ডসে তো বাংলাদেশ টিম ম্যারিয়ট হোটেলে ছিল, তো ড্যাভ হটমার আমাকে প্রথম দিনই বলছিলেন যে সাইদ আই স আ বয়, নেটে আপনি নেট পাচ্ছিলেন না, সাইডে আপনি নেট করছিলেন, বলে আমি ব্যাট বলের আওয়াজ শুনে আমি ঘুরে তাকিয়ে দেখি মুশি ইজ ব্যাটিং। সো তার এর মাঝখানে তো আপনি দুটো প্র্যাকটিস ম্যাচে একটা সেঞ্চুরি করেছেন, একটা 66, মানে ইউ মেড ক্লেম, সো মেনি ক্লেমস। তারপরে আপনি লর্ডসে খেললেন, আমরা প্রেস বক্সে, আমি কিন্তু প্রথম আপনার 19-এ খেলা দেখেছি, বাট ন্যাশনাল টিমে ওটা প্রথম সুযোগ। লর্ডসে আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা ওরকম একটা প্রেস বক্সে বসা, এবং যাদের সঙ্গে বসেছিলাম প্রবাবলি আপনার লর্ডসের লং রুমের জার্নির মতোই আমাদের মতো রোমাঞ্চকর, আমাদের জন্য রোমাঞ্চকর ছিল। সো হাউ ইট ফেল্ট যখন আপনি ক্রিজে যাচ্ছেন ওই লং রুম দিয়ে হেঁটে? তাই মানে আমি এখনো মনে পড়ে যে তার আগের দিন থেকে বলি, মানে আই ওয়াজ রিয়েলি নার্ভাস, কারণ যখন আমি জানলাম যে আমি খেলবো অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে, তো আমি তখনও টু বি অনেস্ট মানে বিশ্বাস করতে পারছি না, কারণ আমাকে বলা হয়েছে তুমি যাবা ট্যুর ম্যাচ খেলবা, তো আমি একটা 66, একটা 39, একটা 115 নট আউট করলাম, এরপরে আমাকে বলছে টেস্ট ম্যাচ খেলে দিই। মানে আমি তো মানে লিটারেলি মানে আউট অফ দ্য বক্স। তো আমি চিন্তা করলাম হার্মিসন, ফ্লিনটফ, হগার্ট, সাইমন জোন্স, মানে এত জোরে বল, এত সুইং, আবার স্বাভাবিক আমাদের যখন এই মে মাসে মানে খেলা হয়, এটা কিন্তু সবচেয়ে টাফেস্ট পিরিয়ড, আর্লি আর্লি সিজন বলে, হ্যাঁ মানে ওরা হচ্ছে আমাদের সাথে খেলে দেন ওরা হচ্ছে ভালো একটা সিজনে ঢুকবে, জিতলো। এবং হ্যাঁ ওই 2005 যদি আপনাকে জিজ্ঞেস করেন আমাকে, আমি মনে করবো যে ক্রিকেটিং হিস্ট্রিতে এইরকম সিরিজ আমি লাইফে দেখি নাই, সত্যি কথা। ইভেন আমি এত পছন্দ করেছি, পরে আমি যখন ইংল্যান্ড ট্যুরে আবার গেছি, ওটার আমার ডিভিডি আমার কেনা হয়েছে, মানে অ্যাশেস্টার, মানে আনবিলিভেবল, সাইমন জোন্স আনবিলিভেবল, মানে মানে ওইরকম সিরিজ, মানে এটা তো মানে খেলা না, মনে হচ্ছে যুদ্ধ হচ্ছে, এই ওকে মারতেছে, ওকে হার্মিসন মেরে পন্টিং রে ব্লাড বের করে দিল, দেন ও আবার 100 করলো ওই লর্ডসে মাটিসেম, তো ইটস আনবিলিভেবল। তো ওদেরকে খেলবো আমি তো পরে, বাট ড্রেসিং রুম পর্যন্ত যতক্ষণ আমি প্যাড আপ ছিলাম তখন পর্যন্ত অনেক নার্ভাস ছিলাম টু বি অনেস্ট, যে নিজের ওপরও ডাউট ছিল যে ওয়েদার আই গুড এনাফ অর নট। বাট যখন আমি লং রুম দিয়ে মানে হেঁটে যাচ্ছিলাম, দ্য ক্ল্যাপ আই গট, দ্য সাপোর্ট আই গট, মানে তারপরে যখন ঢুকলাম তখন বিশ্বাস করেন মানে আই ওয়াজ টোটালি আ ডিফারেন্ট বয়।
তো স্কিল হয়তো বা ওইরকম সেট ছিল না, বাট তারপরে ঢুকে মনে হচ্ছিল আই বিলং টু বি অনেস্ট। এবং আমার এখনো মনে পড়ে যে যখন ফ্লিনটককে আমি প্রথম 4 মারলাম পয়েন্ট দিয়ে, তো তারপরে আই ওয়াজ রিয়েলি মানে আলহামদুলিল্লাহ তারপরের থেকে আই ওয়াজ সেট। ইউ মেড আস প্রাউড, সত্যি কথা যে প্রেস বক্সে তো তখন মাইক আথাটন, অ্যাঙ্গাস ফ্রেজার, আরো অনেক ফর্মার ক্রিকেটার, এবং ইংল্যান্ডের প্রেস বক্স কিন্তু আমাদের প্রেস বক্সের মতো না। আমি প্রথম আবিষ্কার করলাম যেখানে সবাই অন্তত ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে ফেলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলো সেখানে। আমরা হয়তো কলেজ লেভেলে খেলেছি, যাই হোক বাংলাদেশে। সো তারা বারবার বলছিল এই ছেলেটা কে। এখন আমি নিজেও তো জানি না ছেলেটা কে। ঠিক আছে, আসলে আপনি যে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসবেন সেটা আমরা একটু লেটে জেনেছিলাম, ফারুক আহমেদের কাছ থেকে আমি শুনেছিলাম। তো আমাদেরও কিউরিওসিটি ছিল কে, এবং আপনি তো 14 করেছিলেন ফার্স্ট ইনিংস, 19 প্রায় 70টা বল খেলেছিলেন। ব্রিটিশ মিডিয়া স্কোরের ব্যাপারটা না, দ্য ওয়ে আপনি বল ছেড়েছেন, খেলেছেন, এবং যে বল আউট হয়েছেন সেটা কিছু করার ছিল না। সো ইউ মেড আস প্রাউড যে বাংলাদেশ দল তখন রেজাল্টও খারাপ হচ্ছিল, খুবই খারাপ করেছে, সবাই তুচ্ছতাচ্ছিল্য করতো, বাট আপনার ইনিংসটা নিয়ে অনেক আমাদেরকে বলেছে তোমাদের ভবিষ্যৎ আছে। সো রাইট নাও 2026-এ মনে হচ্ছে আসলেই অসাধারণ একটা ভবিষ্যতের দিকে বাংলাদেশ যাত্রা করছে কিনা। যদি আপনি পাকিস্তানের সঙ্গে 4-0 বাংলাদেশ টেস্ট জিতেছে, আনবিলিভেবল আমার কাছে। আসলে গত 4-5 বছর আগে চলে গিয়ে যাই আমি, এখন যদি কম্পেয়ার করি আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এই ট্রান্সফরমেশনটা। না অবশ্যই স্যার, আমি মনে করি যে আপনি শুধু, আমি মনে করি হোয়াইট বলে তো আমাদের মোটামুটি অন অ্যান্ড অফ ভালো একটা কনসিস্টেন্ট রেজাল্ট ছিলই, স্পেশালি 2015 পর থেকে একটা কন্টিনিউয়েশন ছিল, স্পেশালি ওডিআইতে। বাট টেস্টের যে ট্রান্সফরমেশনটা বললেন, এটা আসলে আমি নিজের কাছ থেকে দেখা, এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা এখন বাংলাদেশ সুফল পাচ্ছে যে আমাদের পেস বোলিং ইউনিটটা, এটা অনেক বড় একটা কারণ এখানে দুটো জিনিস হয়। আপনারা দেখছেন যে পেস বোলাররা খুব ভালো করছে, অপোনেন্টকে মানে চাপে ফেলছে, চ্যালেঞ্জ দিচ্ছে, এবং তারা লিডিং উইকেট টেকার হচ্ছে সব পেস বোলাররা। বাট অন দ্য ফ্লিপ সাইড, যখন ওরা এত নিজেদের কোয়ালিটিটা বাড়িয়ে ওরা যখন নেটে বোলিং করে, এটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদেরও অনেক উপকার হয়। তো এই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। যদি আপনি অন্যান্য দেশেও দেখেন, যখন ব্রেটলি বা ম্যাকগ্রা বা গিলেসপি বা কাসপ্রোভিচ বা ওশেন ওয়ান যখন বোলিং করে, তো ওদের এগেনস্টে যারা নেটে ব্যাটিং করে, ওদের যদি আবার অন্য কাউকে এসে খেলতে হয়, ইটস মাচ মোর ইজিয়ার দেন আপনি যদি এখন রিসেন্ট টাইম বলেন যে বুমরা বা সিরাজ, বা ধরেন যারা এর আগেও একটু ছিল মোহাম্মদ সামি, অশ্বিন, জাদেজা, তো ওদের এগেনস্টে খেলে, ওরা যখন ওদের কম্পিটিটর এগেনস্টে খেলে, তো কোয়ালিটিটা কিন্তু ইটস মানে ওদের নেটের কোয়ালিটিটা কিন্তু ডিফারেন্ট। তো আমি মনে করি যে সেদিক থেকে আমরা লাকি যে এখন মার্শাল্লাহ লাস্ট 4-5 বছরে আমাদের পেস্ট, আমি মনে করি যে শুধু 4-5 জন না, আমাদের যে 15-20 জন একটা পেস সার্কেল আছে, এইটা অনেক বড় একটা রেভলিউশন। তো আগে আমাদের স্পিন ছিলই, এবং ব্যাটসম্যানরাও 2-4 জন ছিল। এখন মার্শাল্লাহ ব্যাটসম্যানরাও 6-7 জন পারফর্মার, যারা কিনা কনসিস্টেন্টলি পারফর্ম করছে। আর তার সাথে এই পেস বোলিং এর অ্যাডাপ্টার, কারণ আপনি টেস্টে এটাও জানেন যে যতই আপনি রান করেন না কেন, আপনাকে এন্ড অফ দ্য ডে কিন্তু 20 উইকেটস নিতে হবে, এবং সেখানে বিশাল বড় একটা ইম্প্যাক্ট থাকে পেস বোলারতে। তো আমি মনে করি যে এটা একটা অনেক বড় রেভলিউশন, যেটা কিনা মানে ফলো বাংলাদেশ টিম পাচ্ছে টেস্ট। আপনার টেস্ট সময় আপনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন সবচেয়ে বড় আক্ষেপের জায়গায় এটাই ছিল, আপনারা শুধু একজন পেস বোলার নিয়ে আপনি খেলেছেন। না তা তো অবশ্যই আক্ষেপের জায়গা যদি বলেন, হ্যাঁ অবশ্যই ছিল, কারণ আমার কাছে তখন ওইরকম এনাফ স্ট্রেংথ ছিল না, যেটা আমি এখনো বলি যে শান্ত বলেন বা এর আগে মুমিনুল ইভেন সার্টেন লেভেল পর্যন্ত যেরকম সাকিব ছিল, দেন মিরাজ ছিল, বাট আমাকে ওই রকম পেস বোলার যে কিনা একদিক থেকে অ্যাটলিস্ট উইকেট না পেলেও একটা ওই রকম চ্যালেঞ্জ দিবে বা ওইরকম ইকোনমিক্যাল স্পেল করবে, অন অ্যান্ড অফ অনেককেই পেয়েছি আমি। বাট এমন না যে কেউ একটা লং সার্ভিস দিয়ে, যেরকম ধরেন এখন হাসান মাহমুদ আছে বা ইবাদত বা ইভেন শরীফুল বা তাসকিন বা নাইদ রানা সার্টেন অ্যামাউন্ট টাইম। তো আমার কাছে মনে হয় যে ওই দিক থেকে আমরা একটু আনলাকি ছিলাম, বাট ওই সময়টা থাকলে হয়তো বা আমরা আরো স্পেশালি এগেনস্ট অন্য আদার টিম, কারণ আমার কাছে ওই রিসোর্স না থাকলে আপনি তো ওই রকম উইকেট বানিয়ে লাভ নেই। আপনার রিসোর্স বা স্ট্রেংথ যেটা থাকবে তো সেই রকম করে বানানো। তো আমাদের ছিল স্পিন স্পেশালি, কারণ মিরাজ আর সাকিব ছিল, দেন তাইজুল তো ছিলই। তো সেই থেকে বলবো যে আমায় একটু আক্ষেপ তো ছিলই। মানে আমার যখন সাংবাদিকতা জীবনে শুরু, তখন ক্রিকেটারদের মধ্যে ওয়ার্ক এথিক বলতে আমরা খালিদ মাসুদ পাইলটকে বুঝতাম, এবং তাকে অনেকে এশিয়ার সেরা উইকেট কিপারও বলতেন। তার জায়গায় মুশফিকুর রহিমের ঢোকাটা কত বড় চ্যালেঞ্জ ছিল? না এটা তো অনেক বড় চ্যালেঞ্জ, বাট সাহেব ভাই আমি আবারও বলি যে সত্যি কথা বলতে কি আমি কোনোদিন নিজেও ভাবিনি যে আমি পাইলট ভাইকে রিপ্লেস করবো, বা
কারণ আমি জানেন আমি বিকেএসপি স্টুডেন্ট, তো আমি বিকেএসপি যখন ভর্তি হই 2000 সালে, তো এর আগে কিন্তু আমার 4 ব্যাচ ব্যাচ ছিল। তো তখন ধীমান ভাই ছিল, আপনি যদি রিমেম্বার নাম মনে করতে পারেন। দেন বাবেল ভাই নামে একজন ছিলেন যে মাসির ভাইদের ব্যাচে, তখন ওনারা খেলতেন সিনিয়র অনেক। দেন পাবেল ভাই ছিলেন আমারও অনেক সিনিয়র। তো আমি মানে দের ইজ নো চান্স। আর আপনি যদি হিস্ট্রি দেখেন, ম্যাক্সিমাম কিপাররাই, ব্যাটসম্যান সব বিকেএসপি থেকে ম্যাক্সিমাম প্রডিউসড হয়, ন্যাশনাল টিম বলেন ভাই। আমি কখনোই ভাবি নাই যে তারা খেলবে, বা আমি যখন এজ লেভেল জাস্ট 19 আমি খেলবো বা খেলছি, বা আমি 2006 আমি ওয়ার্ল্ড কাপ খেলি 19। তো ইটস মানে অল রিটেন। আমি মনে করি যে আল্লাহর রিজিকে ছিল আমার, এবং আমি চেষ্টা করেছি যে যে জায়গায় করি পারফর্ম করার চেষ্টা করেছি কনসিস্টেন্টলি। তো সেটা হয়তো বা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, এবং সেজন্য হয়তো বা আমি আসতে পেরেছি। বাট কখনো এটা আমি যেটা বললেন যে এত বড় চ্যালেঞ্জ আমি নিতে পারবো কিনা, বা বিং এ টিনেজার টু গো 2007 ওয়ার্ল্ড কাপ টু প্লে এগেইনস্ট সাম অফ দ্য লিজেন্ডস অফ দ্য গেম, তো এটা আসলে অন্যরকম একটা ফিলিংস ছিল। আপনার কি ধরেন আপনি লর্ডসে অভিষেকের পর আপনি বাদ পড়লেন, তারপরে 2007 বিশ্বকাপে অনেক ডিবেট হয়েছিল, খালিদ মাসুদ পাইলট আর মুশফিকুর রহিম। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে ওই 50, ওই জয়, ওটাই কি আপনার ব্রেক থ্রু? না, তা তো অবশ্যই। আমি মনে করি যে ওটা অনেক বড় একটা কল ছিল মানে। আর আমি কিন্তু তখন নাম্বার 3-তেও ছিলাম না, টু বি অনেস্ট। আমি নর্মালি আপনি যদি ওয়ার্ল্ড কাপে পুরো অন্যান্য ইনিংস দেখেন, আমি নাম্বার 7-8-এ ব্যাটিং করতাম। তো যখন ওরা 190 সামথিং অল আউট হয়, দেন ফারুক ভাই আর ডেভ হটম্যান দুইজনে ডিসকাস করে আমার কাছে তখন এসেছিল, এবং সুমন ভাই হয়তো বা সাবেক বিং এ ক্যাপ্টেন। তো ওনারা একটা ডিসিশন নিল যে যদি আর্লি কোনো উইকেট পড়ে দেন আমি চলে যাব, সো দ্যাট মানে ওই জায়গাটা স্টেবিলিটিটা থাকে। দেন যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ইটস নট লাইক এ 5 or 6 or 7। তো তখন আমি সত্যি কথা বলতে এটা যখন শুনি আমি বলছি দিস ইজ দ্য চান্স। সত্যি কথা, আমি জিরো করে আর যাই করি, বাট দ্যার ইজ অ্যান অপরচুনিটি দ্যাট আমি একটু কন্ট্রিবিউট করতে পারি, যেটা কারণে হয়তো বা আমার টিম জিততে পারে। তো আই জাস্ট টুক ইট উইথ বোথ হ্যান্ডস, এবং আমি মানে নিজেই বলেছি যে আমি গেট টু গো দেয়ার রাদার দ্যান ইউ আর ব্যাটিং এট 7 or 8। তো আলহামদুলিল্লাহ সেদিন আমি মনে করি যে মেইন স্ট্রেংথ যেটা ছিল, তামিম যেভাবে শুরু করেছে, এরপরে আসলে দের ইজ নো লুকিং ব্যাক। আমার কাছে মনে হয় কি ওই ম্যাচটা, ত্রিনিদাদের ওই ম্যাচটা শুধু আপনাকে না, সাকিব বলেন, তামিম বলেন, যে একটা ইয়াং একটা Exactly. গ্রুপ, যে মানে ফারুক ভাই যাদেরকে পিক করেছিলেন, তার সিলেকশন কমিটি ম্যানেজমেন্টও ব্যাক করেছিল, তাদের জন্য একটা বিরাট মানে উইন ছিল 2007 টু কন্টিনিউ ফরওয়ার্ড। বিকজ এরপরে কিন্তু আপনারও পারফরমেন্স মানে খুব স্মুথ ছিল না। তামিমের কথা বলেন, সাকিব আল হাসান তো সাকিব আল হাসান, সো তাকে এই ব্র্যাকেটের মধ্যে না আনি। ইয়াংদের উপর বিলিফটা বোধহয় ওই প্রথম পুরো ম্যানেজমেন্ট লেভেলে এসেছিল। না, অবশ্যই আমি মনে করি তারাও একটা কনফিডেন্স পেয়েছে যে এরকম একটা বড় ইভেন্ট, অনেকে ভাবে যে হ্যাঁ এক্সপিরিয়েন্স, হ্যাঁ অবশ্যই ওখানে কিন্তু এক্সপিরিয়েন্স অনেক প্লেয়ার ছিল। আপনি যদি দেখেন সুমন ভাই বলেন, রফিক ভাইয়ের মতো বলেন, মাশরাফি ভাই, ইভেন শাহরিয়ার নাফিস ভাই, আফতাব ভাই, অনেক বড় বড় প্লেয়াররা আমাদের যারা ছিলেন, আব্দুর রাজ্জাক ভাই। তো আমি মনে করি যে দের ইজ অলওয়েজ স্কোপ ফর ইউথ, দের ইজ মানে নো কোনো ভয় নেই, এবং অ্যাটলিস্ট বাট দের শুড বি এ মিক্সচার অফ বোথ, সো দ্যাট যখন প্রেশার সিচুয়েশন আসবে দের ইজ এ ডিফারেন্টলি হ্যান্ডেল করবে। যেমন আমি তখন যা খেলতো ইটস এ ডিফারেন্ট ক্যাটেল অফ ফিশ, আবার যখন যে সুমন ভাই খেলবে ওটা ডিফারেন্ট, বাট যার যার ওয়ে ডিফারেন্ট। বাট যেটা আমি বললাম যে ম্যানেজমেন্ট একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ ইয়াং প্লেয়ারদেরকে অ্যাটলিস্ট ব্যাক করলে দের ইজ সামথিং দে ক্যান গিভ। এবং আমি মনে করি যে তাদের জন্য একটা রিলিফ ছিল, এবং আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল যে, এবং আমাদেরও একটা নিজের ভিতরে বিলিফ ছিল যে এই জায়গায় যদি আমরা করতে পারি সবচেয়ে বিগেস্ট স্টেজে, তাহলে ডেফিনেটলি অন্য জায়গায় হয়তো ইনশাল্লাহ পাবো। এবং আমি মনে করি যে ওইটা যতটুকু আমরা পারফর্ম করেছি, ওইটার জন্য আমরা কিছু একটু হেল্পও পেয়েছি, যে পরে পরবর্তীতে যখন আমরা করি নাই তখন আমাদেরকে অ্যাটলিস্ট ওই ব্যাকটা করেছে, সো দ্যাট উই ক্যান গিভ ইট ব্যাক টু লেটার অন। বাট ওইটা তো পে ব্যাকও করেছেন, মানে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট 5 জন ক্রিকেটার পেয়েছে, যাদের নিয়ে অনেক রকম আলোচনা হয়, সাম্প্রতিক সময় আলোচনা হয়েছে, আমার এখানে হয়েছে যে পঞ্চপাণ্ডব, এটার ব্যাখ্যাটা কি ভুল হচ্ছে কিনা? না দেখেন, আমি মনে করি যে এটা, আমি আবারও বলি যে এক একটা মানুষের দেখার দৃষ্টিটা ডিফারেন্ট। এখন একটা জিনিসে আপনি ডিফারেন্ট ভাবে দেখতে পারেন, আমি ডিফারেন্ট ভাবে দেখতে পারি। বাট হ্যাঁ, আর এটা তো এমন না যে আমরা 5 জন এই নামটা ক্রিয়েট করেছি, ইটস নট লাইক দ্যাট, ইটস অল কেম ফ্রম সামবডি এলস, এবং দেন অল দ্য সাপোর্টার্স লাইক ইট, এবং সাম সার্টেন অ্যামাউন্ট টাইম হ্যাঁ হয়তো বা কোনো প্লেয়ার এটা পছন্দ করে না, স্বাভাবিক। এটা যদি আমি বাইরে থাকতাম এটা আমার কাছেও খারাপ লাগতো, কারণ ইটস নট দ্যাট যে এই 5 জনই বাংলাদেশ ক্রিকেটকে এত জায়গায় নিয়ে এসেছে, যে জায়গাটাই হোক তারা নিয়ে এসেছে, নো, ইটস নট লাইক দ্যাট। there is a lot of other players who contributed several times, এবং আমি মনে করি যে some wonderful players were there. বাট হ্যাঁ এটা সত্যি যে আমরা যতটুকু যত বছর খেলেছি, আমরা 5 জন স্পেশালি
অন্যরা হয়তো বা এত বছর খেলেন, এই জন্য ওদের টাইম মানে লাইট লাইমটা আপনারা ওইভাবে করে আসতে দেন না। বাট 5 জনের যদি খেয়াল করেন, আমি মনে করি যে অ্যাপার্ট ফ্রম সাকিব ইজ এ ডিফারেন্ট ক্যাটেল অফ ফিশ। সত্যি কথা, আমার অ্যাপার্ট ফ্রম সাকিব আমি মনে করি যে আমরাও চেষ্টা করেছি যে কিভাবে কনসিস্টেন্টলি পারফরমেন্স করা যায়, সো দ্যাট আমরা যেন একটা অ্যাজ এ টিম হিসেবে যেন আমরা একটা নেক্সট স্টেপে যেতে পারি। তো সেই থেকে বলবো যে যারা চেষ্টা করেছে এবং কনসিস্টেন্টলি পারফর্ম করেছে, স্বাভাবিক তাদের নামটা একটু হয়তো বা বেশি এসেছে। বাট অন্য অন দ্য ফ্লিপ সাইড আমি মনে করি দেয়ার আর সাম ওয়ান্ডারফুল প্লেয়ার্স থ্রু আউট দোজ, যেরকম এর আগেও আমি বলেছি, যেরকম সাব্বির বলেন, নাসির বলেন, ইমরুল কাইস বলেন, সৌম্য বলেন, দেয়ার মুস্তাফিজ, দেন মিরাজ, দে আর অল র ট্যালেন্ট হু কেম। যেরকম আমি বললাম যে 2007 ওয়ার্ল্ড কাপ ধরেন আমি, তামিম, সাকিব যেরকম এসেছিলাম উইথ অল দ্য সিনিয়র্স। তো আমি মনে করি যে ওরাও 12-13 বছরের মানে 12-13 সালের পর থেকে ওরা যখন মানে ডেবু করেছে, দ্যাট ইজ এ ওয়ান্ডারফুল টাইম। তাদের ইয়ত এবং তাদের যে কন্ট্রিবিউশন, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল তারা আসার পর থেকে খুব ভালো খেলা শুরু করেছে, এবং তারপরে আমরা তো কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। তাই মনে করি যে এটা আসলে যে যেভাবে দেখে এখন আমার কাছে মনে হয় কি, মানে ইফ আই এম রং আমাকে ধরিয়ে দিবেন যে এটা হলো আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন। ধরুন ইন্ডিয়াতে কিন্তু একসময় ফ্যাবুলাস ফোর বলা হতো, টেন্ডুলকার, গাঙ্গুলি, দ্রাবিড় এবং সেহবাগকে, লক্ষ্মণকে। তারপরে ওখানে যোগ হলেন বীরেন্দ্র সেহবাগ। সো মানে এটা কিন্তু এমন না যে তারা 4 জনই জেতেছেন, মানে আপনারা একটা লেভেলে গেছেন, আপনাদের ছায়া বাকিরা পারফরমেন্স করছে বা আপনাদের সঙ্গে করছে। দল তো আর কেউ একা জেতায় না, সাকিব আল হাসান অনেক ম্যাচ একা জিতিয়েছেন, যাই হোক, কিন্তু কন্ট্রিবিউশন থাকে। মানে আমার ধারণা যে এটা দর্শক, সমর্থক বা মিডিয়া হয়ে এমন একটা পঞ্চপাণ্ডব শব্দটাকে এমন একটা ইন্টারপ্রিটেশন জায়গায় নিয়েছে যে আপনারাই ম্যাচ জিতিয়েছেন আর বাকিরা হারিয়েছে। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের দোষ না। আমি জানি না যে বাকি অনেক খেলোয়াড়, আমি সৌম্যকে জিজ্ঞেস করছেন যেহেতু উনি প্রশ্নটা রেজ করেছেন, উনি বলেছেন যে আসলে আমার একটা ভুল ব্যাখ্যা, আমার কথাটার ভুল ব্যাখ্যা হয়েছে। ওনার পরিষ্কার ইয়েটা ছিল যে হ্যাঁ মিডিয়া হয়তো বা আলোচনায় তারা বেশি ছিলেন, বাট এমন না যে শুধু ওনারাই ম্যাচ জিতিয়েছেন। মানে আমার মনে হয় যে সেটা হলো সঠিক কারণ বোধ হয়। না, তা তো অবশ্যই। আমি মনে করি যে সৌম্য যেভাবে বলেছে, এটা এর আগেও আমি তামিম সেভারাল টাইম বলেছি যে ও মিনিং করে এইভাবে বলেনি, সেটাকে ডিফারেন্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। বাট এট দ্য সেম টাইম আপনি বলেছেন আমরা কিন্তু অনেক ম্যাচ হারিয়েছিও, সত্যি কথা। কারণ আমরা যদি ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা বলে, স্বাভাবিক ওখানে আমি ছিলাম, রিয়াদ ভাই ছিল, তো স্বাভাবিক আমরা ম্যাচ হারিয়েছি। তো এটা হবে, ওরাও অনেক ম্যাচ কন্ট্রিবিউট করেছে, অনেক ম্যাচ করে নাই, আমরা করেছি, বাট ইটস এ হোল টিম। তো আমার মনে হয় যে এটাকে 5 জন বা অন্য 6 জন না দেখে আমার মনে হয় যে ইটস এ একটা যুগ থাকে না, একটা এরা থাকে যে হ্যাঁ এই 5 জনের বা একটা 4 জনের বা 3 জনের যার হোয়ার দে প্লে টুগেদার ফর লং লং টাইম। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে পারফরমেন্স ইটস এ ডিফারেন্ট, বাট দ্যাটস এ মানে একটা নেম হয়তো বা তারা ক্রিয়েট করেছে যে যারা এই জায়গাটায় ছিল, খেলতেছে। মোস্ট লাইকলি নাজমুল হোসেন শান্ত সেদিন প্রথম আলো একটা পডকাস্ট দেখছিলেন, উনি বলছিলেন আর পঞ্চপাণ্ডব হবে না। পঞ্চপাণ্ডব তার টিম তৈরি করেন, এটা একটা এরা আপনি যেটা বললেন যে দেখা যাবে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজ নিয়ে আরেকটা পঞ্চপাণ্ডব বাইরে থেকে ক্রিয়েট হবে। ড্রেসিং রুমে কি এরকম কোন ক্রিয়েশন আলাদা আপনারা ছিলেন? তা তো মনে হয় না, এটা তো কখনোই না। ইভেন আমি মনে করি যে ইভেন এত বছর খেলার পরে সবাই অলমোস্ট 3-4 জন রিটায়ার করার পরে এখন যে এসে এরকম কথা হচ্ছে, এটা আসলে আনবিলিভেবল। এটা আসলে কখনো আমিও, যেটা আপনি বললেন যে এরকম করে হবে বা আলোচনায় আসবে এরকম করে, আমিও নিজেও জানতাম না। বাট প্লেইং ডেজে তো নেভার এভার আমাদের ড্রেসিং রুমে মানে যারা ক্লোজলি কাছ থেকে দেখেছে, আমি মনে করি যে ইটস এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। বিশেষ করে 2019 বিশ্বকাপ আয়ারল্যান্ড, ইংল্যান্ড দুটো কাছ থেকে দেখা, আমার কাছে মনে হয়নি ওরকম কিছু। পুরোটাই আমার কাছে মনে বাইরে থেকে তৈরি। এবং ইদানিং যেটা হচ্ছে যে পঞ্চপাণ্ডব ক্রিকেটের ক্ষতি করেছে বা দলের ক্ষতি করেছে, এটা বাইরের আলোচনা। আই ডোন্ট বিলিভ যে বাংলাদেশ টিমের কোনো খেলোয়াড়, নাজমুল হোসেন শান্ত যেটা বলেছেন বা সৌম্য সরকার যেটা বলেছেন, সেখানে আসলে কনফ্লিক্টের কোনো ব্যাপার ছিল না। সো আই হোপ যে আরো নতুন, আমরা চাই যে আরো নতুন নতুন এরা তৈরি হোক। তা তো অবশ্যই নতুন আমিও চাই যে পঞ্চপাণ্ডব না, আমি চাই যে 20 পাণ্ডব হোক, 20 পাণ্ডব, 30 পাণ্ডব হোক, সেটা তো অবশ্যই। ইটস অল অ্যাবাউট টিম, তাই না? এখন আপনি একটা টিমে যত পাণ্ডব কন্ট্রিবিউশন করতে পারবে আপনার টিম রেজাল্ট তত আসবে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। পুরোটাই মনে হয় যে একটা বাইরের সোশ্যাল মিডিয়া ড্রিভেন একটা কন্ট্রোভার্সি তা তো অবশ্যই। যারা এটা নিয়ে কথা বলে বা যারা, আর বাংলাদেশে তো মানুষ পজিটিভের চেয়ে নেগেটিভ জিনিসটা একটু বেশি পছন্দ করে, তো এটা নিয়ে যতটুকু একটু নেগেটিভ করা যায় মানুষ একটু পছন্দ করে, একটু দেখে, একটু কমেন্ট দেয়, এই এতটুকু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা অভিভাবক সংস্থা বা টিম ম্যানেজমেন্ট, তারাও কি একটু সোশ্যাল মিডিয়া ড্রিভেন মনে হয় আপনার মাঝে মধ্যে?
না, তা তো অবশ্যই। আমি মনে করি যে মানে আমি অনেক লাকি যে আমাদের সময় এত কিছু সোশ্যাল মিডিয়া ছিল না বা এরকম, বলে জানি না হয়তো বা এত বছর ক্যারিয়ার হতে পারতো কিনা। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনার মানে নিজের উপকারের চেয়ে অপকারই বেশি হবে, যেটা হোয়াট আই ফেল্ট। তো আমি যতটুকু একটু দূরে থাকা যায়, এবং আপনিও জানেন যে আমি কত দূরে থাকি আপনাদের থেকে, এবং আমি সবসময় চেষ্টা করি যে নিজের যে লাইফটা এবং নিজের যে গণ্ডিটার মধ্যেই থাকতে। আর আমি মনে করি যে এখনকার এটা অবশ্যই অনেক বড় একটা প্রবলেম, কারণ শুধু আমি মনে করি প্লেয়াররা না, ইভেন যারা ম্যানেজমেন্ট আছেন বা ইভেন বিসিবি বলেন বা যে কোনো অর্গানাইজেশন বলেন, দে আর সার্টেন লেভেল পর্যন্ত তারা ড্রিভেন বাই সোশ্যাল মিডিয়া। আপনার সময়ের কথা বলছিলেন, আপনি আমাদের সঙ্গে দূরত্ব বজায় রাখতেন না, আমরা মাঝে মধ্যে আতঙ্কিত থাকতাম যে মুশফিকুর রহিমের সঙ্গে দেখা না হয়ে যায়। আমার একটা ব্যক্তিগত ঘটনা শেয়ার করি। 2012-13 সালে, হ্যাঁ, একটা নিউজ করেছিলাম আপনাকে নিয়ে। একজন, তার নাম বলতে চাচ্ছি না, তিনি খুব শারীরিকভাবে খুবই অসুস্থ এখন। তাকে কোট আনকোট করে তার নামটা আড়াল করে। আচ্ছা, আপনাদের এটা কি একটা নাম প্রকাশে অনিচ্ছুক? এটা কিন্তু একটা সলিড একটা লিড, হ্যাঁ, নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু একদম মানে কি যেন আরেকটা পার্ট থাকে, মানে বিশিষ্ট সূত্র, হ্যাঁ, বিশিষ্ট সূত্র, বিশ্বস্ত সূত্র। বিশ্বস্ত, হ্যাঁ। একটা নিউজ করলাম, তো আপনি তো নর্মালি কাউকে ফোন করেন না, আমাকে তো করার প্রশ্নই আসে না। তা আমি হঠাৎ দেখি আপনার ফোন, আপনি ড্রাইভ করছিলেন, আমিও মিরপুরে যাচ্ছিলাম, তখন কোনো একটা ক্যাম্প চলছিল। সো আপনি ফোন করে, ওই স্টাইলটা আমি বলতে চাচ্ছি না, আমি খুবই ভয় পেয়ে গেলাম যে আপনি বলছেন যে এরকম নিউজ কেন করেছেন। তাই আমি বললাম যে আমি এখন পরে বাকিটা বলবো। আমি বললাম যে আমি এরকম সোর্স থেকে জেনেছি, বলে যে আপনি নিউজটা ঠিক করেন নাই, তো আমি আই এম সরি। তো আপনি অ্যাকসেপ্ট করলেন যে আমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করলেন, সো কাইন্ড অফ ইউ। তারপর আপনি যেটা করেছেন, আপনি ড্রেসিং রুমে গিয়ে সবাইকে বলেছেন বেটা তো ক্ষমা চেয়েছে, ঠিক আছে। তো আমার আবার কোন ইনসিডেন্ট আমার মনে নাই, আমি বলছি 2013। আমার আবার এটা মনে আছে কি জন্য, আমি জেনেছি কিভাবে। আবার আপনি ধরেন, আপনি দুপুরের দিকে ঘটনাটা ড্রেসিং রুমে শেয়ার করেছেন, বিকজ ওটার মধ্যে তখন একটা শিভালরির ব্যাপার ছিল, আমরা সাংবাদিকও তো বেশি ছিলাম না, আমি বয়সে এত বড় আপনার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ইটস এন ইস্যু, মানে এটা একটা বিষয় মানুষের সঙ্গে আলাপ করার। তো ড্রেসিং সন্ধ্যাবেলা আমাকে আপনারই ঘনিষ্ঠ একজন আমাকে ফোন করে বললেন যে আপনি নাকি মাফ চাইছেন মুশফিকের কাছে। হ্যাঁ, আমি ভুল করছি, মাফ চাইছি, অসুবিধা কি। তারপরে মানে এটা নিয়ে আমি জানি না, আমি মানসিকভাবে কেমন আমি জানি না, তা আই টুক ইট লাইটলি, যে আমার কাছে হাসলাম যে মুশফিক এরকম তো না করলেও পারতো, বাট আই ডোন্ট মাইন্ড। বাট এরপরে খুব ইমোশনাল একটা ঘটনা, আপনার মনেই নেই ঘটনা? আচ্ছা, আমি সাবজেক্টটা বলি যে মুশফিক 2013 জিম্বাবুয়ে ট্যুর থেকে, ওই ঘটনাতেও যাব। ফেরার পরে একটা আর্টিকেল লিখেছিলাম যে মুশফিকুর রহিম একটু খিটখিটে মেজাজ, মানে মুড সুইং করে, যেটা টিম ম্যানেজমেন্ট টিমে অতটা পছন্দ করে না। সোর্সেস হলেন টিম ম্যানেজমেন্টের একজন। এখন মনে পড়ছে স্টোরিটা। আচ্ছা, তারপরে আপনি বললেন আমি যেহেতু সোর্স আমি ডিসক্লোজ করতে পারি না, আমি অ্যাপোলোজাইজ টু মুশফিক, এবং মুশফিক বেড দরপে সেটা ড্রেসিং রুমে গিয়ে জানালেন, যেটা আমি আশা করি নাই। বাট আমি কমপ্লেন করছি না, তখনও করি নাই, এখনো করছি না। আপনার কি মনে পড়েছে সেই ঘটনাটা? ওকে। তো এর পরের যেটা একটা ঘটনা খুব পার্সোনাল, এটা আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি জানেন। 10টার দিকের ঘটনা, দিকে 2টা 2:30টার দিকে হঠাৎ একটা মোবাইলে একটা মেসেজ। আই গট রিয়েলি সারপ্রাইজ না, আই গট টু ইমোশনাল, যে অনেক বড়, প্রায় 50-60 শব্দের একটা কন্ডোলেন্স পাঠিয়েছেন মুশফিকুর রহিম। সো এইটা কি, মানে তখন পর্যন্ত আমাকে কোনো ক্রিকেটার, তারা হয়তো জানেনও না, মানে যারা ঘনিষ্ঠ ছিলেন হয়তো জানতেনও না, বা আপনি কিভাবে জেনেছেন আমি জানি না। সো আমি এত বছর পর ওটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে বিসাইডস এভরিথিং, মানে জার্নালিস্ট প্লেয়ার কখনো বন্ধু হয় না, বিকজ প্রত্যেকেরই ইন্টারেস্ট থাকে আলাদা। সো থ্যাংক ইউ সো মাচ যে আপনি অনুগ্রহ করে ওটা পাঠিয়েছেন। এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয়েছে যে হি বিলংস টু এ ডিফারেন্ট লিগ। নইলে আপনার তো দরকার ছিল না আমাকে কন্ডোলেন্স জানানোর। সো আমি এখনো ইমোশনাল ফিল করছি যে মুশফিকুর রহিম এরকম একটা বার্তা পাঠিয়েছেন। থ্যাংক ইউ এগেন। না না, নো প্রবলেম, মোস্ট ওয়েলকাম স্যার। না, আমার কাছে মনে হয় এই প্রসঙ্গে আমি একটা বলি, যেটা বললেন যে প্লেয়ার আর সাংবাদিক, বাট আমার কাছেও মনে হয়েছে স্যার, আপনি জানেন যে আমি
যারা আমার কাছের মানুষ স্পেশালি, কারণ আপনারা তো কাছ থেকে দেখার ওইরকম হয়তো সৌভাগ্য হয় নাই, বাট আমি কিন্তু কথা খুব কম বলি, সত্যি কথা, আর খুবই বেছে বেছে কথা বলে। আমি এরকম নর্মালি না। তার মানে এটা না যে আমি সবসময় রাগ হয়ে আছি, বা তার মানে এই না যে আমি কারোর সাথে শেয়ার করি না। এটা বাসেও আমার ওয়াইফ আমাকে বলে যে, তুমি এত কথা বলো, পেটে ঘুঁতে দিলে তারপর তোমার কথা বের হয়, এর আগে বলো। আমি বললাম, যেটা বলার দরকার সেটা তো বলি, শুধু শুধু অন্য কথা বলার তো কোনো মানে নেই। তো আমার কাছে মনে হয় যে বিং এ প্লেয়ার আর জার্নালিস্ট স্বাভাবিক, আপনাদের সাথে অনেক ক্লোজ রিলেশন, বাট দেয়ার শুড বি এ ব্যারিয়ার, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়। তো ওই ব্যারিয়ারটা আমি মেনটেন করার চেষ্টা করেছি। এখন সেটা হয়তো বা আপনি বলেন বা অন্য ইন্ডিভিজুয়াল বলেন, সেটা হচ্ছে ডিফারেন্ট ভাবে দেখেছেন। কেউ হয়তো, হ্যাঁ ও হয়তো এত বড় প্লেয়ার, হয়তো কথা বলতে চায় না বা ইন্টারভিউ দেয় না। বাট আমার কাছে মনে হয় কি, কথা বলার চাইতে বা ইন্টারভিউ দেওয়ার চাইতে অ্যাটলিস্ট ওই কাজটা যদি আমি করার চেষ্টা করি, দ্যাট উইল বি মোর অ্যাটলিস্ট, মানে আমার কাছে মনে হয় যে রিয়েলিস্টিক, রাদার দেন আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এটা করবো, ওটা করবো, রাদার দেন আমি ডুইং হোয়াট আই এম ট্রাইং টু ডু অর হোয়াট আই এম ট্রাইং টু অ্যাচিভ। তো ওই জায়গাটা থেকে আমি একটু এমনিও কথাবার্তা একটু কম বলে। আর আপনাদের দেখে তো এমনিও ভয় পেতাম, কারণ আপনি যেটা বললেন যে কোনো একটা কথা বলে দিলাম যেটা হয়তো ওই মুহূর্তের জন্য ইটস নট রাইট। এখন আপনারা তো ওই কথাটা ঠিকই বলবেন, লিখবেন, প্রচার করবেন, এটা আপনাদের ম্যাটার। বাট এই জন্যই যেটার রাইট সময় হয়তো রাইট কথা না, ওটা না মানে বলার চাইতে না বলাটাই বেটার। তো এই জন্য আপনাদের সাথে একটা আমার দূরত্ব, এছাড়া আর দের ইজ নো রিজন দ্যাট এটা একটা কথা বলবেন বা একটা ইন্টারভিউ দিবেন বা একটা মিডিয়ার সামনে দেবেন, এটা কে না চায়। বাট ওই জায়গা থেকে আমি একটা চেষ্টা করেছি যে একটা যেন ব্যারিয়ার থাকে, সো দ্যাট উই হ্যাভ দ্য বোথ রেসপেক্ট, বাট মেক শিওর দ্যার ইজ এ সার্টেন লেভেল অফ কনফিডেন্সিয়ালি হোয়াট উই নিড ইট। হ্যাঁ, ডেফিনেটলি আই রেসপেক্ট। হ্যাঁ। মানে আমার কোনোদিন আপনার সাক্ষাৎকার আমি পেয়েছি, আমি অত বেশি সাক্ষাৎকার বেশি করিও নি। যারা করতেন তাদের হয়তো তাদের হয়তো চাহিদার ক্ষেত্রে হয়তো তারতম্য হতো, বাট আমি রেসপেক্ট করি প্লেয়ার তার জায়গায়। আপনি নিশ্চয়ই জানেন যে 2011 বিশ্বকাপের আগে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আমাকে চিটাগং স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামে 3-6 ঘন্টা দাঁড় করে রেখেছিলেন, আমাকে ইন্টারভিউ দেননি। বিকজ আমাদের একটা বিশেষ আয়োজন ছিল, আমরা 13 জন ক্রিকেটারের স্কোয়াডের 13 জনের ফুল পেজ ইন্টারভিউ করেছিলাম। আপনারও ছিল ওয়ার্ল্ড কাপে, ওয়ার্ল্ড কাপে 2011 ওয়ার্ল্ড কাপে, ওই দুজন আমাকে দেননি। আমি কিন্তু একটু মন খারাপ করিনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ইটস দেয়ার উইশ যে তারা দেবেন কি দেবেন না। এবং তারা তো 3-4 বছর আমার সঙ্গে কথাও বলেননি, এ নিয়েও আমার কোনো আপনি খুব ভালো করে জানেন আমার কোনো আক্ষেপ নেই, বিকজ যার যার চয়েস। আমি ওই জায়গাটা আমি রেসপেক্টটা মেনটেন করি যে মুশফিক আমাকে ইন্টারভিউ চাইতে পারি, তিনি দিলে দেবেন, না দিলেন নাই। প্রবাবলি এখানে আসা নিয়ে বোধহয় আমাদের এরকম একটা কথা হয়েছিল যে আপনি যদি না আসতেন আমি ভীষণ মন খারাপ করতাম বা আপনার উপর রাগ করতাম, মন খারাপ হতে পারতো মুশফিককে পেলাম না। তো সেই জায়গা থেকে এখন আবার খেলায় ফিরে যাই। মানে আপনার সঙ্গে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে এসছি, আমি প্রশ্ন দেখার সুযোগ হচ্ছে না, বিকজ আপনার সঙ্গে ওই ঘনিষ্ঠতা না থাকলেও এত কাছ থেকে দেখেছি। 2005 বলেন, 2007 বলেন, 2010 আবার লর্ডসে, সেই জায়গায় আপনার মানে বাংলাদেশের 2জন ক্রিকেটারের অনার বোর্ডের নাম উঠলো। মানে আপনার লর্ডসে ফিরে যাওয়াটা, এবং তখন জানতেন যে আবার কবে ইংল্যান্ডে আসবেন টেস্ট খেলতে, নো ক্লু। মানে ওই সময়টা একটু বলবেন। আমার মনে হয় যে যেটা বললেন যে স্বাভাবিক, এটা অন্যরকম স্মৃতি ছিল, কারণ 5-এর পরে আর যাওয়া হয় না ইংল্যান্ডে। আবার এরকম বাইল্যাটারাল সিরিজে এরকম ইংল্যান্ডের সাথে খেলে ইংল্যান্ডের মাটিতে, এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করেছিল। বাট একটা ফ্লিপ সাইড, স্বাভাবিক ওই কয়েকটা ইনিংস আমি ওইরকম আসলে পারফরমেন্স করতে পারি না, বাট খুবই ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট লর্ডসের মতো মাঠে যদি আবার কামব্যাক করে একটা যদি ভালো ইনিংস করতে পারি, অনার্স বোর্ডে যদি একটা নাম থাকে তাহলে অন্যরকম লাগতো। বাট আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ টিমে 2 জনের নাম আছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। তখনকার ইংল্যান্ড টিম ইকুয়ালি গুড তখন ছিল, আর সেখানে শাহাদাত রাজীব ও 5 উইকেট পেয়েছিল, দেন তামিম 100 করলো, দেন ও আবার ম্যানচেস্টারে গিয়ে ওল্ড ট্রাফোর্ডে 100 করলো। তো আমি মনে করি যে বিং এ ইন্ডিভিজুয়াল দেয়ার ইজ কাপল অফ হিরোইক্স, বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমি বললাম যে ওই সময় আমাদের ওইরকম আসলে পেস বোলিং রেগুলেশনটা ছিল না যে কিনা কনসিস্টেন্টলি পারফর্ম করবে বা চ্যালেঞ্জ দিবে। তো ওই জায়গাটা আমরা একটু পিছিয়ে ছিলাম, আদারওয়াইজ উই কুড হ্যাভ বিন ডিফারেন্ট বল গেম। মানে অনার্স বোর্ডেতে প্রথম শাহাদাত হোসেন রাজীব, এবং প্রবাবলি টেস্ট ক্রিকেটে মানে আপনার সমসাময়িক সময়ে দেখা, মানে আমি এই যুগের কথা, রাজীব যতদিন খেলেছেন একটা কি মানে তার কন্ট্রিবিউশনটা আপনি কিভাবে দেখেন টেস্ট ক্রিকেটে, রেড বলে বিশেষ করে? না, আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশে টেস্ট ক্রিকেটে নাম্বার 1 বোলার। আপনি যদি আমাকে বলেন, কারণ আমাদের একসাথে অভিষেক হয়েছে এবং আমরা
অলমোস্ট ও যত বছর খেলেছে ওর সাথে তো একসাথে খেলার সৌভাগ্য হয়েছে, এবং আমি যখন ক্যাপ্টেন ছিলাম ও আমার আন্ডারেও খেলেছে। তো আমি মনে করি যে টেস্টে যেরকম একটা ক্যারেক্টার দরকার পেস বোলিং এর, ওই অ্যাগ্রেশন বলেন, ইভেন একটা ম্যাডনেস বলেন, আমি এভরিথিং ওয়াজ দেয়ার। তো বাট আমি মনে করি যে ওর লাইফস্টাইলের কারণে বা ওর একটু ডিসিপ্লিনের কারণে হয়তো বা ইট কুড বিন এ ডিফারেন্ট ক্যারিয়ার হতে পারতো। বাট আমি মনে করি যে আইডিয়াল যদি কোনো পেস বলা বাংলাদেশ আছে টেস্ট ক্রিকেটে, হি ইজ নাম্বার ওয়ান, নো ডাউট। এখন যারা আছেন তাদের চাইতে এগিয়ে রাখবেন। আমি মনে করি যে হ্যাঁ, স্কিল ওয়াইজ আপনি বলতে পারেন যে এখন যারা আছে তার হাইলি স্কিলফুল, বাট অ্যাজ এ হোল প্যাকেজ যদি বলেন, আমি মনে করি যে স্টিল ও যদি ওর ওই বয়সটা এখন ফিরিয়ে এই জায়গায় আসতো, আমি মনে করি স্টিল আমি ওকে সবার আগে পিক করতাম। সাদাত হোসেন রাজীব যদি এরকম আরো 2-4 জন পার্টনার পেতেন, বোলিং পার্টনার, তাহলে কি আরো বেটার পারফর্ম করতেন? না, তা তো অবশ্যই। আমি মনে করি যে এটা অনেক বড় একটা আপনি যেরকম আমি প্রিভিলেজ যে আমি যখন খেলেছি আমার পাশে পাশে ধরেন তামিম বা ইভেন সার্টিন এমন টাইপ অফ তামিমের সাথে খেলার মানে পার্টনারশিপের সুযোগ, মানে ও যেতে মানে আমি যেতে যেতে ওই ঘরে চলে আসতো। বাট সাকিব আর রিয়াদ ভাইয়ের সাথে অনেক ম্যাক্সিমাম সময় খেলা হয়েছে। দেন মাঝখানে ধরেন এখন মমিনুল, ইভেন লিটন, শান্ত, সার্টিন লেভেল পর্যন্ত। তো এরকম পার্টনার পাওয়া ইটস এ ব্লেস। তো আমি মনে করি যে বোলিংটা সার্টেন 100% এমন, কারণ আপনি যদি বড় বড় বোলারদের দেখেন, ওয়ার্ন, ম্যাকগ্রা বা মুরালি, চামিন্দাবাস, তো এরকম ওয়াসিম ওয়াকার, তো তাদের মতো এরকম দেখবেন যে পার্টনারশিপ এই বোলিংটা ইটস টোটালি ডিফারেন্ট। তো আমি মনে করি যে ওর মতো অ্যাটলিস্ট আরেকজন চ্যালেঞ্জ যদি ওই সময় থাকতো, ডেফিনেটলি ওর আমার মনে হয় যে আরো 50টা 100টা উইকেট বেশি হতো, এবং আমরা হয়তো টিম রেজাল্টটাও ডিফারেন্ট করতে পারতাম। সাদাত রাজীবের সঙ্গে যদি একটু কম্পিটিটর থাকতেন আরো কয়েকজন, তিনি কি আপনার মনে হয় যে লাইফস্টাইলের ব্যাপারে আর একটু সচেতন হতেন? বিকজ হি ওয়াজ সুপারস্টার, মানে তার প্রাইম টাইমে। না না, অবশ্যই। আপনি যেটা বললাম যে স্যার ভাই আরো আমি মিডিয়াতে কথা কম বলা এটাও একটা রিজন, কারণ আপনি এজ এ ইন্ডিভিজুয়াল যখন কিছু চাওয়ার আগে পেয়ে যাবেন, তো এটাকে রক্ষা করা ইটস নট দ্যাট ইজি। কারণ বিং এ টিনেজার বলেন বা বিং এ স্টার বলেন, ইটস নট দ্যাট ইজি। তো এই লেভেলটাও আমি চেয়েছি যে অ্যাটলিস্ট এই ট্যাগটা যেন আমার কাছে না আসে, এবং আমি যেন ওটার থেকে একটু দূরেই থাকি, একটু কম লাইম লাইটে থাকি, এবং আমি যেন আমার কাজটা যেন ওইভাবে ফোকাস দিয়ে করতে পারি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে অনেক প্লেয়ার আছে, আপনি এরকম দেখবেন অনেক আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট আছে যারা এই স্টারডামটা হয়তো বা রক্ষা করতে পারে নাই এই জায়গাটায়। তো আমি মনে করি যে রাজীবের ক্ষেত্রে যেটা বললেন যে ওর জায়গায় যদি আর 2-3 জন এরকম টেস্টে স্পেশালি কম্পিটিটর থাকতো, হয়তো বা ও আরো নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্র্যাকটিস করতো এবং ওর লাইফস্টাইলটা আরেকটু গোছানো করতো, সো দ্যাট ও জানতো যে না, এখানে আমি যদি এটা মিসবিহেভ করি বা এটা যদি না পারফর্ম করি, আমার জায়গায় আরেকজন রিপ্লেস করতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ও হয়তো বা একটু আনলাকি। আবার যদি এট দ্য সেম টাইম আমি মনে করি যে ও যদি নিজে আর একটু রেসপন্সিবিলিটি নিত, তাহলে হয়তো বা ডিফারেন্ট হতো। না, নিজের রেসপন্সিবিলিটি করতে কিছু যায় মানে অন্য না, তা কিছু তো নাই। অবশ্যই, exactly। বাট ওই সময়টায় তো ধরেন এখন আপনারা ন্যাশনাল টিম যে কেয়ার পায়, যে সুপারভিশনটা হয়, ওই লেভেলে হতো না। একটা গুড সাইন যে মাহমুদুল্লাহ রিয়াদ এইজ লেভেলের মেন্টর হয়েছেন। আপনার কি মনে হয় যে এগুলো খুব স্ট্র্যাটেজিক মুভ, যে আপনাদের মতো ক্রিকেটার যারা হয়তো 20 বছর খেলে ক্রিকেটটা ছাড়বেন, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইনস অ্যান্ড আউটস জানেন, ক্যারিয়ার বিল্ডিং জানেন, তারা কোনোভাবে যদি মোটিভেটরের কাজটা করেন, সেটা কোচ ফর্মে হোক বা মেন্টর ফর্মে হোক, ভালো হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য? ইটস এ মানে হিউজ কল। আমি মনে করি যে রিয়াদ ভাইকে যেটা করা হয়েছে, এটা আমি মনে করি যে অনেক বড় একটা আহ, ভালো পদক্ষেপ নিয়েছে। বাট এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে বিং এ প্লেয়ার ফর ওভার ওভার দ্য পিরিয়ডস অফ লাইক 15 or 20 years, ইটস মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত খেলা পারফর্মার যে আপনার খুব ভালো কোচ বা মেন্টর বা কিছু হতে পারবে, ইটস নট এ গ্যারান্টি, বাট ইটস অলসো ডিফারেন্ট থিং। যে চ্যালেঞ্জটা আমি শিওর যে রিয়াদ ভাই ওইভাবে করে নিবে, এবং এটা হয়তো তার প্যাশনটা ওই রকম। এবং আমিও চেষ্টা করব যে আমি এখানে যখন যতদিনই আছি শেষ করার পরে যদি আমারও এরকম কোনো অপরচুনিটি আসে, ইফ দেয়ার ইজ, দেন আই ডেফিনেটলি উইল থিঙ্ক। বিকজ আমার পিছনে বিসিবি বলেন বা সরকার বলে যতটুকু স্পেন্ড করেছে, তো আমারও ওই রেসপন্সিবিলিটিটা হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমি যদি, যেটা আমি বললাম যে নিজে কিছু অর্জন করার চেয়ে অ্যাটলিস্ট যদি আপনার দ্বারা আরো 10টা মানুষের উপকার হয়, আমি মনে করছি সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি পার্সোনালি আমার লাইফের থিমটা এটা। তো আমি মনে করি যে আমি যদি ওরকম 10টা 15টা প্লেয়ার ওরকম ক্যালিবারে বের করতে পারি বা ওইরকম ইনপুট দিতে পারি যেটা কিনা তাদের হয়তো হেল্প হবে, তো আমি মনে করি যে এটা অবশ্যই এটা আমার অনেক বড় রেসপন্সিবিলিটি। এবং আমাদের যারা এত বছর ক্রিকেট খেলেছে বা ধরেন ন্যাশনাল টিমকে একদিন হলেও রিপ্রেজেন্ট করেছে, আমি মনে করছি তারা ডেফিনেটলি এই জায়গায় যদি সুযোগ পায় তারা ভালো করবে ইনশাল্লাহ। মানে সবসময় বলা হয় যে আসলে এইজ লেভেলে শিক্ষার সবচেয়ে বড় জায়গা। আপনি নিজে বিকেএসপি ছাত্র, আপনি সবচেয়ে ভালো জানবেন ওই জায়গাটায় যে ঘাটতির জায়গাটা। মানে এখন কি সময় এসেছে যে ওই জায়গাটা অনেক বেশি মনোযোগ দেয়, শুধু ক্রিকেটের
স্কিল বা হুম, টেকনিক না, যেটা বললেন স্টারডম সামলানো, হুম, এখন সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম মানে হিউজ, মানে এটা আপনি এটা অ্যাবজর্ব করা, হুম, মানে হুম। আমি জানি না কে শেখাবেন, মানে ওই বয়স থেকে কি একটা খেলোয়াড়কে নার্চার করা দরকার কিনা না, বেশ অবশ্যই এটা ব্যাপারে। আমি মনে করি যে এটা একদম বেসিক রুটস এর মধ্যে পড়া উচিত। কারণ আমার এখনো মনে আছে আমরা ওই আন্ডার 19 লেভেলে ইভেন বিগিসপিতে থাকাকালীন ক্যাম্পের সময় আমরা ধানমন্ডিতে এসে ব্রিটিশ কাউন্সিলে কয়েকটা ইংলিশ ক্লাস করেছিলাম। তো দ্যাট টাইম যদি এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া যায় যে এটা করা, কারণ স্বাভাবিক আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, আপনি যখন ইন্টারভিউজ দিবেন বা আপনি যখন একজন ক্যাপ্টেন হবেন, ইউ হ্যাভ টু স্পোক উইথ ইংলিশ টু অল ওভার, এবং আপনি কারোর সাথে ইন্টারাকশন করতে যাবেন আপনাকে ইংলিশে ম্যাক্সিমাম টাইম কথা বলতে হবে। তো আমি মনে করি যে অবশ্যই এটা উচিত। এবং যেটা বললেন যে বেস্ট টাইমটা আন্ডার 19 ইজ দ্য, মানে আমাদের বলা হয় যে এজ লেভেলের সবচেয়ে টপ টপ টিয়ার। টপটা, হ্যাঁ টপ টায়ার। তো আমার মনে হয় যে এর আগে থেকে শুরু করা উচিত এবং ওই জায়গাটায় এমনভাবে মেনটেন এবং এমনভাবে মনিটর করা উচিত সো দ্যাট তারা যেন ওখান থেকেই একটা সার্টেন লেভেল পর্যন্ত কিভাবে মিডিয়াটা হ্যান্ডেল করতে হয়, কিভাবে ইন্টারাকশন করতে হয়, কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা যায় বা কিভাবে লাইফটা ডিসিপ্লিনটা একটু শেখা যায়। আমার মনে হয় যে ওই জায়গাটা থেকে যদি এই পারফরমেন্সটা করতে পারে, আমার মনে হয় যে ন্যাশনাল টিমে এসে ওরা এই জায়গাটায় এত প্রবলেম হবে না। বাট আমাদের প্রবলেম হচ্ছে ওই জায়গাটাকে মনিটর না করে যখন ন্যাশনাল টিমে এসে পড়ে তখন সব ফোকাস যখন একবারে চলে আসে তো অনেকে এটা নিতে পারে না আর কি। বাট এখন তো আর সেই আশঙ্কা নেই, বিকজ মানে সাদাত হোসেন রাজীবের সময়টা বা নাসির হোসেন বলেন, বিগ লস। না, ডেফিনেটলি ইটস এ বিগ লস। মানে আমার দেখা ওয়ান অফ দ্য, মানে কি বলবো যে হি কুড হ্যাভ বিন নট অনলি হিম, আমি মনে করছি ইভেন সোহাগ গাজী আওয়ার সার্টেন লেভেল। ও যে যেভাবে শুরু করেছিল, মানে আমি তো ক্যাপ্টেন ছিলাম ওর সময়টা, তো মানে লিটারেলি আমার চোখের সামনে ইভেন জুবাইর লিখন বলেন বা রবিউল শিবলু বলেন, তো আমার চোখের সামনে দেখা আর কি। তো ওরা যে কত বকা আমার কাছে খেয়েছে মানে দে, মানে নো ডাউট। বাট ওরা হয়তো ওই সময় আমাকে অনেক গালি দিয়েছে, সেটা তারা দিতেই পারে। বাট আই নিউ ইট যে ওরা যেভাবে যাচ্ছে ইটস নট দ্য ওয়ে। তো আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, বাট যেটা বললেন যে ইটস অল কামস টু ইউ, যে তুমি কোনটা চুজ করতে চাও। এবং আমি মনে করি যে রেসপন্সিবিলিটি শুড টেকেন বাই দ্য ম্যান হু ইজ প্রেজেন্ট দেয়ার এট দ্যাট টাইম। আপনার কি মনে হয় যে মাহমুদুল্লাহ, আপনারা তো সাকসেস স্টোরি বাংলাদেশ ক্রিকেটের, নাসির হোসেন বা আপনি যাদের কথা বললেন সোহাগ গাজী, ইভেন মোসাদ্দেক তো ফিরে এসছেন, আরো এরকম কয়েকজন, সাব্বির রহমান, এরাও এইজ লেভেলে অ্যাটলিস্ট এই মেসেজটা দিতে পারে যে ভাই ডোন্ট ওয়েস্ট ইউর ট্যালেন্ট। না, অবভিয়াসলি দে কুড হ্যাভ বিন পারফেক্ট রোল মডেল। আমি বলছি না তারা একদমই ইনডিসিপ্লিন নাও, বাট দ্যার ইজ সার্টেন লেভেল, কারণ ওরা যে লেভেলে খেলেছে এবং যে সময় ওরা পিক পারফর্ম ফর্মে করেছে। ছিল, হ্যাঁ পারফর্ম করেছে ধরেন আসার পরে, তো ওদেরও জানা উচিত ছিল যে নেক্সট আমার যে কয়টা আসবে বছর ইট কুড হ্যাভ বিন মোর চ্যালেঞ্জিং। তো ওইভাবে করে নিজেকে প্রিপেয়ার করে এবং ওইভাবে নিজের স্কিলকে আপগ্রেড করা এবং নিজের লাইফস্টাইলটাকে ঠিক রাখা। আমি মনে করি যে ওই জায়গাটা হয়তো বড় একটু মিস আপ করেছে। বাট যেটা বললেন যে অবশ্যই তারা এটা শেয়ার করতে পারে এবং আমি শিওর ওরা এখনো যে লেভেলে খেলছে, ধরেন প্রিমিয়ার লিগ খেলছে, বিপিএল খেলছে এবং ভালো পারফর্মও করছে। তো আমি মনে করি যে স্বাভাবিক কোনো ইয়াং প্লেয়াররা তাদের কাছে গেলে ডেফিনেটলি তারা হয়তো বা এটা সহ তাদের যে স্কিল আছে ইভেন এখনো আমি মনে করি দে আর মোর দেন গুড এনাফ ফর এনি আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। তো তারা ওটা নিয়েও শেয়ার করতে পারে। তো বাট যেটা বললেন যে যেহেতু রিয়েলিটিটা ওরা জানে, তো আমার মনে করছে এটা যদি তারা শেয়ার করতে পারে ডেফিনেটলি এটা মনে করি যে অনেক পজিটিভ সাইন হবে। আপনি 2013 জিম্বাবুয়ে ট্যুরে রবিউলের কথা বলছিলেন, সেই ট্যুরে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। ভুল হয়তো ওয়ানডে ম্যাচের পরে আমরা, তখন তো ডে নাইট ম্যাচ, রাতের বেলা আমাদের নিউজ পাঠানোর তারা, তারেক মাহমুদ, আমি আরো কয়েকজন ছিলাম আমরা। তো আমরা প্রেস কনফারেন্স করে বেরোয় এসেছি, আপনি হুট করে বলে দিলেন যে আর ক্যাপ্টেন্সি করবো না। কি কারণে? না, আমার কাছে এই যে সেম, আমি মনে করি যে মমিনুল যে কথাটা একবার বলেছিল আমার এখনো মনে পড়ে। আসলে এটা কি একটা অনেক বড় রেসপন্সিবিলিটি এবং আমি মনে করি যে অনেক বড় একটা প্রাউড, মানে নিজেও ফিল করে এবং অনেক বড় একটা দায়িত্ব সহ আবার জবাবদিহিতারও জায়গা। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা আসলে হয়তোবা আমি ভালো করছি, বাট আমার টিম হয়তোবা আমি ওই ওই ইনপুটটা হয়তো দিতে পারছেন যেটা কিনা টিমের পারফরমেন্সটা আমি বের করতে পারছি। এবং আমি মনে করছিলাম যে ওই সময়টা আমি, মানে ক্যাপ্টেন্সিটা একটা এনজয়মেন্টেরও ব্যাপার, এটা আপনার রেসপন্সিবিলিটি, বাট আপনি যদি ওই এনজয়মেন্টটা না করেন আসলে তাহলে ডিফিকাল্ট ওই জবটা করে যে কোনো কিছুই। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছিল যে রাদার দেন একই জিনিস করা বা একই রেজাল্টই বারবার হয়, হচ্ছে নো, কেউ ফ্রেশ যদি কেউ আসে তার মাইন্ডটা ডিফারেন্ট, তার প্ল্যানিং বা ডিফারেন্ট ভয়েস যদি হয় হয়তো বা টিমের জন্য বেটার হতে পারে, জাস্ট এই জন্য। আর ওখানে আমার এখনো মনে আছে ববি ভাই প্রবাবলি মনে হয় ছিলেন ভয় টিম পেয়েছিল। ডিরেক্টর জি। তো আমি প্রথমে ওনাকেই জানিয়েছিলাম, তো উনিও শকড হয়েছে, বাট আমি বলেছি যে ববি ভাই দিস ইজ দ্য রিজন,
বাট উনি আমাকে বলেছিল টাইম নিতে, আমি বলছি না, আমি মনে করি যে মানে হয়তো বা ওই সময়টা মানে বলাটা উচিত হয় না, বাট আমার কাছে মনে হয় যে যেভাবে হয়েছে ডিফারেন্ট, বাট আমার মনে হয় সময়টা ঠিক ছিল। আর আপনি আমাদের খুব ঝামেলায় ফেলেছিলেন, এত রাতে এখন পত্রিকার এই ব্রেকিং ডেডলাইন নিউজটা শেষ। কিভাবে হ্যাঁ, দেখবেন? দেখ, ধরাতে পেরেছিলাম। একটা কি বলবেন, মানে এটা তো আর হুম, মানে আপনি ক্যারিয়ার এখন যেই জায়গায়, আমরা সবাই বড় হয়েছি, জাস্ট একটা কেমিস্ট্রি বোঝার জন্য। আপনার আন্ডারে তখন দুজন এক্স লিডারশিপের দুজন, সাকিব আল হাসান, হুম, তামিম ইকবাল, তারা আগের জিম্বাবুয়েটারি ক্যাপ্টেন হুম, ভাইস ক্যাপ্টেন ছিলেন। তারা এই দলে এস্টাবলিশ সুপারস্টার। বাংলাদেশ ক্রিকেটে হুম, তখন আমরা ছবি ছাপতাম, মুশফিক রান করলো, পাশে তার সাকিব তামিমে থাকতে হবে, হুম, এরকম একটা হুম, ব্যাপার হুম। ছিল। এবং এটা আমাদের হয়তো ভুলও ছিল। ওইরকম দুজনকে ম্যানেজ করাও কি কঠিন ছিল? না, টু বি অনেস্ট, আমি মনে করি সাকিবকেও আপনারা অনেক কাছ থেকে দেখেছেন, এবং আমি তো মানে আন্ডার 19 লেভেলে যখন ক্যাপ্টেনও ছিলাম, ওরা দুইজনই আমার মানে আন্ডারেই ছিল। তো আমি মনে করি যে তখনকার ওরা দুইজন বা পরে ন্যাশনাল টিমে খেলা, দ্য পার্সন বোথ অফ দেম আর রিয়েলি হেল্পফুল। এবং আমি মনে করি যে তারা এমনও কেউ না, কারণ ওদের আন্ডারও আমিও খেলেছি, তো উই হ্যাভ মানে আমরা তিনজনই অ্যাটলিস্ট জানি কার কখন বলতে হয়, কার কখন বলতে হয় না, বা কাকে কাছে যেতে হয়, বা কোন সময় একটু তাকে প্রাইভেসি দিতে হয়। তো উই হ্যাড দ্যাট, মানে এবং আমরা যেটা আমি বললাম যে আন্ডার 15-17 লেভেল থেকে উই উই মানে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভিতরে ছিল। তো আমার কখনো এটা মনে হয় নাই, এবং কখনো আমার কাছে মানে ডিফারেন্সিয়েটও মনে হয় নাই যে সাকিব হ্যাঁ ও স্বাভাবিক আপনার বেস্ট পারফর্মার, তামিম আমার বেস্ট পারফর্মার, বাট ইটস আ হোল, ইটস এ টিম। তো আমার কাছে এটাই মনে হয়েছে যে মেক শিওর ওরা দুইজন যেন ওই মেন্টাল স্টেটে থাকে, সো দ্যাট তারা যেন রেগুলার কনসিস্টেন্ট পারফর্ম করতে পারে, এবং ওই ভ্যালুটাও যেন সবাই পায় ইকুয়ালি। মানে ওরা দুইজন তো ঠিক আছে, বাট অন্যান্য প্লেয়াররাও যেন ওই ফিলটা করে যে হ্যাঁ। এবং আমি চেষ্টা করেছি, আমি যখন বিগে ক্যাপ্টেন ছিলাম, হয়তো বা অনেক সময় হয়েছে, অনেক সময় হয় না, বাট আমি চেষ্টা করেছি। বাট আমার সময় আলহামদুলিল্লাহ ওদের সাথে আমার কখনো কোনো মিসহ্যাপস হয় না এটা। না, এটা মানে এটা আপনার, তারা দুজনেই আপনার হুম, টিমমেট। হুম, একজন তো আপনার রুমমেটই ছিলেন এজ লেভেল থেকে, আরেকজন আপনি, আপনারা দুজন বিকেএসপি তে হুম, পড়েছেন, মানে সাকিবের জি, সঙ্গে পড়েছেন। আর আন্ডার 17 মধ্যে তামিম আপনার জানি, রুমমেট সেভেন্টি রুমমেট ছিল, জি। সো শুড নট বি আ প্রবলেম। বাট ক্রিকেটিং ফ্রেন্ড নিয়ে খুব আলোচনা হয় যে একজন ক্যাপ্টেনের আন্ডারে যদি সাবেক দুজন তিনজন সাবেক ক্যাপ্টেন থাকে, কেমিস্ট্রিটা সমস্যা হয় কিনা। আপনার ক্ষেত্রে হয় নাই। বাট আপনি যদি অনেক ক্যাপ্টেন দেখেছেন, আপনি হাবিবুল বাশার দিয়ে শুরু করেছেন, হুম, তারপরে আপনি আশরাফুলকে দেখেছেন, মোহাম্মদ আশরাফুল, আপনি নিজে ক্যাপ্টেন্সি হুম, করেছেন, সাকিব আল হাসান, তামিম, এখন লিটন দাস, হুম, নাজমুল হাসান, মমিনুল হককে হুম। দেখেছেন, মেহেদের মিরাজ। আমি কম্পেয়ার করতে বলছি না, টাইম টিম ডিফারেন্ট, বাট ফিলসফিক্যালি মানে এক একজনের ফিলসফি এক এক রকম। হুম। আপনি একটু এক্সপ্লেইন করবেন সংক্ষেপে যে এক একজন ক্যাপ্টেনের স্পেশালিটি কি, আপনি যাদের সঙ্গে যাদের ক্যাপ্টেন্সি দেখেছেন? আমার প্রথম যদি বলেন যে হ্যাঁ, সুমন ভাইয়ের আন্ডারে আমার খেলার সৌভাগ্য হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে সুমন ভাইয়ের সবচেয়ে বিগেস্ট স্ট্রেংথ ছিল উনি যে কোনো প্রেসার সিচুয়েশনটা এমনভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতো, মানে একদম ওয়ার্মলি এবং হাসি খুশি ভাবে, এবং যে কোনো মানে সিরিয়াস সিচুয়েশন সেটাকে একদম কাম করে দেওয়ার, উনি নিজেও একদম অনেক কাম পারসন। তো এটা ওনার অনেক বড় একটা স্ট্রেংথ ছিল যে হ্যাঁ, অনেক হয়তো গন্ডগোল হচ্ছে যে কোনো একটা সামথিং, উনি এমন একটা হাসি খুশি করে ওনাকে দুইজনকে বুঝাবে, অল আর সেট। তো এটা ওনার বড় একটা স্ট্রেংথ ছিল, কারণ স্বাভাবিক আপনি জানেন একটা টিমের মধ্যে অনেক সময় অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়, অনেক সময় দেখা যায় ব্যাটিং অর্ডার, বোলিং, এই সেই ওটা নিয়ে, বাট হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন। তো ম্যান ম্যানেজমেন্ট ওনার খুবই ভালো ছিল। আর এরপরে আমি মাশরাফির আন্ডারে খেলেছি, তো মানে ফার ফ্রম এভরি ওয়ান ইজ মানে সামথিং স্পেশাল। এবং আমার কাছে মনে হয় যে মাশরাফির সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ওই ইম্পর্টেন্স দেওয়া, এবং শুধু ইম্পর্টেন্স মুখে না, মানে সবার সামনে সেই প্রেসেন্সটা ফিল করা যে হ্যাঁ, ও হয়তো বা আজকে ও ডেভ হবে, বাট হি ইজ ইকুয়ালি দ্য মানে ইম্পর্টেন্ট মেম্বার অফ এভরি ওয়ান হু প্লেড 100 ওডিআই অর 200, ইট ডাজেন্ট ম্যাটার, বাট হি ইজ ইকুয়ালি দ্যাট পার্ট। এবং মানে সত্যি কথা উনি একদম ফাদার ফিগারই ছিল আমাদের কাছে, যদিও আমার বড় ভাই, বাট একদম ওই রকম যে উনি যেটা বলবে ইটস ট্রু, সেটা যদি রংও হয় ইটস ট্রু। তো সেই ট্রাস্টটা উনি গেইন করতে পেরেছে, এটাও একটা বড় ওনার স্ট্রেংথ ইচ অ্যান্ড এভরি প্লেয়ার থেকে। আর সাকিব আমি বলবো যে অন দ্য ফিল্ড হি ইজ সামথিং ডিফারেন্ট, কারণ ওর যে মেন্টাল স্টেট এবং ওর যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল জিনিসগুলো, এটা আসলে যে কোনো অন্য যে কোনো ক্যাপ্টেনের সাথে হিস, ইভেন ইন্টারন্যাশনালি আপনি যদি বলেন ধোনি বলেন, ইভেন স্টিভেন ফ্লেভিং বলেন, বা পন্টিং বা অন্য যারা, আমি বলছি ইজ রাইট আপ দেয়ার। তো আমি ট্যাকটিক্যালি বলবো যে সাকিব ইজ আউটস্ট্যান্ডিং। আর যদি তামিমের কথা বলেন, ও যে সময় ক্যাপ্টেন্সিটা নিয়েছে এবং
এত বড় একটা মানে স্বর্ণযুগ যাওয়ার পরে আবার ওটারে নতুন করে নিয়ে আসা এবং সেটার চ্যালেঞ্জটাও ও নিয়েছে। আমি মনে করি যে সেই জায়গা থেকে ওর বড় স্ট্রেংথ যেটা ছিল যে মাশরাফির পাথওয়েটা যেন আবার ফিরে আসে, যে মানুষকে ম্যানেজমেন্ট করা, দেন শুধু অন দ্য ফিল্ড না অফ দ্য ফিল্ড, ধরুন বোর্ডের সাথে একটা মানে সবার একটা ডিস্টেন্স রাখা, যেন মেক শিওর ওনাদের কোনো ইফেক্ট যেন আমাদের উপরে না পড়ে, প্লেয়ারদের উপরে স্পেশালি। তো এই দূরত্বগুলো দেন লিয়াজু মেনটেন করা, সবকিছু সেদিক থেকে বলবো যে হি ইজ রাইট আপ দেয়ার। তো এই কয়জন। আর আশুল ভাইয়ের কথা যদি বলেন, আমি মনে করি যে বিং এ ইন্ডিভিজুয়াল প্লেয়ার, বিং এ মানে উনি যতটুকু ট্যালেন্ট এবং যতটুকু প্লেয়ার ছিল, আমি মনে করি ক্যাপ্টেন্সিতে হয়তো বা ওইভাবে উনি ফ্লোরিশ করতে পারেন। এটা হয়তো সবার ক্ষেত্রেও, আপনি ইন্টারন্যাশনাল যদি দেখেন, সচিন যেরকম প্লেয়ার ছিল বিং এ ক্যাপ্টেন, কিন্তু খুব একটা ওই রকম তার আন্ডারে কিন্তু ফ্লোরিশ হয়নি। আবার সৌরভ গাঙ্গুলি যেরকম লিজেন্ড প্লেয়ার ছিল, ঠিক সেই রকম ভাবে কিন্তু ফ্লোরিশ হয়েছে। তো এটা ডিফারেন্ট ম্যাটার করে, বাট এট দ্য সেম টাইম মনে করি যে আসল ভাইয়ের সময়ও সেম, আমি যখন শুরু করেছি ওই রকম স্ট্রেংথটা ওই রকম ছিল না উনারও, যে কিনা কনসিস্টেন্টলি কয়েকটা পারফর্মার ওনার টিমে ছিল, যেটা কিনা ওনারও একটা মানে আনলাকি ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি সবাই চেষ্টা করেছে যার যার দিক থেকে বাংলাদেশ টিমকে ভালো রেজাল্ট দেওয়ার। এই যে তিন ক্যাপ্টেন, মানে একটা থিওরি আছে যে তিন ক্যাপ্টেন মানে হলো একটু বেশি লিডারশিপের সংখ্যাটা বেশি হয়ে যায় আমাদের কনটেক্সটে, বিশেষ করে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার। আমি বলছি না আপনি মানে কোনো বিতর্কের ইস্যু না, কিন্তু আপনার নিজের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় রেড বল আর হোয়াইট বল ক্যাপ্টেন ইটস মোর রিলিভেন্ট। আর যেহেতু এখন এত পরিমাণ খেলা, তো আপনার টি-20 আর ওয়ান ডে দেখা যায় যে হ্যাঁ ফরম্যাট ডিফারেন্ট, বাট ইটস হোয়াইট বল গেম। তো আপনার দেখা যায় যে মেজরিটি প্লেয়ার কিন্তু টি-20ও খেলছে, আবার ওয়ান ডে ফরম্যাটও খেলছে। তো আমার মনে হয় যে হোয়াইট বলে যদি একজন থাকে অ্যাটলিস্ট, তাহলে অ্যাটলিস্ট প্ল্যান করাটাও তার জন্য ইজিয়ার হয়, রাদার দেন এই ফরম্যাট একটা ওই ফরম্যাট একটা। বাট সোফার আমাদের যে তিনজন আছে, মার্শাল্লাহ, দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। এবং আমার কাছে সবচেয়ে বিগেস্ট স্ট্রেংথ মনে হয় তাদের তিনজনের, তাদের তিনজন আন্ডারস্ট্যান্ডিংটা ইটস মানে খুবই ভালো। আগে হয়তো প্রথমের দিকে একটু চ্যালেঞ্জিং ছিল, স্বাভাবিক। আপনি যখন একটা টিমের তিনবার, যখন কথা থাকবেন, সাকিব একটা টিমের ক্যাপ্টেন, তামিম একটা টিমের ক্যাপ্টেন, আমি একটা টিমের, যদি আমরা একই বয়স এরকম হয়, স্বাভাবিক এটা হয়তো বা একটা ডিফারেন্ট প্রবলেম ক্রিয়েট করতে পারে। বাট তারপর ওরা এখন যেভাবে স্মুথলি চলছে, এবং ওরা সবসময়, আমি তো কাছ থেকে দেখার সৌভাগ্য হয় টেস্টে স্পেশালি, ওরা হয়তো বা লিটন হয়তো টেস্টে ক্যাপ্টেন, আবার যেভাবে ও টিমকে ইনপুট দেয়, মিরাজ হয়তো টেস্টে ক্যাপ্টেন, আবার যেভাবে ইনপুট দেয়, ইটস ওয়ান্ডারফুল টু সি। এবং তাদের একটাই ধ্যান এবং ধারণা যেন কিভাবে টিমের ভালো হয়, সেই ডিসিশনটা যেন তারা নিতে পারে, এবং সেইভাবে করে তারা অনেস্টলি ডিসিশনগুলো নিচ্ছে। আমি মনে করি যে সোফার দে আর ডুইং এ ওয়ান্ডারফুল জব। মুশফিক, আমি সময়েরকে কম্পেয়ার করতে চাই না, তারপরে একটা লোভ সামলাতে পারছি না যে আপনি যখন ক্যারিয়ার শুরু করেন তখন খালিদ মাসুদ পাইলট বাংলাদেশ টিমের উইকেট কিপার ব্যাটসম্যান, এখন লিটন কুমার দাস, মানে এই দুজনকে সময় বাদ দিয়ে দুজনের মানে আপনার কি কোনো কারণে মনে, আমার কাছে মনে হয় যে প্রবাবলি লিটন কুমার দাস হয়তো হয়তো 1 ইঞ্চি হলো এগিয়ে আছেন। না, আমার কাছে মনে হয় যে দেখেন, তখন যে টাইপের ক্রিকেট খেলা হতো যে জেনারেশনে, তখন কিন্তু ম্যাক্সিমাম টিমে দেখা যেত যে কিপার ফার্স্ট, হু ক্যান ব্যাট অর হু ক্যান কন্ট্রিবিউট মোর। বাট এখনকার মডার্ন ক্রিকেটার ম্যাক্সিমামই হচ্ছে ব্যাটসম্যান হু ক্যান কিপ অর হু ক্যান কন্ট্রিবিউট উইথ দ্য কিপার অ্যাজ ওয়েল। তো আমি বলছি সেই কনসেপ্টে না, স্বাভাবিক। লিটন আমার তখনকার যেরকম আফতাব ভাইয়ের খেলা আমার খুব পছন্দ লাগতো, সত্যি কথা, মানে খুবই আফসোস হয় ওনার নাম শুনলেই, যে উনি বাংলাদেশ টিমকে অ্যাটলিস্ট 15-20 বছর সার্ভিস দেওয়ার মতো একজন প্লেয়ার ছিলেন। তো এখনকার সময় লিটনের খেলা আমার সবচেয়ে ভালো লাগে, টু বি অনেস্ট। ওর ব্যাটিং বলেন, ইভেন আমি হাইলাইটস মাঝে মাঝে ওর খেলা দেখি, সত্যি কথা, কারণ এতই মানে ভালো লাগে। ভালো লাগার বিষয়টা এই কারণে আমি বলছি, কারণ ওর স্টাইল বলেন বা ওর মানে লেজি এলিগেন্স বলেন, ইটস রাইট, মানে ওয়ার্ল্ড ক্রিকেটে অনেকের সাথে তুলনা করা যায়। তো সেক্ষেত্রে বলবো যে লিটন ডেফিনেটলি একটু এগিয়ে, কারণ তখনকার সময় হয়তো বা উনি 3 ফরম্যাট ওইভাবে খেলার সুযোগ হয় নাই, বাট এখনকার ওর 3 ফরম্যাট খেলতে হয়, এবং 3 ফরম্যাটেই ও একদম ওয়ান অফ দ্য কি প্লেয়ার ফর বাংলাদেশ টিম। এবং আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যেভাবে লাস্ট কয়েকটা বছর খেলছে, হিস মানে যদি এভাবে কন্টিনিউ করে, হি উইল বি সামথিং স্পেশাল। মুশফিকুর রহিমও তো উইকেট কিপার ছিলেন দীর্ঘ সময়, মানে যদি আমি ম্যাচ কাউন্ট করি প্রবাবলি আপনি এখনো অনেক এগিয়ে আছেন, অনেক সাফল্য আছে। তারপরেও মুশফিকুর রহিম উইকেট কিপার মনে করলেই 2-3টা মিস চান্সের কথা সবাই বলে। ইজ ইট আনফেয়ার টু ইউ? না, খুব বেশি আমি মনে করি যে স্বাভাবিক, কিপিং ইটস এ থ্যাঙ্কলেস জব, এটা আপনারাও জানেন। তো আমার কাছে মনে হয় যে স্বাভাবিক, আমি
সবার আগে একজন ব্যাটসম্যান হু ক্যান কিপ, সত্যি কথা বলতে। কারণ কিপিং, হ্যাঁ অবশ্যই আমি অনেক এনজয় করতাম, বাট ইটস নট মাই ফার্স্ট স্কিলস। আমার প্রথম থেকে আমি একজন ব্যাটসম্যান ছিলাম। বিকেএসপিতে হ্যাঁ আমি কিপার হিসেবে জয়েন করেছি, বাট আমার মানে যেটা বলে ফার্স্ট লাভ যদি বলেন আমার ব্যাটিং, দেন আই ক্যান কিপ। তো সেই থেকে বলবো যে হ্যাঁ হয়তোবা সামটাইম যেখানে ক্রুশাল কিছু মোমেন্ট ছিল যেখানে হয়তোবা আমি ওইভাবে ইনপুট করতে পারি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে কিপিং ইটস নট এ ইজি জব টু ডু, এবং যারা এখন করছে এবং ইন ফিউচারও করবে দে উইল অলসো রিয়েলাইজ দ্যাট। দেখি মেলে কিনা। কিপিং এ আপনার সবচেয়ে বড় ভুল কোনটা আপনার মনে হয়? ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের সাথে রানার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রশ্ন আসলে মানে আমি এখনো আসলে ব্যাখ্যা খুঁজে পাই না যে আপনি উইকেটের সামনে চলে এলেন কেন বলতে। না সামনে বলতে কি, কারণ আমার কাছে মনে হয় নাই, Stump মানে এ আমি যাবে। দেখতে পারিনি যে ও কতটুকু দূরে আসলে। কারণ যদি এমন হতো যে হ্যাঁ ও দুইটা ব্যাটসম্যান একটা এন্ডে দাঁড়িয়ে আছে, তাহলে তো আমি রিলেভেন্ট যে হ্যাঁ দেখা যাচ্ছে যে ওখানে আই হ্যাভ এনাফ টাইম। তো ও যেহেতু রানিং এর উপরে ছিল, মানে আমার দিকে আসছিল, তো আমি আসলে সাইডটা করতে পারি না যে ও কতটুকু ডিস্টেন্স আমার কাছে। তো আমার কাছে মনে হচ্ছে, আর ওখানকার আপনি যদি উইকেট গুলো দেখেন এবং পাশের মানে গ্রাস গুলো দেখেন, ওখানে বল করলেই সুন্দর স্কিড করে আসে একটা পেসে। আমার কাছে মনে হচ্ছে আরেকটু আগে থেকে যদি ধরে আমি করতে পারি, তাহলে আরেকটু আগে আউট হলে দেন মেক শিওর স্বাভাবিক ইজ এ বিগ উইকেট কেন উইলিয়ামসন সেম টাইম। বাট এট দ্য সেম টাইম আমার কাছে এটাও মনে হয় যে ওইটা আউট হলেই যে আমরা জিতে যেতাম, টু বি ফেয়ার এইরকমও না। বাট হ্যাঁ ইটস এ বিগ মিস্টেক দ্যাট আই মেড ইট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে স্বাভাবিক ওই ম্যাচটা আমাদের জন্য অনেক বড় ইম্পর্টেন্স ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা আমি বললাম যে ওটা আউট হলেই যে আমরা ম্যাচ জিতে যেতাম, ইটস নট লাইক দ্যাট। তো কারণ ওদের এরপরও আউটস্ট্যান্ডিং কিছু প্লেয়ার ছিল এবং তারপরও আমরা অনেক ক্লোজে গিয়েছিলাম, আর ওটা হলে হয়তো বা আরেকটু প্রেশারে পড়তো ওটা, এটা ফর শিওর। নিউজিল্যান্ডের সঙ্গে তো আপনার অনেক রকম স্মৃতি আছে। আমার হঠাৎ 2007-এ মনে হলো, 2007-এর 31শে ডিসেম্বর কুইন্সটাউনে আমি ওই ইনিংসটা দেখতে পারিনি। আমি তখন আসলে জব থেকে মানে চাকরি ছেড়ে দিয়েছিলাম। তো ওই কুইন্সটাউন মাঠটা তো আপনার মনে আছে, একদম এয়ারপোর্টের পাশে, অসাধারণ। সো যখন বাংলাদেশ ইনিংস শেষ হয়ে গেল 93 রানে, তো আমার সঙ্গে একজন কিংবদন্তি সাংবাদিক, ওনার নামটা আমি বলছি না বিকজ ওনার অফিস ওনাকে এখনো কোয়েশ্চেন করতে পারে, আর টিম ম্যানেজমেন্টের একজন, তার নামও বলছি না, তাকেও কোয়েশ্চেন করতে, আমাকে কোয়েশ্চেন করার কেউ নাই। সো আমরা ওই ঢালের উপর দিয়ে ওখানে গেছি। কয়েকটা আপনি দেখেছেন মনে আছে নিশ্চয়ই, কয়েকটা রেস্টুরেন্টের মতো ছিল, মেকশিফট রেস্টুরেন্ট। তো ওখানে সিঙ্গারা দেখে লোক সামলাতে পারেন, সিঙ্গারা খেতে খেতে দর্শকের হইচই শুনছি, কিন্তু শেষ করে যখন আমরা উপরে আসি এসে দেখি যে দুই দল হ্যান্ডশেক করছে, মানে ম্যাচই শেষ, ম্যাককালাম 6 ওভারে খেলা শেষ। সো আপনি তো ওই দলে ছিলেন, মানে হোয়াট ওয়েন্ট রং, বা আপনাদের ফিলটা কি ছিল, নাকি আপনারাও কুইন্সটাউনে গিয়ে আমাদের মতো মুগ্ধ হয়ে গেছিলেন যে এত না সুন্দর শহর? স্বাভাবিক এরকম। প্রথম তো এটা ফার্স্ট টাইম, আর এত সুন্দর জায়গায় যে মানুষ ক্রিকেট খেলতে আসে এটাও আমার মানে ধারণা ছিল না। বাট আমার মনে হয় যে স্বাভাবিক একটা মানুষ মানে একটা টিমের যে কোনো একটা বাজে দিন যেতে পারে, বাট সেটারও একটা সার্টেন লেভেল থাকা উচিত। বাট এই 93 মানে 94 অল আউট হওয়ার পরে যে ওরা এই 6 ওভারে আউট করে মানে সেটা চেস করবে, এটা আসলে কল্পনাও ছিল না। আর ম্যাককালাম যেভাবে শুরু করেছে, আর এটা তো আসলে থামারও নাম নেই। তো ইট ওয়াজ রিয়েলি মানে হরর ডে বলবো। বাট মানে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো নেয়ার শেখা উচিত, যে আপনি প্রতিদিন জিতবেন না, আপনি অনেক দলকে অনেক ম্যাচ হারবেনও। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল খুব বেশি কনফাইন্ড যে জিততেই হবে, একটা হারার ভয়, সেটা থেকে কি বাংলাদেশ দল মুক্ত হতে পেরেছে? না যদি বলেন স্যার, আমি বলবো যে বাংলাদেশ ম্যাক্সিমাম মানে আমরা যখন খেলা শুরু করেছি এরপরে 3-4-5 বছর পর থেকে হোমে কিন্তু আমরা একটা কোয়াইট কনসিস্টেন্ট টিম। বাট যেটা বললেন যে আমরা অ্যাব্রোডে গেলে আমাদের টার্গেটটা একটু ডিফারেন্টই ছিল, সত্যি কথা বলতে অনেস্টলি। কারণ ওখানে গিয়ে আমাদের যেখানে কখনোই আমরা জিতি নাই বা কখনো আমরা সার্টেন লেভেল পর্যন্ত চ্যালেঞ্জ দিতে পারি নাই কোনো ফরেন টিমকে ওদের কন্ডিশনে, তো সেখানে গিয়ে সিরিজ জিতবো বা টেস্ট ম্যাচ জিতবো, এই বিলিফটা আসতে আমাদের অনেক সময় লেগেছে, এটা সত্যি কথা। এখানে অবিশ্বাস্য মানে সেকেন্ড থট আর হওয়ার কিছু নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যখন আপনি কোনো একটা যুদ্ধে যাবেন যেখানে জানেন যে হার আমার নিশ্চিত, বাট আমি যাচ্ছি শুধু পার্টিসিপেট করার জন্য, সেখানে আসলে আপনার কিছু গেইন করার থাকে না। তো বাট অ্যাট দ্য সেম ফ্লিপ সাইড আমরা যখন এটা রিয়েলাইজ করলাম, এবং স্পেশালি আমি মনে করি যে 15-র পর থেকে স্পেশালি, তো ইটস থ্যাঙ্কস টু মাসরি ভাই অ্যাজ ওয়েল। তো আমরাও সবার মিলে দের ইজ লট অফ চ্যাট বিটুইন দ্যাট, এবং
আমি মনে করি যে হাথুরু সিংও যখন আসলো, দের ইজ এ বিগ রেভলিউশন। ও যখন ফার্স্ট টাইম আসলো, তো ওটা হয়েছে এবং নিজেদের মধ্যে আমাদের প্রচুর আলোচনা হয়েছে যে কিভাবে আমরা এটাকে উতরাইতে পারি। এবং আমাদের ওখানে ফার্স্ট আলোচনা এটা ছিল যে মেক শিওর আমরা হোমে যেন একটা কনসিস্টেন্ট টিম হতে পারি। এবং যখন আমরা হোমে আস্তে আস্তে এই কনফিডেন্স লেভেলটা পেয়েছি, তখন আমাদের নিজেদের মধ্যেও একটা চেঞ্জ এসেছে যে না, আমরা যেটা এটাকে উঠতে পারছি, এটা যদি আমরা বাইরেও করতে পারি কনসিস্টেন্টলি, দেন রেজাল্ট আমাদের পরে আসবে। দেন তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়েছে। নিউজিল্যান্ডে তো আপনার আরো মানে জেতার সুযোগ আরো তৈরি হয়েছিল 2017 বেসিন রিজার্ভ ওয়েলিংটনে 595 করলেন আপনার আর সাকিব আল হাসান, আপনার সেঞ্চুরি, সাকিব আল ডাবল সেঞ্চুরি, রেকর্ড পার্টনারশিপ ডিক্লেয়ার করলেন। তারপর ধারণা করতে পেরেছিলেন যে কি সামনে আসতে যাচ্ছে? না, আমি মনে করি ওখানে একটা ছোট হিস্ট্রি আছে, যেটা হচ্ছে আহ, যখন ডিক্লারেশনটা হবে কি হবে না, তো কার আই ওয়াজ call ছিল? ক্যাপ্টেন, এবং আই ওয়াজ ইনজুর্ড দ্যাট টাইম। আমার বলের লেগেছিল হাতে 2বার, দেন মাথায় বল লাগলো। তো আই ওয়াজ মানে মানে আমি মাঠের বাইরেই ছিলাম, ড্রেসিং রুমে ছিলাম। তো যেহেতু আমি আর সাকিব একটা লম্বা পার্টনারশিপ করেছিলাম, তো আই নিউ দেয়ার যে এই উইকেটে সো নাইস টু ব্যাট অন। ইটস নট লাইক এ টিপিক্যাল ডে 4 আর ডে 5 সাবকন্টিনেন্ট উইকেট, যেখানে আপনি অপোনেন্টকে 200-250 রান চেস করতে দিবেন, ওরা করতে যাবে, আপনি অল আউট করে দেবেন। দেয়ার ইজ নাথিং ফর দ্য স্পিনার্স স্পেশালি, দে ক্যান ক্রিয়েট চ্যালেঞ্জেস টু দ্য ব্যাটসম্যান। তো সেই জিনিসটা আমি জানতাম, বাট আমাদের তখন কোচ হাতু ছিল, সে জানতো, বাট সে চাচ্ছিল যে কিভাবে রেজাল্ট আনা যায়। আমি ওকেও রং বলবো না, বাট যেভাবে ও ডিক্লারেশনটা যে সময় ও ইনফোর্স করেছে, এটা আমার কাছে মনে হয়েছে যে আমরা আরেকটু সময় নিতে পারলে অ্যাটলিস্ট ইউ মেড এ ড্র, দেন ইউ ক্যান উইন। তো এরকম শুধু একটা না, এরকম 2-3টা অকেশনও হয়েছে বাংলাদেশ টিমের, যেখানে আমি ড্রেসিং রুমে ছিলাম, তখন আমি ক্যাপ্টেন ছিলাম, বাট এর আগে তারপরে আমি ছিলাম না। বাট আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আরো 50 কি 100টা রান হোক, কারণ তখন সাব্বির, আমি যদি ইফ আই এম নট রং, তখন সাব্বির একটা He was স্পেশাল batting ব্যাটিং very এবং well. ব্যাটিং ওয়ান্ডারফুলি। তো আমি এটাও বলছিলাম তাকে, আমি লজিক দিয়ে যে উইকেটটা কিন্তু ওই রকম না। তো যেখানে 4th ইনিংসে কেন উইলিয়ামসনের মতো প্লেয়ার, আমি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নো ডাউট, বাট সে যখন 100 বেশি স্ট্রাইক রেটে রান করে চেস করে জিতে যায়, তাহলে দের ইজ সামথিং দ্যাট দের ইজ মানে ব্যাটিং ফেভার উইকেট। তো এটা বোঝা উচিত ছিল। তো সেদিকে বলবো যে ওই জায়গাটা একটা মিস্টেক হয়েছে। তো আমি সেভারাল টাইম বলার চেষ্টা করেছি, বাট ইউ নো হাতু ভেরি ওয়েল, সো সেই জায়গায় আসলে আর বলার সুযোগ ছিল না। বাট আপনি যদি ওই সময় বাংলাদেশ দলের কথা ভাবেন এবং এরকম একটা সুযোগের কথা ভাবেন, মানে যে কেউ গ্রিডি হতে পারে যে প্রবাবলি দ্যার ইজ এ চান্স যে 595 ফর 7 or 8 ছিলেন, ফর 7 ছিলেন, মানে চান্সটা নেওয়াটা, আপনি যেটা বললেন হাতুকে দোষ দেওয়ার কিছু নেই। কিন্তু প্রেস বক্স থেকে আমার কি মনে হয়েছে জানেন, যখন সেকেন্ড ইনিংসে ইমরুল কায়েসকে নিতে অ্যাম্বুলেন্স ঢুকে গেল মাঠে, আমরাও টেরিফাইড হয়ে গেলাম যে মানে উনি যেভাবে গ্রাউন্ডেড হয়ে গেলেন, মনে হলো যে বাংলাদেশ ওখানটাতেই একটা একটা আমরা আমাদের হলো অ্যাজাম্পশন যে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। আমরা প্রেস বক্সে বসে ফিল করছিলাম যে ওদের ম্যাচটা বের মানে আর হবে না। আপনাদের কি এরকম ফিল হয়েছে? এগুলো আতঙ্ক হিসেবে কাজ করে কিনা এই ধরনের? না, আতঙ্ক বলতে না, স্বাভাবিক একটু তো ভয় লেগেছিল, ওর যেভাবে লেগেছে আর আমারও যেভাবে ব্যাক অফ মাই হেড। তো আমি লিটারালি তখন আমার মাথা ঘুরছিল, তো দেখতেও পাচ্ছিলাম না ঠিক মতো। বাট যখন হসপিটালে যাওয়ার পরে আধা ঘন্টা পর আমার তখন ভালো লাগছে, তখন আমার মনে হচ্ছিল যাই আবার গিয়ে একটু ব্যাটিং করে যদি আরো 50-60টা রান হয়। বাট তখন আসলে অনেক লেট হয়ে গেছে। বাট ইমরুলের যেটা বললেন, হ্যাঁ স্বাভাবিক, ও ওখানে করে আবার পুরোটা কিপিং করেছে, দেন তারপর আবার এই ইনসিডেন্ট। বাট যেটা বললেন যে সবাই চায় যে একটা জয়ের জন্য, বাট আপনাকে এমন একটা সার্টেন লেভেল পর্যন্ত যাওয়া উচিত সো দ্যাট ইউ আর সেফ, দেন ইউ ক্যান গো ফর আইদার উইন অর ডিফারেন্ট থিং। বাট আমার কাছে ওটাই মনে হয়েছে যে এক্সট্রা 80 থেকে 90টা রান হলে অ্যাটলিস্ট ওই সময়টা ওরা পেত না, হয়তো বা ওই জায়গাটা এক্সেলারেট করতে ওরা যদি 3-4টা উইকেট হারিয়ে ফেলতো, দেন দে কুড হ্যাভ বিন গোইং ফর ড্র। বাট ওই জায়গাটা আমরা দিইনি আর কি, ওই জায়গাটা ওরা পেয়ে গেছে। আপনার তো আঙুল ভাঙলো, তারপর মাথায় লাগলো, সেকেন্ড ক্রাইস্ট চার্চার খেললেন না, সৌম্য সরকার আর নুরুল হাসান সোহানের ডেবিউ হলো, ইমরুল কায়েসও খেললেন না। সেখান থেকে সৌম্য সরকার মানে আপনার প্রত্যাশা অনুযায়ী কি সামনে এগিয়েছে? আমি যদি বলি টু বি অনেস্ট, সৌম্য যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছিল, মানে এখন ও যে জায়গায় আছে, টু বি ফেয়ার আমি মনে করি যে ওর ট্যালেন্টের সাথে ও সুবিচার করতে পারে। হ্যাঁ, একটা সার্টেন লেভেল পর্যন্ত ও হয়তো বলতে পারে টিম ম্যানেজমেন্ট বলেন বা বিসিবি বা হয়তো আমাদের যে সিস্টেম, সেটারও অনেক প্রবলেম থাকতে পারে। বাট দেয়ার আর সাম প্লেয়ার্স, আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটেও দেখেন, লট অফ প্লেয়ার্স টু বি অনেস্ট, সাম না যে আপনি কোনো রং জিনিস করবেন না বা হয়তো রং কোনো পারফরমেন্স করেন না, বাট
তারপর হয়তো টিমের বাইরে আছেন, বা হয়তো বা 11-এ নাই, বা হয়তো বা যে ফ্যাসিলিটিসটা আপনার পাওয়ার দরকার সে হয়তো পাচ্ছে না। দের ইজ লট অফ প্লেয়ার্স। আপনি যদি আমি শ্রীলঙ্কার কথাই বলি, ধরেন মুরেলি ধরন যখন খেলেছে তখন রাঙ্গান হেরাত কিন্তু ওই 8-10 বছর কিন্তু একদম ছায়াতলে ছিল, এবং ও কিন্তু কখনো ভাবে নাই তারপরে ও শেষ করবে ওয়ান অফ দ্য গ্রেট অফ দ্য গেমস, যেমন লেফট হ্যান্ড স্পিনার হু ক্যান টু মানে 434 উইকেটস। তো এরকম থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওর যে ট্যালেন্ট ছিল, এটা আমি নিজের কাছে দেখেছি, ও এক্স বিকেএসপি স্টুডেন্ট, তো ও আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট ছিল। এবং আমি মনে করি যে ইভেন এখনো ও যে এখন সুযোগ পাচ্ছে, এখন যদি ও নিজেকেও নেক্সট, আমি মনে করি 5-6 বছরও এখনো ও আরামসে যদি কনসিস্টেন্ট পারফর্ম করে, ইনশাল্লাহ ও খেলতে পারবে। ইভেন টেস্ট ক্রিকেটেও ও খেলার মতো এখনো ও ক্যালিবার আছে। তো আমি মনে করি যে ও যদি করতে পারে, এটা শুধু ওর জন্য না, আমাকে বাংলাদেশ টিমের জন্য খুবই হেল্পফুল হবে। আপনার ইনজুরির প্রসঙ্গ যেতে এলোই, এশিয়া কাপে তামিম ইকবালের সেই ভাঙা হাত নিয়ে ব্যাটিং এর ছবিটা সবাই মানে একটা ন্যাশনাল একটা ফটোগ্রাফ হয়ে গেছে, এতে ঐতিহাসিক। কিন্তু ওই টুর্নামেন্টে কিন্তু দুটো ম্যাচ আপনি রিব কেজে বোধহয় ফ্র্যাকচার ছিল, জি, আপনি সেভাবে আলোচনায় আসেননি, আমি যদি ভুল না করে থাকি। আমি চাইনি অবশ্য, সত্যি কথা। আর আমি সবসময় এরকমই চাই। আর আহ, যেটা বললেন যে আমি আসলে আগের দিনও আমি নেটে গেলাম, গিয়ে জাস্ট 2টা বল খেলেছি। খেলার পরে মানে ইভেন ওই 2টা বল স্পিনেও আমি ঠিক মতো টাইম করতে পারছিলাম না, কারণ রিবকেজে লাগলে এমন একটা জিনিস যে আপনি নিঃশ্বাস যখন নেবেন তখন আপনার ব্যথা করে। তো তারপরে লিটারালি আমি ওই দুবাই ওই ওদের যে প্র্যাকটিস সেন্টার, ওখান থেকে ওই যে আপনার যে ওদের বলে যে প্র্যাকটিস 3-4টা মাঠ, তো ওইখান থেকে আমি লিটারেলি আমার ফিজিও যে ছিল ওর সাথে আমরা স্ক্যানের জন্য গেলাম, তো দিয়ে স্ক্যান করে দেখি যে ফ্র্যাকচার। তো নেক্সট দিন তো শ্রীলঙ্কার সাথে খেলা, আই এম লিটারেলি আউট অফ দ্য গেম। তো ওই দিন তারপরে সন্ধ্যার দিকে প্র্যাকটিস চলে আসার পরে আমরা ডিনারে যাচ্ছিলাম, তো তারপরে মনে হলো যে শ্রীলঙ্কার সাথে খেলা, হাথুরুর সিং কোচ, এত দিনের আশা, আচ্ছা, ও হ্যাঁ অন্য টিমের হয়ে, এইটা এতদিন প্রিপারেশন নিলাম, আজকে এরকম হলো। তো তখন একটু আফসোসই লাগলো, বাট তারপরে আবার নিজেকে দিয়ে দিলাম যে না, স্বাভাবিক, হয়তো আল্লাহ অন্যভাবে লিখেছে বা এরকম করে চায়নি। তো পরে যখন ডিনার টিনার করতে গেলাম, তখন ওই আমরা হোটেলের পাশেই ওয়াকিং ডিস্টেন্স, তো তখন আমরা তো 5-7 জন 10 জন একসাথে ডিনার করি। তো মাসি ভাইয়েরও ছিল, রিয়াদ ভাই, অন্য সবাই ছিল। তো আমি মাসি ভাই কেমন জানি আমার মন থেকে বললো যে, মাসি ভাই বললাম যে ভাই আমাকে এখনই রুলড আউট করেন না, দেখি না কালকে মাঠে আমি আগে এমনি তো নর্মালি একটু আগেই যাই, তো গিয়ে যদি আমি নেক্সট মানে 10-12 ঘন্টা যাই আছে, আমি পেইন কিলার বা যদি ইঞ্জেকশন যেটাই হোক একটা নিয়ে যদি একটা কিছু করে যদি, বা টেপিং টেপিং যেটাই হোক একটা নিয়ে যদি হয়, আমি চেষ্টা করতে চাই একবার লাস্ট হয়। তো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। তো পরে আমি গেলাম, গিয়ে তো থ্যাঙ্কস টু দ্যাট ফিজিও অ্যাজ ওয়েল, তো জানি না ও কি কি ওষুধ আমাকে দিল। দেন পুরা আমার মানে রিপ থেকে এই পর্যন্ত শোল্ডার পর্যন্ত মানে এমন ভাবে ও টেপিং করে দিয়েছে, মানে আমার কোনো মুভমেন্টই আর ওখানে আমার ফিলস নাই। তো আমি তারপর ফিটনেস টেস্ট দিলাম, দেন আমি উতরালাম। তো লাকিলি ওই দিন আমরা টসে মানে জিতে হোক নাকি প্রবাবলি হেরে যাবে, মানে এটা একটু রিমেম্বার করতে পারছি না, বাট আমরা ব্যাটিং পাই আগে। তো ব্যাটিংটা পাওয়াতে, কারণ স্বাভাবিক কিপিং করলে আমার একটু অনেক টাফ হয়ে যাবে, কারণ ড্রাইভ দেওয়া বা আমি হয়তো বা করতেও পারতাম না, লিটন করতো। তো সেই জায়গায় আমরা লাকি ছিলাম, এবং আলহামদুলিল্লাহ তারপরে তো হিস্ট্রি। হাতুরু সিং এর সঙ্গে একমাত্র সৌম্য সরকার, অত্যন্ত সৌম্য সরকারের সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ ছিল। সৌম্য সরকার নিজে বলেছেন, আমি অন্য কারো শোনার কথা বলছি না। মুস্তাফিজ মুস্তাফিজ সো, আর বাকি সবার সঙ্গে খুব অম্লমধুর সম্পর্ক ছিল। আপনার সঙ্গে কেমন ছিল? আমি কিছু কিছু জানি, যেহেতু আপনার মুখ থেকে শুনতে চাই, আমি ভুলও জেনে থাকতে পারি। না, আমি মনে করি ও পার্সোনালিটাই এরকম ছিল আসলে, কারণ ও টিমের কোনো মানে রুলস বলেন বা রেগুলেশন বলেন বা একটা পাথওয়েতে এটা কারোর সাথে কম্প্রোমাইজ করে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে, যেটা বললেন যে সৌম্যর সাথে ভালো সম্পর্ক বা 1-2 জনের সাথে একটু ওর এক্সট্রা ভালো সম্পর্ক ছিল, তো এই জিনিসটা আমার কখনো পছন্দ ছিল না। এটা পছন্দ তো আপনার থাকতেই পারে, যে কোনো আপনার কলিগও 1-2 জন আপনার ভালো লাগবে, তার সাথে টাইম স্পেন্ড করবেন, এটা কোয়াইট, বাট অন্য প্লেয়ার যদি এটা বুঝে যায় তাহলে কিন্তু তার জন্য একটু জিনিসটা অপ্রীতিকর। এবং স্বাভাবিক, সেও যেরকম চায় বাংলাদেশ টিম পারফর্ম করতে, আরেকটা ছেলেও কিন্তু সেও চায় পারফর্ম করতে, এবং সেও চায় যে কোচের ওই ট্রাস্টটা যেন সেও পায় বা সেই ব্যাকটা যেন ওইটা পায়। তো সেদিক থেকে বলবো যে এই একটা দুইটা জিনিস ওর একটু ডিফারেন্ট ছিল। আর আমি যখন ক্যাপ্টেন ছিলাম, স্বাভাবিক তখন তো আমার লজিকের সাথে ওর হতো না, আবার ওর লজিকের সামটাইমস, কারণ স্বাভাবিক ও যেটা আপনি জানেন, আপনারা সবাই জানেন, তো ও সবকিছু একটা লজিকের ভিতরে আসতো যে এইটা কেন না, আবার কেন ওয়াই, এটা কেন না, বা এটা কেন।
তো ওকে অনেক কোশ্চেন করে দেন ওকে ওই কনভিন্স করা। তো ও আমাকে, আমিও ওটাও চেষ্টা করতাম, কারণ স্বাভাবিক আমিও, আমারও একটা লজিক থাকে সেটার উপরে করা। তো এই দিক থেকে হয়তো এক দুইবার আমরা মনোমালিন্য হয়েছে, বাট অল ইন অল ও চেষ্টা করেছে যে কিভাবে বাংলাদেশ টিমকে সামনের দিকে আনানো যায়, এবং আমিও চেষ্টা করেছি বিং এ ক্যাপ্টেন কিভাবে সামনের দিকে আগানো যায়। ঘরের মাঠে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট জেতার জন্য যে উইকেট প্রিপারেশন, যে প্ল্যান, এটা কার কল ছিল, বিশেষ করে উইকেটের ক্ষেত্রে? এটা ভাই আমি এর আগে আমি চিন্তা করেছিলাম যে নর্মালি তো আমরা যখন বাইরের টিম আসে আমরা টেস্ট ক্রিকেটে কি করে, ধরেন এমন ফ্লাইট উইকেট দিয়ে দেখা যায় যে ওরা ঠিকই 500-600 রান করে, আমরা হয়তো বা 300-350 রান করি, বাট স্টিল উই আর ফার বিহাইন্ড দ্য গেম। তো আমি তখন নিজের মাথার মধ্যে একটা প্ল্যান ছিল, তো আমি সেটা কোচের সাথে শেয়ার করেছি একটা ভেরি ফার্স্ট টাইম যে কোচ, আমি এরকম একটা উইকেট বানাতে চাই যেটাতে কিনা রেজাল্ট তো নর্মালি উইকেট হলেও হয়, বাট আমাদের ফেভারে থাকে না। তো আমি এরকম একটা উইকেট প্রিপেয়ার করতে চাই যেটা কিনা ডে 2 বা ডে 3 থেকে হবে, বাট নেক্সট 2 or 3 days যেন ওই হেল্পটা স্পিনারদের জন্য যেটা থাকে, যেটা কিনা আমাদের স্ট্রেংথ। আর বিং এ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া নর্মালি ওরা সাবকন্টিনেন্টে এসে এই স্ট্রাগলটা করে, তো আমরা কেন এরকম বানাতে পারি। তো প্রথমে এটা শুনেই তো স্বাভাবিক ও কেন, হোয়াই, এবং মানে ও একটু রাগান্বিত ভাবে, তখন আমি বললাম যে দিস ইজ দ্য রিজন এবং দিস ইজ দ্য লজিক। তো তখন ও রাজি হলো যে না ঠিক আছে, কারণ স্বাভাবিক আমরা যেটা গতানুগতিক করে আসছি সেটাতে তো টিমের রেজাল্ট হচ্ছে না, বাট এটা হলে অ্যাটলিস্ট হয়তো বা দের ইজ সামথিং। বাট হ্যাঁ, আমিও বিং এ ব্যাটসম্যান আমি কিন্তু চাইতে পারতাম যে না একটা ফ্ল্যাট উইকেট হোক যেখানে আমিও রান করার সুযোগ হবে বা ব্যাটসম্যানদের সুযোগ হবে, বাট এন্ড অফ দ্য ডে আমার টিমের জন্য তো কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা 20 উইকেট নেওয়ার মতো ওইরকম স্পিনার বা হেল্প যদি না থাকে বা পেস বোলার না থাকে, তাহলে ওই রকম কন্ডিশন বানিয়ে তো আসলে লাভ নেই। তো ওইটা আমি প্রথম প্ল্যান দিয়েছিলাম হাতুরুকে এবং ও সেটাতে অ্যাগ্রি করেছে, এবং লাকিলি আমরা ওইরকম একটা উইকেট বানানো হয়েছিল যেটাতে কিনা মিরাজ, সাকিব, তাইজুল দে আর আউটস্ট্যান্ডিং। তো আমি মনে করি যে এটা একটা খুবই ভালো, হ্যাঁ যদিও ওই সার্টিন অ্যামাউন্ট আমরা কিছু রেজাল্ট পেয়েছি এবং ব্যাটসম্যানদের হয়তো বা একটু ক্ষতি হয়েছে, বাট আমি মনে করি যে রেজাল্ট ওরিয়েন্টেড করার জন্য আমার মনে হয় যে কিছু কিছু সময় এরকম সিরিজ করা যেতেই পারে। আপনি একটা নাম বললেন মাঝখানে, তাইজুল ইসলাম, তার নাম খুব বেশি আলোচনা আসতো না, বাট সম্প্রতি তিনি বেশ আলোচনায় আছেন। আপনার কি মনে হয় যে মিডিয়া বা দর্শক আমরা যারা তারা একটু অনেক বেশি স্টার বেসড? না, এটা আমি মনে করি যে শুধু বাংলাদেশি মানুষ, ওয়ার্ল্ড আসলে চলে এইভাবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে ও এমন একটা ছেলে, আমি এর আগেও সেভারাল টাইমস বলেছি যে কোনো জায়গায় আমাকে যদি কেউ বলে বা যে বাংলাদেশ টেস্ট ক্রিকেট যতটুকুই না এখন আছে, আমি মনে করি তাইজুল আর মমিনুলের কন্ট্রিবিউশন ইজ হিউজ। কারণ আমি লাস্ট 1-1.5 বছর যে ধরেন একটা ফরম্যাট খেলছি, তো আই ক্যান সি দেয়ার পেইন এবং আই ক্যান সি দেয়ার চ্যালেঞ্জেস হোয়াট দে ওয়েন্ট থ্রু ইন দ্য লাস্ট অলমোস্ট 10-12 ইয়ার্স। কারণ যখন একটা ফরম্যাট খেলে, আমরা যখন একটা 3 মাস খেলে 8 মাস গ্যাপ, আবার ধরেন একটা 1 মাস খেলে 6 মাস গ্যাপ, দের ইজ নো ফ্যাসিলিটিস, মানে ওইরকম হাইস্ট কোয়ালিটি উইকেটস আর নট দেয়ার ইন মিরপুর, দেন দের ইজ নো ট্রেনার অর ফিজিও, নিজের কাজ ডে ইন ডে আউট করা। তো আমি মনে করি যে এই দুটা ছেলের ওয়ার্ক থেকে ওইভাবে কখনোই লাইমলাইটে আসে না, এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটই নর্মালি কালচারটা আমাদের ডিফারেন্ট, বাট এই দুইজনের আমি মনে করি যে একটা, কারণ এই দুটো ছেলেও আমি মনে করি যে তারা এত সেলফ ওরিয়েন্টেড যে তারাও একটু চায় সবসময় লাইমলাইটের বাইরেই থাকতে, বাট আমি মনে করি দে আর মানে গ্রেট অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ইন টেস্ট ক্রিকেট স্পেশালি, এবং আমি মনে করি যে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে কোনো প্লেয়ারের। এবং তাইজুল স্পেশালি যদি বাংলাদেশের না হয়ে অন্য যে কোনো টিমের একটা স্পিনার হতো, ও কুড হ্যাভ বিন, যেটা বললেন যে সাহেব ভাই, যে ওয়ার্ল্ডের 1-2 জন লেফট আর্ম স্পিনার মধ্যে, এবং আমি নিজেও বিলিভ করি যে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে এখন নাম্বার 1 লেফট আর্ম স্পিনার, বা র্যাঙ্কিং এ ওইভাবে নাই, বাট আমার কাছে মনে হয় যে ইজ রাইট আপ দেয়ার। লেটলি ধরেন পাকিস্তানের গেছে 7 জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান থাকার পরও উনি সফল হয়েছেন। মমিনুল হক বলছিলেন যে আপনি তো জীবনে অনেক টেস্ট খেলেছেন, ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছেন, পাকিস্তানকে হারিয়েছেন, তার আগে মাউন্ট মঙ্গনিতে যে টেস্ট ম্যাচটা আপনার ব্যাটে অত কন্ট্রিবিউশন ছিল না, আপনি বলেছেন যে আপনার জীবনের জেতা সেরা ম্যাচ, সেরা টেস্ট ম্যাচ, ইজ ইট? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং এখন পর্যন্ত ইটস রাইট আপ দেয়ার। কারণ এক্সকিউজ মি, আমি যদি ভুল না করি আপনার কন্ডিশন সেম, ইটস নট লাইক আস, দেন নিউজিল্যান্ড জাস্ট দে বিকেম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স, এবং দ্য প্রিপারেশন যদি আমাদের জিজ্ঞেস করেন, ইটস নট মাচ দ্যাট উই কুড হ্যাভ ডান ডিফারেন্টলি। আমরা গিয়ে একটা প্র্যাকটিস ম্যাচ শুধু খেলেছিলাম, তাও ওদের একদমই উইকের একটা সাইড,
সবকিছু আমাদের বিপক্ষেই ছিল, বাট তারপরেও দ্য ডে উই গেট ইন এবং ওইভাবে কনসিস্টেন্টলি পারফর্ম করে, এবং আমি মনে করি যে আমাদের স্পেশালি এগেন আই কাম ব্যাক টু দ্য পেস বলার, মানে তিনজন যে পেস বলার যারা কন্ট্রিবিউট করেছে দে আর সিমেন্স। তো আমি মনে করি যে কনসিস্টেন্টলি প্রতিটা সেশন বাই সেশন ওরা যেভাবে ইনপুট দিয়েছে এবং যেভাবে পারফর্ম করেছে, মানে এরকম আর কোনো টেস্ট ম্যাচ আমি দেখি। হয়তো একটা সেশন আমরা ভালো করেছি, দেন একটা সেশন আবার খারাপ, বাট ওই পুরা টেস্ট ম্যাচে আপনি যদি পুরা ফিচারটা দেখেন, আমরা প্রত্যেকটা সেশনে অলমোস্ট ডমিনেট করেছি। তো আমি মনে করি যে এটা রাইট আপ দেয়ার। তারপরে একটু খারাপ সময় গেছে, কিন্তু অ্যাজ এ হোল পুরো বাংলাদেশ ক্রিকেটটাই না, মানে যদি আপনি টাইম লাইন দেখেন যে মাউন্ট মোহামেডান জয়ের পরে টেস্ট ক্রিকেট তো আনবিলিভেবল একটা রেভলিউশন দেখা যাচ্ছে। ওয়ান ডে টি-20 একটু খারাপ সময় যাচ্ছে, সেখান থেকে 4টা সিরিজ, ওদিকে 6টা, সব কিছু মিলিয়ে মানে মাউন্ট মোহামেডানের ইম্প্যাক্ট নাকি এখন একটা অন্য একটা আর্জেন্সিও প্লেয়াররা ফিল করছেন? আপনি যদি ড্রেসিং রুমে থাকেন যে না এখন জিততে হবে, এনাফ ইজ এনাফ। না, আমার কাছে মনে হয় যে ওই বিলিফটা একটা দরকার ছিল, কারণ যেটা আমি বললাম যে সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও ভালো পারফরমেন্স করা, এই কনফিডেন্সটা একটা হিউজ। কারণ আমার এখনো মনে পড়ে আমাদের স্পিন কোচ যেরকম মুস্তাক ভাই ছিল, এখন আছেন, যিনি ওনার সাথে অনেক কথা হয় এবং উনি মার্শাল্লাহ এতভাবে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। তো উনি একটা কথা বলছিল যে পাকিস্তানের টিমে অনেক গ্রেট প্লেয়াররা ছিল এবং ওনার সময়ও বলেন বা তার আগে বলেন, বাট ওনাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কিন্তু 92 ওয়ার্ল্ড কাপ, এবং যখন ওনারা ওটা অ্যাচিভ করতে পেরেছেন তারপরে দে বিকাম এ ডিফারেন্ট ক্যাটেল অফ ফিশ, এবং তারা তখন বলছে যে হ্যাঁ দের ইজ সামথিং। তো একটা ওই বিলিভ বা একটা অ্যাচিভমেন্ট লাগে যেটা কিনা আপনাকে ওই ব্যারিয়ারটা পার করতে হেল্প করে। তো আমি মনে করি যে মাউন্ট মাঙ্গনি ডেফিনেটলি ইটস রাইট আপ দেয়ার। তো ওটার পরে আমাদের অ্যাটলিস্ট টেস্ট ট্রানজেকশনটা শুরু হয়েছে, যেটা আমি মনে করি যে কনসিস্টেন্টলি আমাদের পেস বলাররা ভালো পারফর্ম করছে, দেন কয়েকজন ব্যাটসম্যান যারা কনসিস্টেন্টলি ভালো করছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমার কাছে মনে হয় যে ওয়ান ডে টি-20 স্বাভাবিক, এখানে ধরেন যারা স্পেশালি আমরা 2-3 জন অনেক বছর যারা খেলছিলাম, ওখানে একটা ভেকেন্ট, এটা তো যে কোনো টিমের জন্য একটা স্বাভাবিক। আপনি যখন 3-4টা প্লেয়ার চলে যাবে তাদেরকে একটু রিপ্লেস করতে একটু সময় লাগবে। তো আমি মনে করি যে ওই এনাফ সময়টা আমরা হয়তো দেই নাই, এবং আমরা বাইরে থেকে অনেকে অনেক অস্থিরতা করেছি, বাট আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ এখন তারা রাইট অন ট্র্যাক। এবং আমি মনে করি আমাদের টি-20 সাইডটা তো মার্শাল্লাহ অনেক ব্যালেন্সড, এবং ওডিআই তো দে আর ডুইং রিয়েলি ওয়েল, এবং টেস্টে আলহামদুলিল্লাহ হোপফুলি এভাবে যদি কন্টিনিউশন থাকে ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট উইল বি রাইট আপ দেয়ার। ও লেটেস্ট আপনাকে নিয়ে একটা প্রশ্ন, যে জিম্বাবুয়েতে আপনি কেন টেস্ট খেলতে যাবেন? সেখানে তো একজন তরুণকে সুযোগ দেওয়া যেত। না সাহেব, এখানে একটা রিজন আছে, সেটা হলো যদি আমি অস্ট্রেলিয়া ইনশাল্লাহ খেলতে যাই, তাহলে এর আগে ওই রকম কন্ডিশনে খেলার একটাই অপরচুনিটি। আমি যতই সিলেট বলেন গ্রিন উইকেটে প্র্যাকটিস করি না কেন, বা মিরপুর বলেন বা চিটাগং, যেখানে হোয়াট এভার, বগুড়া বলেন, যেখানে, বাট জিম্বাবুয়ের কন্ডিশন ইটস প্রিটি সিমিলার, কোল্ড এবং বাউন্সি ট্র্যাক, সো দ্যাট আই ক্যান অলসো সিমুলেট দ্যাট সিচুয়েশন। তো দ্যাটস দ্য অনলি রিজন। আদারওয়াইজ যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপেরও খেলা না, আমি ইভেন মমিনুল যারা বা ইভেন তাইজুল, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে হয় যে জিম্বাবুয়ের কন্ডিশনটা ইটস নট দ্যাট ইজি অ্যাজ ওয়েল। কারণ আমাদের কিন্তু ওখানে এর আগে যতবারই গিয়েছি আমরাও টেস্ট সিরিজ কিন্তু ওদের সাথে এখন পর্যন্ত ওইভাবে জেতা হয় না। হয়তো ওয়ান অফ টেস্ট আমরা জিতেছি, বাট একটা 2013-তে মনে হয় 2টা টেস্ট খেলেছিলাম, ওরা একটা জিতেছে, আমরা জিতেছি। তো আমার কাছে মনে হয় যে এটাও একটা চ্যালেঞ্জিং কন্ডিশন, এই একটা রিজনে আমার খেলা, এছাড়া আর দের ইজ নো রিজন দ্যাট আই কুড হ্যাভ। মুশফিক, আমরা একদম শেষ দিকে এসেছি, আপনার অসংখ্য রেকর্ড কোনোটাই আলোচনায় আনতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমি নিশ্চিত দর্শকরা জানেন। আমার ডোমেস্টিকে ফিরে আসি। মোহামেডানকে আপনি চ্যাম্পিয়ন করেছেন, রাজশাহীর লাস্ট বিপিএলে আপনারা চ্যাম্পিয়ন, আপনার দল চ্যাম্পিয়ন হয়েছে। বাট আপনি 2012 বিপিএল মনে আছে যখন শুরু হলো, আপনি বলেছিলেন যে এটা একটা ফালতু টুর্নামেন্ট। মানে 2012-র সঙ্গে যদি আপনি 2026 কম্পেয়ার করেন, মানে বিপিএল তো এখন এমন একটা জায়গায় গেছে। আপনি তখন যে কমেন্টটা করেছিলেন, এখন যদি আপনাকে অনেস্টলি বলি বিপিএল আসলে কি? না, যদি বলেন না, আমি মনে করি যে খেলার কোয়ালিটি যদি বলেন ইটস হ্যাজ চেঞ্জ আ লট, বাট তারপরও আমি মনে করি যে মিডল কয়েকটা বছর the great players had came and they played, like AVD, Villiers, bowler Chris Gayle, so lot of times he came. তো অনেক বড় বড় প্লেয়ার এখানে লিজেন্ডারি প্লেয়ার এসে খেলে গেছেন, বাট লাস্ট 2-3টা বছর হয়তো বা দে আর স্ট্রাগলিং এগেইন টু গেট দ্য বিগ প্লেয়ার্স বিকজ অফ এট দ্য সেম টাইম দের ইজ অল। আমি ম্যানেজমেন্টের কথা বলছি, যেভাবে ম্যানেজ হচ্ছে। না না, ম্যানেজ তো স্বাভাবিক, আমরা চেয়েছিলাম যে এখান থেকে আরো ইমপ্রুভ হবে, বাট টু বি অনেস্ট আমরা যেভাবে চেয়েছিলাম যে ইমপ্রুভমেন্টটা ওই গ্রাফটা যাবে, হয়তো বা 1-2 বছর গেছে, দেন আবার নিচের দিকে চলে গেছে। কারণ স্বাভাবিক এখানে there's a lot of issues that came because of that BPL, but it's such a product। আমি মনে করি যে আপনি যদি খেয়াল করে দেখেন যে
কত বড় একটা অপরচুনিটি লোকাল প্লেয়ারদের জন্য, যারা কিনা কাইরান পোলার, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, ইটস গ্রেট প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার মতো। বাট কিছু কিছু আমাদের রুলস এবং রেগুলেশনের কারণে এবং কিছু কিছু আমাদের জাস্ট অথরিটির কারণে আমরা এই জিনিসটাকে একদম ফেয়ার, বা ধরেন আমি মনে করি যে ওয়ার্ল্ড ক্রিকেটেও কিভাবে এটা রিনাউন্ড এখনো ওইভাবে করতে পারে না, বিকজ অফ জাস্ট আমি মনে করি যে ম্যানেজমেন্ট ইস্যুর কারণে। এখন তো যিনি বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল, তিনি আপনার অতি ঘনিষ্ঠ, আপনার বন্ধু মানুষ। আপনি কি আশাবাদী যে তিনি এই টুর্নামেন্টটার ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারবেন, মানে একটা তৈরি করতে পারবেন যেন বিদেশি খেলোয়াড়রাও আগ্রহী হন এখানে খেলতে? না না, অবশ্যই। আমি মনে করি শুধু বিপিএল না, আপনি যদি খেয়াল করে রাখেন, আমি মনে করি যে এটা তো অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ বিং এ প্রেসিডেন্ট, এবং আমি মনে করি যে ডেফিনেটলি ওর সেই ক্যাপাবিলিটিটা আছে আমার কাছে মনে হয়। কারণ বিং এ প্লেয়ার, আমি ওর সাথে যতটুকু খেলেছি, যত ম্যানেজমেন্ট করা বা যে কোনো জিনিসটাকে একটা গোছানো জায়গায় নিয়ে আসা, ওটা ওর আগে থেকেই অনেক গুণ ছিল। তো আমি মনে করি যে এই জায়গাটা যদিও অনেক চ্যালেঞ্জ, ইটস এ অর্গানাইজেশন, ইটস নট এ অনলি এ টিম। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ওর ক্যালিবার আছে, এবং আমি মনে করি শুধু বিপিএল না, আমাকে সবকিছু বাংলাদেশ ক্রিকেটে স্পেশালি যে রেপুটেশনটা লাস্ট কয়েকটা বছর হয়তো বা আমাদের হয় নাই বা ঠিকমতো ওয়ার্ল্ড ক্রিকেটে পৌঁছায় নাই, আমি মনে করি যে এটা আমাদেরই, শুধু ওর একা না, ও তো অবশ্যই থাকবে, বাট বিং এ প্লেয়ার স্টিল, এবং আমাদের যারা সাপোর্ট স্টাফ আছেন বা যারা সাপোর্টার আছেন, আপনারা যারা আছেন, সবারই দায়িত্ব যে বাংলাদেশকে যেন ওই ইমেজটা আবার ব্যাক করে নিয়ে আসে, এবং আমি মনে করি হি ইজ দ্য রাইট পারসন। মুশফিক, শেষ প্রশ্ন আপনার কাছে। আপনার ক্রিকেটিং লাইফ থেকে, ক্রিকেট মাঠ থেকে সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা এবং সবচেয়ে বেদনার মুহূর্ত কোনটা? আনন্দর মুহূর্তে যদি বলেন, যদি ইন্ডিভিজুয়ালি বলেন, আমি বলবো আমি যেদিন প্রথম ডাবল সেঞ্চুরি করি, এটা আমার জন্য, শুধু আমার না, আমি মনে করি টেস্ট ক্রিকেটেই বাংলাদেশ যে কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করতে পারে, এই বিশ্বাসটাই আনাটা অনেক জরুরি ছিল, যেটা কিনা আমি ফার্স্ট ম্যান হতে পেরেছি। তো এটা আমার কাছে অনেক বড় একটা আনন্দের বিষয় একটু ছিল। ইন্টারাপ্ট করি, আরেকজন তো আপনার আগেই ডাবল সেঞ্চুরি করতে পারতেন এখন সেটাও আমার ওই ইনিংসে। সেটাও আমার রিজিকে হয়তো ছিল। আশরাফুল ভাই পারতো অবশ্যই, কারণ ওনার আর 8 কি 10 রান 10 দরকার ছিল, আর আমি তো অনেক দূরে ছিলাম। তো ইভেন তার আগের দিন রাতেও আমরা কথা বলছি, একসাথে ডিনার করছি, আমি বললাম আশরাফুল ভাই কোনো টেনশন নেই, তাড়াহুড়ো নাই, আপনি 200 করবেন, 250 করবেন, এরপরে যদি আমার ভাগ্যে থাকে তাহলে হবে, আর না হলে সমস্যা নেই, আমরা চেষ্টা করবো 600 650 করে দেন ডিক্লেয়ার করা। তো সব আল্লাহর ইচ্ছা। আর আরেকটা বললেন যে বেদনা যদি বলেন, স্বাভাবিক ইন্ডিয়ার সাথে ওই ম্যাচটা আসলে কোনটা বেশি, ওইটা বেশি না এশিয়া কাপ ফাইনাল হারটা বেশি? না, ফাইনালের হারটা তো অবশ্যই অনেক, আমি মনে করি যে খারাপ লাগার বিষয়। ইভেন নিদাস ট্রফির ফাইনালটাও অনেক বড় খারাপ লাগার বিষয়। বাট আপনি যদি আমাকে ইন্ডিভিজুয়ালি বলেন যে আমার কারণে, তো আমি ডেফিনেটলি বলবো ইন্ডিয়ার সাথে ম্যাচটা। আপনি শুধু একা না তো, আপনার সঙ্গে আরেকজন ছিল। আর 2 জন ছিলেন। মানে মাহমুদুল্লাহর সঙ্গে আপনাকে নিয়ে অনেক কথা হয়। আমার স্পষ্ট মনে আছে যে আপনি ক্যাপ্টেন, মাহমুদুল্লাহ ভাইস ক্যাপ্টেন হলেন, আপনি প্রেস কনফারেন্স ছিলেন, তাকে একটা জায়নামাজ গিফট করলেন। তখন কি আপনি বিয়ে করেছেন? না, ওটা কি এক ধরনের ব্রাইবিং ছিল? না 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 না, আমি চেষ্টা করি সবসময় এরকম মাহমুদুল্লাহ রিয়াদের শালিকে আপনি বিয়ে করবেন, প্রবাবলি ইউ ওয়্যার এনগেজড বাই দ্যাট টাইম। আমরা তখন বুঝতে পারিনি, পরে মিলিয়েছি। আচ্ছা আচ্ছা, কারণ ছিল, কারণ হতে পারে। না না না, দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন। নাগিন ডান্স, মানে মুশফিকুর রহিম মাঠে নাচবেন নিদাস ট্রফিতে, এবং আপনার এবং খালেদ মাহমুদ সুজনের ওই দুইটা ছবি আমি আর এখনো চোখে ভাসে, যে ওই টুর্নামেন্টটা কি সবচেয়ে ইন্টেন্স টুর্নামেন্ট গেছে রাইভালরি ওয়াইজ, ইন্ডিয়া শ্রীলঙ্কা, মানে খুব হিটেড একটা টুর্নামেন্ট ছিল। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং আপনি যেটা বললাম, সেই হাতুড়ে সিং আবার, কারণ শ্রীলঙ্কা টিমের সেই কোচ, আর আমাদের কোনো কোচ নাই, সুজন ভাই আমাদের ইন্টারিম হেড কোচ। তো সব দিক দিয়ে আসলে মানে পরিবেশটা, এনভায়রনমেন্টটা এমন ছিল যে এটা আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং দিস ইজ দ্য লাস্ট টাইম দ্যাট ওয়ান লাস্ট ডান্স থাকে না, যে দেখি না কি হয় ওদের মাটিতে। এবং আমরা যে ধরনের ক্রিকেট খেলেছি, আমি মনে করি যে T20 ইতিহাসে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট বাংলাদেশ এভার প্লে। এক্স্যাক্টলি। এবং ওদের হোম গ্রাউন্ডে এগেইনস্ট অল দ্য অডস, লাইক ওদের ক্রাউড, সবকিছু। তো আমি মনে করি ইট ওয়াজ এ মেমোরেবল। খালি জাস্ট আমরা ফাইনালটা যদি দিতে যেতাম তাহলে ইট কুড হ্যাভ বিন, কারণ ইন্ডিয়ার অলমোস্ট অল ফুল সাইড ওয়াজ দেয়ার। তো আনলাকিলি হয়নি আর কি। এটা তো একটা হার্ডল ক্রস করার ব্যাপার থাকে, যেমন সাউথ আফ্রিকা এখন কিন্তু টুর্নামেন্ট জেতে। আপনার কি মনে হয় যে খুব অদূর ভবিষ্যতেই বাংলাদেশ এই হার্ডলটা পার হবে? না না, এটা তো অবশ্যই। এবং আমি মনে করি যে স্টিল দের ইজ
লট অফ এরিয়া ওয়ার দে ক্যান ইমপ্রুভ। তো আমি মনে করি যে স্বাভাবিক আপনার সামনে যে চ্যালেঞ্জই না থাকে সেটা আসলে অ্যাচিভ করার মতো ওই প্রেরণা বা পাগল হওয়ার ওই ইয়েটা থাকে না। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই, এবং যেভাবে বাংলাদেশ ক্রিকেট ইনশাল্লাহ উন্নতির দিকে যাচ্ছে, ডেফিনেটলি ইটস খুবই মানে নেয়ার দ্যাট দে উইল উইন আ বিগ ট্রফি ইনশাল্লাহ।